আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে সাধারণ গণিতের 10 নম্বর অধ্যায়, অর্থাৎ দূরত্ব উচ্চতা অধ্যায়টা পড়বো। তো এই অধ্যায়টা হচ্ছে কিন্তু তোমার ত্রিকোণমিতির সাথে একদম রিলেটেড। আসলে এটা আলাদা কোনো কিছু না, এটা হচ্ছে কি তোমার ত্রিকোণমিতির যে আমরা তো পড়ছি না, তো ত্রিকোণমিতির যে বাস্তব জীবনে যে ব্যবহারগুলা সেটা হচ্ছে এই অধ্যায়ে আলোচনা করেছে। বলতে পারো যে ত্রিকোণমিতির যে প্রয়োগটা হচ্ছে দূরত্ব উচ্চতা অধ্যায়টা। কি বুঝছি? ত্রিকোণমিতির তো অনেক হিউজ একটা প্রয়োগ আছে, ঠিক আছে, আমাদের হিউজ একটা অ্যাপ্লিকেশন আছে রিয়েল লাইফে, কিন্তু তার মধ্যে একটু ক্ষুদ্র একটা হচ্ছে দূরত্ব উচ্চতা নির্ণয়, ঠিক আছে। তো আমরা আজকে সেটা দেবো। অবশ্যই এখন যেহেতু ভাইয়া বলছি যে দূরত্ব উচ্চতা ত্রিকোণমিতির একটা প্রয়োগ, এই প্রয়োগ ক্ষেত্রে অবশ্যই তোমাকে ত্রিকোণমিতিটা পড়ে আসতেই হবে অবশ্যই, তাই না? তুমি যদি ত্রিকোণমিতি না পড়ো তাহলে তুমি দূরত্ব উচ্চতা কেমনে বুঝবে ভাইয়াকে বলো? অবশ্যই তোমাকে ত্রিকোণমিতি পড়ে আসতে হবে। এবং এবং সাথে সাথে হচ্ছে যে বেসিক যে আইডিয়াগুলো, বেসিক যে জিনিসগুলো, যে সাইনের মান, কজের মান, যেমন কি সাইন 30 ডিগ্রি কত ভাইকে তোমাকে বলো তো হচ্ছে সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ হাফ, ঠিক আছে। সেটা হচ্ছে কত কত সমান কস 60 সমান, ঠিক আছে, এই যে 30 60। এরপরে তুমি বলো তাহলে সাইন 60 মানে কত? সাইন 60 মানে হচ্ছে √3/2, আর সেটা হচ্ছে কস 30 ডিগ্রির মানের সমান, ঠিক আছে। এই দুটাই ইম্পর্টেন্ট অনেকটা। আর টেন এগুলো তো ভাই ওই যে ওই দিন মুখস্থ তোমার মনে আছে, tan 60 মানে কত? √3, tan 30 মানে কত? tan 30 মানে হচ্ছে 1/√3, আর কতগুলোতে এটা উল্টো হবে, বুঝছি, ঠিক আছে। আচ্ছা, এই একটু জানতে হবে, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো কাজে লাগবে, তো ওই জন্য বলতেছি ভাইয়া। আশা করি বুঝছি। কেমন ভাই, যদি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, ধরো ভাই তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা ভাই, ধরো আমাদের কাছে একটা গাছ আছে, চিন্তা করো, অনেক বড় গাছ। ধরো গাছটা অনেক বড়, অনেক বড় বলতে আসলে অনেক বড়। ধরো চিন্তা করো, ধরো এই গাছটা এত বড় যে, এই ধরো গাছটা হচ্ছে এই যে বিশাল একটা গাছ আছে, ফর এক্সাম্পল এটা কেন একটা গাছ আছে এরকম। তো ধরো যে সুপারি গাছগুলো অনেক বড় হয় সাধারণত, তাই না? ধরো এটাও এমন একটা সুপারি গাছ যার ধরো হচ্ছে আমি উঠে, আবার এই যে দেখবে যে সুপারি গাছগুলো উপরে একদম পাতলা হয়, মানে শিখনে হয় আর কি বলতে পারো। তো মনে করো যে এই গাছটা উঠে ধরো আমাদের কোন একটা প্রয়োজনে, কোন একটা আমরা জিনিসটা কাজ করতেছি বা প্রজেক্টে কাজ করতেছি, ওইখানে আমাদের এই গাছের হাইটটা জানা প্রয়োজন হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে এই সুপারি গাছগুলো তো উঠতে কেউ চাচ্ছে না, এটা তো খুবই পাতলা চিকন, তো এগুলো উঠে চলে ভাঙার একটা সম্ভাবনা থাকতে পারে ভয়ে, বা এটা এত বড় যে উঠে যাচ্ছে না, এখানে উঠে আমাদের এটা মাফাটা ইম্পসিবল একটা বিষয়। তখন আমরা কি নিয়ে আসবো, কি করবো বলো তো? হেলিকপ্টার নিয়ে আসবো, হেলিকপ্টার নিয়ে এসে এখানে একটা দড়ি বেঁধে দিব, তারপরে এখানে মেপে ফেলবো। আচ্ছা হেলিকপ্টার আনতে পারি, চাইলে মাফা যায়, ঠিক আছে, হেলিকপ্টার দিয়ে। বাট এটা তো এত অল্প একটা, এটা আরো সহজে সমাধান করা যায়, এটা বলতে চাচ্ছিলাম। তো কেমনে সমাধান করবো সেটা আমরা দেখি, ঠিক আছে। আচ্ছা সেটা হচ্ছে কি যে, আচ্ছা ভাই আমরা ত্রিকোণমিতি পড়ছি, তাই না? আমরা ত্রিকোণমিতি আমরা কি জানি যে একটা যদি সমকোণী ত্রিভুজ থাকে, লেটস সে যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি যদি সামহাও, এই যে খেয়াল করো, এই যে তুমি এই যে ত্রিকোণমিতির সাথে এটাকে রিলেট করতে পারো কেমনে, খেয়াল করো, তুমি এই যে এই দৈর্ঘ্যটা আছে না ত্রিকোণমিতির যে লম্বটা, এই যে এটাকে এটা চিন্তা করতে পারো না, একটা গাছ সোজা আছে, এটাকে লম্ব চিন্তা করতে পারো। আমি যদি খেয়াল করো ত্রিকোণমিতিতে আমি লম্ব বাইর করতে হলে আমাকে যদি এই যে এটা বা এটা, যে কোনো একটা, এটা বা এটা, ধরো এটার কথা বলি, এটা মাপা আমাদের জন্য সহজ হবে। ধরো এই যে গাছ থেকে একটু দূরত্ব, এই যে গাছ থেকে একটু দূরত্ব আমি দূরত্বটা মাপতে পারি, কারণ এটা তো ভূমিতে, আমি চাইলে ভূমিতে মানে এদিকে আসি মাপে ফেলতে পারি এটা কতটুকু। ধরো এটা দরকার। আর হচ্ছে কি যে এখন খেয়াল করো, তুমি যদি বাইর করো যে tan থিটা তুমি কি জানো যে লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখন খেয়াল করো, তুমি যদি থিটাটা সাম্য বাইর করে ফেলতে পারো, দেখছো, তুমি যদি থিটাটা জানো তাহলে তুমি এই যে এটাও জানো থিটাও জানো, তাহলে তুমি খেয়াল করো যে লম্বটা বাইর করে ফেলতে হবে, যে লম্বটা, কারণ তাহলে লম্বটা হবে কি যে, লম্বটা হচ্ছে কি যে ভূমি ইনটু tan থিটা। এর কথা বুঝতে পারতেছো? আশা করি বুঝতে পারতেছো, তো কঠিন লাগে। তুমি যদি জাস্ট এই যে তোমার যদি এটা দরকার পড়ে, তুমি হচ্ছে কি করবা, এটা থেকে একটু দিকে যাবা, তারপরে এই দূরত্বটা মাপবা, তারপরে এই যে কথা হচ্ছে এই যে আগা একদম মানে শীর্ষ আর কি, শীর্ষ এই যে এটার সাথে, মানে এই যে শীর্ষ এটা না, শীর্ষ এটার সাথে এই যে যেতটুকু গেছি তার সাথে কি কোণ করতেছে, এই কোণটা আমাদের দরকার। কিন্তু কথা হচ্ছে কোণটা মাপা তো একটা ইম্পর্টেন্ট বিষয়, মানে ইম্পর্টেন্ট এমন হচ্ছে, এটা জটিল মনে হইতে পারে প্রথমে যে আচ্ছা কোণের জন্য তো আমাকে তাইলে এখানে জ্বালবে, কারণ এই যে এই রেখাটা কোনটা আমি এখানে বসে তো বুঝতে পারবো না, তাই না? এই যে এখানে বসে তো আমি ভাববো যে আচ্ছা এই দিক থেকে ওই দিক থেকে। তো এখন তুমি অলরেডি একটা ধারণা করে ফেলতে পারতেছো যে আচ্ছা এটা এমন হবে যে যেটা হচ্ছে একদম শীর্ষকে কানেক্ট করবে এই রেখাটা, তাই না? এই যে কোনটা এমন হবে যে এই যে একদম শীর্ষকে কি কানেক্ট করবে। এখন কথা হচ্ছে কোনটা তুমি কেমনে ভাববা। আমি যদি কোনটা মাফি তাহলে আমার এই যে tan থিটা মান পাই যাবো, তারপর হচ্ছে ভূমির মান পাই যাবো, তাহলে আমার এই যে লম্বটা পেয়ে যাবো, বা এই ত্রিভুজের সাথে কানেক্ট করলে হচ্ছে এই যে লম্বটা পেয়ে যাবো। এটা হচ্ছে সেই গাছটা আর কি, গাছের দৈর্ঘ্যটা মাপতে চাচ্ছি। আমার এই কোনটা দরকার, আর হচ্ছে এই যে ভূমিটা দরকার। ভূমিটা তো আমি সহজে মেপে ফেলতে পারবো, যে এখান থেকে এখানে নিচে আসি না, নিচে ট্যাপ দিয়ে ফেললাম আর কি, প্যারা নাই। কিন্তু সমস্যা উপর থেকে এই যে কোনটা কেমনে পাবো, এই কোনটা মানে এই যে গাছের শীর্ষ আমি যেখানে আছি তার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, এটা আমি কেমনে পাবো, এটা হচ্ছে আমাদের মেইন সমস্যাটা। তো এটা মাপা খুবই ইজি জিনিস। ছাদা আছে না, আমরা ছাদা চিনি না, ছাদার সাহায্যে এটা মেপে ফেলা যায়। কেমনে ভাবা যায়, আমরা যদি ভাই তোমার এখানে একটা যন্ত্র আছে, যন্ত্রের নামটা হচ্ছে কিন্তু তোমার, এটাকে বলা হয়েছে কি যে
কাইলোনোমিটার মেবি, কাইলোনোমিটার, এটা অনেক আগের আবিষ্কার, ঠিক আছে। তো যখন এরা এই জিনিসটা আবিষ্কার করে ফেলছিল, তখন হচ্ছে কি যে এই যে থিটাটা মাপতে পারছে, তো থিটা মাপলে আর এটা দিয়ে এই গাছের হাইটটা মাপে ফেলতে পারছে। তো আমাদের জীবনটা সহজ হয়ে গেছে না, দূরত্ব উচ্চতা জানা, মানে দূরত্ব মাপা উচ্চতা আমাদের জন্য সহজ হয়ে গেছে না জীবনটা। কার জন্য সহজ হয়েছে? ত্রিকোণমিতির জন্য। এবং ভাই তোমার যেটা বলছো, ত্রিকোণমিতি তো রিয়েল লাইফ অনেক ইউজ হয়, মানে মানে বায়া বলে বুঝাতে পারবো না কতটুকু ইউজ হয়। আর্কিটেকচার মানে আমাদের যে বড় বড় ভবনগুলো নির্মাণ হয় না, ওইখানে এগুলো অনেক ইউজ হয়, ঠিক আছে। তারপরে ব্রিজ, এই যে বড় বড় ব্রিজ টির যে আবিষ্কার হয় না, আবিষ্কার না, এগুলা নির্মাণ হয়, এই নির্মাণ এগুলো তো অনেক এই জিনিসগুলো ইউজ হয়, আমরা হয়তো জানি না আর কি, ঠিক আছে, ইউজ হয়। তো কাইলোমিটার নামে একটা যন্ত্র আছে যার সাথে কোনটা মাপতে হবে। আমি যদি তোমাকে কাইলোমিটার যন্ত্রটা একটু দেখানোর চেষ্টা করি, দেখো ভাই আনতেছি, দেখো এই যে এটা হচ্ছে সেই কাইলোমিটার যন্ত্রটা, এই যে এটা 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 দিয়ে কেমন মাপবো জানো? এই যে নিচে আবার এই মানুষটা মাপতেছে, দেখো সে কি করতেছে দেখছো, এই যে এই দিক দিয়ে সে দেখতেছে, এই যে এদিক দিয়ে দেখতেছে, এদিক দিয়ে যে এখান দিয়ে যে এখানে একটা শুকনো একদম চিকন একটা সুড়ঙ্গ আছে, তো এখানে সে দেখতেছে এই সুড়ঙ্গ দিয়ে যে যতক্ষণ পর্যন্ত না আগাটা দেখতেছে, একদম আগাটা, মানে এই সুড়ঙ্গটা এত চিকন যে সেখান দিয়ে শুধু একটা মানে নির্দিষ্ট ছোট একটা জায়গা দেখা যায়। এই যে ধরো এই দিক দিয়ে পয়েন্ট করলে এই ছোট একটা জায়গা দেখা যায়, এদিক দিয়ে ছোট একটা জায়গা দেয়। তো যতক্ষণ না পর্যন্ত সেই ছোট ফাঁকের মধ্যে দিয়ে সে হচ্ছে যে এই জায়গাটা দেখতেছে না, ততক্ষণ পর্যন্ত সেটাকে এই যে এরকম ঘুরানোর পর দেখবে যে এখানে একটা ইয়ে আছে, এই যে এটাই কি বলা যায়, একটা ভার ঝুলানো আছে। এই বারটা হচ্ছে কোন যেটার মাঝে আছে, এই দেখছো তো খেলো, এইটাকে এরকম উল্টো করে দেখতেছে, এদিক দিয়ে দেখতেছে একদম আগাতে পর্যন্ত আগাতে পয়েন্ট করছে। এরপরে এই জিনিসটা কোথায় এসে ঝুলছে, এই যে এটা হচ্ছে তার কোনটা, এটা কত, এটা হচ্ছে 45 ডিগ্রি কোনটা সে মাপছে। কি বুঝছি, এই যে এই কোনটা, এই যে এই দিক থেকে এই কোনটা, এই যে খেয়াল করে, এই যে জিরো থেকে শুরু করে যে খেয়াল করে যে 45 গিয়ে এটাকে উল্টে ফেলছে না, বুঝো না, এটাকে এরকম করার ফলে এই জিনিসটা এখানে আসি পয়েন্ট হয়েছে, এই যে এখানে আসি পয়েন্ট হয়েছে, এই যে দেখো তুমি, এই যে দেখো, এই যে দেখো, এই যে এই জন্য এটার মান হচ্ছে কত 45 ডিগ্রি, কোনটা সে মেপে ফেলছে। তুমি একটু দেখলে বুঝে যাবে আশা করি ভাইয়া, একটু চিন্তা করলে বুঝে যাবা। আচ্ছা এটা কিনে তুমি নিজে দেখতে পারো, ঠিক আছে, ক্যালোমিটার তো দাম হবে না, তুমি এটা বাসায় নিজে বানাই ফেলতে পারো, ঠিক আছে, তুমি কিছু টিউটোরিয়াল দেখে ইউটিউবে, তাহলে নিজে পেরে যাবে আশা করি ইনশাল্লাহ। তো তাহলে তুমি কোনটা পেয়ে গেলা না, কোনটা পেয়ে গেলা, ঠিক আছে। তারপর তুমি কি করবা হচ্ছে এই যে কোনটা পেয়ে গেলা, এই যে কোনটার জায়গায় বসে দিবা, ঠিক আছে। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখো তুমি হচ্ছে কোন দিয়ে যেটা পাবা, খেয়াল করো কোনটা তুমি কার জন্য পাইছো, এই যে এখান থেকে এই দূরত্বের জন্য না। তো তুমি আসলে হাইটটা বাইর করতেছো যে এই হাইটটা বাইর করতেছো, ঠিক আছে, এই হাইটটা তুমি যদি রিয়েল লাইফে করো আর সেজন্য ভাই দেখাই দিচ্ছি, এটা তুমি এই হাইটটা পাইতেছো ভাই, যদি কালো দিয়ে দেখাই, তুমি হচ্ছে এই হাইটটা পাইতেছো আর এই যে এটার জন্য এই হাইটটা পাইতেছো, ঠিক আছে, এই হাইটটা পাইতেছো। এখন কথা হচ্ছে তোমার তো এই পুরো হাইটটা দরকার না, তো এই পুরোটা কি তুমি হচ্ছে এই যে উপর থেকে দেখতেছো না, এই জন্য এই পুরো এই হাইটটা তোমার যোগ করে দিতে হবে, তোমার হাইট যেটা তুমি যে হাইট থেকে দেখতেছো সেই হাইটটা যোগ করে দিতে হবে। আর তুমি চাইলে অন্য একটা কাজ করতে, সেটা হচ্ছে এই যে এইটাকে একটু এদিকে পিছনে বরাদ্দ দিতে করে, এটাকে আর একটু পিছনে বরাদ্দ দিতে করে, এই যে এখানে একটা পয়েন্ট, কোনটাকে সেম হবে, এই কোনটা আর এই কোনটা তো সেম, কারণ এর হচ্ছে কি, এটা হচ্ছে অনুরূপ কোণ, এই যে এটা আর এটা, এই যে খেয়াল করো এখানে একটা সমান্তরাল রেখা আছে বলতে পারো, এখানে একটা সমান্তরাল রেখা, তো এটা আর এটা তো অনুরূপ কোণ, আমরা শিখছিলাম এগুলো, তাই না, অনুরূপ কোণ, এটা অনুরূপ কোণ, তো অনুরূপ কোণগুলো সবসময় সমান হয়, বা তুমি নর্মালি দেখে বুঝতে পারছো যে এই কোনটা সমান হবে যে। তো তুমি চাইলে এই হাইটটা নিলে আর ওই যে এটা যোগ করা লাগতেছে না আলাদা, কারণ তুমি যখন এই যে পুরো লম্বটা পাই যাবা, ঠিক আছে, ঠিক আছে। তা আমরা সাধারণত যখন দেখি তখন তো আমরা এই যে যন্ত্রটা এখানে রেখে আর দেখতে পারবো না, ওই জন্য একটু উঁচে দেখতে হয়, চোখ দিয়ে দেখতে হয়। তো প্যারা নাই, তুমি আগে এটা বাইর করো না, তারপর তোমার নিজের হাইটটা বাইর করো, মানে যত উঁচু থেকে দেখতো সেটা যোগ করে দাও, তাহলে তুমি আলটিমেট হাইটটা পেয়ে গেলো। এখন এটার একটা সলিউশন আছে ভাই, তুমি যদি তোমাকে একটু দেখানোর চেষ্টা করে দেখো, এটা সলিউশনটা এরকম যে ভাই তোমার একটা ফটো আনি, আর একটা ফটো আছে দেখাচ্ছি তোমাকে ভাইয়া, ভাই ফটোটা আনি, দেখো তুমি যদি চাও যে না ভাই আমি একদম একেবারে এখান থেকে মেপে ফেলতে, তুমি কি করতে পারো, যে যন্ত্রটাকে এইভাবে বসাই এখান দিয়ে এইভাবে দেখতে পারো আর কি, তাহলে তুমি হচ্ছে এই যে একদম পুরো হাইটটা পেয়ে যাবা। কি বলতে বুঝছি, জিনিসটা একটু ফানি তাই না, মানে এরকম করে দেখতে পারে যে যন্ত্রটা এখানে উল্টিয়ে দেখতেছে আর কি, চোখ দিয়ে কোনো কষ্ট করে, আশা করি বুঝছি। এটা যেটা করে তোমার ব্যাপার, ঠিক আছে, বাট একটু ট্রাই করি এটা নিজে বানানো যায়, যেটা বলছি ভাইয়া। তাহলে আমরা আশা করি ভাই এগুলো মুছে বলতেছি, এই জিনিসগুলো আমরা তবে বুঝছি, ঠিক আছে, যে ত্রিকোণমিতি কেমনে ইউজ হয় রিয়েল লাইফে, এবং আমরা হচ্ছে কিভাবে এই যে হাইটটা বাইর করি, আসলে এটা তো বুঝেছে না, এখন লম্বাটা তুমি বাইর করে ফেলতে পারবে না, পারবা তো অবশ্যই, ইনশাআল্লাহ অবশ্যই পারবা, কেন পারবা না, এটা হাইটটা তুমি বাইর করে ফেলতে পারবে না, ভূমি ইনটু tan থিটা দিয়ে তুমি কতটুকু দূর আছে এটা তো তুমি নিচে মেপে ফেলতে পারবা, তাই না। তোমার দরকার ছিল থিটা তো হচ্ছে এই যন্ত্রের সাহায্যে তুমি মেপে ফেলবা, তারপরে লম্বাটা বাইর করে ফেলবা, তোমার গাছের হাইটটা ডান হয়ে গেছে। এখন আমাদের দূরত্ব উচ্চতা এই যে অধ্যায়টা হচ্ছে এরকম কতগুলো ম্যাথ থাকবে, একদম এই যে ভাই যেটা দেখাচ্ছি না, মাত্র এটাই জাস্ট এরকম কয়েকটা ম্যাথ থাকবে আর কিচ্ছু না, ঠিক আছে, একদম সোজা। আমরা এখন সেগুলোতে যাই, ঠিক আছে। তো ভাইয়া এটা বুঝছি, ঠিক আছে, আশা করি ভাই এগুলো মুছে বলতেছি কেমন ভাই, যদি এগুলো মুছে ফেলি, তুই তো বেসিক কনসেপ্টটা বুঝছো তাই না, মানে এই যে গাছটাকে একটা লম্বা চিন্তা করে এই যে খালি এটা কানেকশন করে, মানে এই যে ভূমিটা চিন্তা করে আমি হচ্ছে থিটাটা দরকার, আমি থিটাটা মেপে লম্বাটা বাইর করে ফেলছি, ঠিক আছে ভাই, এগুলো মুছে ফেলতেছি, ঠিক আছে। আচ্ছা ভাই তোমাকে এখন একটা নতুন সুন্দর একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা যেরকম যাতে আমাদের জীবনটা সহজ হয়, দুইটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা যেরকম যে খেয়াল করো, ধরো তুমি এই যে এখানে একটা ধরো লেটস সে এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, ফর এক্সাম্পল একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ এই কোণ সাপেক্ষে চিন্তা করলে কি হবে যে
এই কোণের সাপেক্ষে হচ্ছে এই থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব হবে, এটা হচ্ছে ভূমি হবে, আর এটা হচ্ছে অতি হবে, তাই না? অতি হবে। তুমি খেয়াল করো, তুমি বলতে পারো যে সাইন থিটা যে বস্তু কি হবে বলতো, লম্ব ডিভাইড বাই অতি, তাই না? এটা তো আমরা জানি বেসিক। আর তারপর তুমি কস থিটা যে বস্তু কি বলতে পারো বলো তো ভাই? কস থিটা মানে বলতে পারো যে ভূমি ডিভাইড বাই অতি, ঠিক আছে? ভূমি ডিভাইড বাই অতি। তো তুমি খেয়াল করো, তোমার যদি কখনো লম্বটা বাইর করা লাগে, এই জিনিসটা বাইর করা লাগে, এই জিনিসটা তুমি ডাইরেক্ট বলে দিবে যে লম্ব মানে হচ্ছে কি, যে লম্ব হচ্ছে অতি ইন্টু সাইন থিটা, অতি ইন্টু সাইন থিটা। আর ভূমি মানে হচ্ছে কস, মানে ভূমি হচ্ছে অতি ইন্টু কস থিটা, অতি ইন্টু কস থিটা, ভাই উল্টো করে লিখে ফেলছি, ঠিক আছে? অতি ইন্টু কস থিটা। তো এই জিনিসটা একটু মাথায় রাখলে বেটার হয় আমার মনে হয়। কেন? কারণ কি খেয়াল করো, তুমি লম্ব দেখলে, এই যে পুরো কনসেপ্টটা দেখলে, মানে যে দাঁড়ানোটা বাইর করতে বললে তুমি ডাইরেক্ট হচ্ছে অতি ইন্টু সাইন থিটা মেরে দিবা। অতি তো দুইজনে সেম, খালি লম্বার ক্ষেত্রে সাইন, কজের ক্ষেত্রে ভূমি, মানে ভূমির ক্ষেত্রে কস, লম্বার ক্ষেত্রে সাইন, ভূমির ক্ষেত্রে কস, এটা মাথায় রেখো। লম্বর ক্ষেত্রে সাইন, ভূমির ক্ষেত্রে কস থিটা ইন্টু হচ্ছে অতিটা, মানে এইটার এই যে কস থিটা করলে ভূমিটা পাই, এটার সাইন থিটা করলে এই লম্বটা পাই, এই লম্বটা, এটা আরো উপরে ক্লাস উঠলে আরেকটু সুন্দরভাবে বুঝে যাবে, ঠিক আছে? মানে বুঝে যাচ্ছে না, না বোঝার কিছু নাই, জাস্ট কোনাগুনি গুণ করে দিচ্ছি। লম্বা ইজ ইকুয়ালস টু সাইন থিটা ইন্টু অতি, তাই না? মাথায় রাখবে যে তাহলে লম্বা মানে কি, অতি ইন্টু সাইন থিটা, লম্বা ইন্টু অতি ইন্টু সাইন থিটা, সাইন থিটা লম্বা অতি বুঝে না, তার মানে লম্বা ইন্টু অতি ইন্টু সাইন থিটা, ভূমি ইজ ইকুয়ালস টু কস ইন্টু অতি ইন্টু কস থিটা, ঠিক আছে? আশা করি বুঝছি এই জিনিসটা একটু মাথায় রাখো, তাহলে সহজে আমরা ম্যান সিকিউ সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে? এখন তোমাকে ভাই আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা সেরকম দেখো। ধরো আমরা তো জানি যে তুমি তো জানো আচ্ছা, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কি ভাই বলো তো তুমি? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কি? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই ভূমি। ভাই একটা সমকোণী ত্রিভুজ আবার আঁকতেছি, ঠিক আছে? এদিক দিয়ে ধরো এই যে এই সমকোণী ত্রিভুজটা, লেটস সে এই যে এটা একটু সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ ভাই আঁকছি, এবং হচ্ছে যাই তাহলে এই কোণ সাপেক্ষে যদি আমি লেটস সে থিটাটা নিই, তাহলে এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, তাই না? তো আমি যদি ট্যান থিটাটা লিখি, খেয়াল করো, ট্যান থিটাটা হচ্ছে কি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাই না? অতি লিখতেছি শুধু। এখন তুমি অলরেডি জানো, তাই না, যে আচ্ছা ভাইকে বলো তো যে tan 45 ডিগ্রি মান কত? tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। এটা ভাইয়া মানে ভাই তোমাকে বলছি, দেখাইছিলাম tan 45 এর মান কত? 1 আচ্ছা, এই 1টা বলতেছে কি? 1টা বলতেছে যে লম্ব যতটুকু অতিও ততটুকু, মানে লম্ব 1 হলে অতিও 1। ভাই তোমাকে দেখাই, এটাকে তুমি 5/5 লিখতে পারো না, এটা সমান সমান আবার 10/10 লিখতে পারো না, এটা সমান সমান 100/100 লিখতে পারো না। মানে কি, লম্বার অতি অনুপাতটা 1, অনুপাতটা মানে কি, মানে হচ্ছে তাদের ভাগফলটা 1 মানে কি, তাদের এই যে দুজনের লেন্থ সেম এর জন্য মান আসছে। কি বলছি বুঝছি? মানে এটা যদি 5 হয় এটাও 5, এটা যদি 6 হয় এটাও 6। কি বলছি বুঝছি? আশা করি বুঝছো তো, কঠিন নাই। tan 45 ডিগ্রি হচ্ছে 1। এখন ভাই তুমি বলো তো যে tan 0 ডিগ্রি মান কত? tan 0 ডিগ্রি মান কত? tan 0 ডিগ্রি মান হচ্ছে কি তোমার 0। কারণ কি, এই যে যখন 0 চলে আসে তখন এই যে অতিভুজটা এখানে চলে আসে, তখন কোনো লম্ব নাই, তো লম্বটা 0 ডিভাইড বাই অতি তো আছে, যে ভূমির সমান। তো 0 ডিভাইড বাই অতি লম্বা ভূমি কি হয়ে যায়, মানে 0 ডিভাইড বাই সামথিং ইকুয়ালস টু 0 আমরা জানি। এটা কি হয়েছে, এটা 0 ডিভাইড বাই ভূমি হয়ে যায় না? 0 ডিভাইড বাই, আচ্ছা tan থিটা ইকুয়ালস টু লম্বা ডিভাইড বাই ভূমি, ভাইয়া ভুল বলতেছি, ঠিক আছে? এলা লম্বা ডিভাইড বাই ভূমি, ঠিক আছে? ভূমি, লম্বা ডিভাইড বাই ভূমি। তো লম্বা ডিভাইড বাই ভূমি মানে কি, লম্বটা 0 হয়ে গেছে আর ভূমিটা আছে, তো এটা সমান সমান 0। tan 0 ডিগ্রি মান কত? 0। অন্যদিকে বাইরে থেকে বলো তো যে tan 90 ডিগ্রি মান কত? tan 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত, tan 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত, ঠিক আছে? এটা মাথায় রাখো। এরপরে তোমাকে যেটা বলতে চাচ্ছি, এখানে একটা সম্পর্ক দেখা যাচ্ছে আসলে, ঠিক আছে? সেজন্য এগুলো দেখাচ্ছি, দেখাই। ধরো তুমি খেয়াল করো, তুমি tan 0 মানে পাইছো 0, tan 90 পাইছো tan 90 পাইছো অসংজ্ঞায়িত, আর tan 45 পাইছো হচ্ছে 1। এটা বলছে কি, খেয়াল করো, tan 0 এর মান 0 মানে কি, যখন খেয়াল করো তুমি এই যে এখানে তো 0 লম্বর মান, তাই না? এই যখন আস্তে আস্তে বাড়াচ্ছ, এটাকে কোনটাকে বাড়ানোর কারণে হচ্ছে কি, যে লম্বটা আস্তে আস্তে বাড়তেছে, আলটিমেটলি এই যে পুরো মানটা আস্তে আস্তে বাড়তে একটা সময় 45 গিয়ে 1 হয়েছে, যে যখন এরকম হয় এটা হয় তখন হচ্ছে 1 হয়েছে 45, এটা 45 জোড়া না, ঠিক আছে? 45 হচ্ছে লম্বার ভূমি সমান হয়। প্রথমে ভূমিটা অনেক বড় থাকে, আস্তে আস্তে লম্বটা আস্তে আস্তে বড় হয়। এই যে এই ভগ্নাংশের খেয়াল করো, এই যে লম্বা ভূমির ক্ষেত্রে খেয়াল করো, লম্বাটা হচ্ছে লব না, আর নিচে হচ্ছে হর। লবটা আস্তে আস্তে বড় হয়, হতে হতে ভূমির সমান হয়, তো তখন মানটা 45 1 হয়। এরপরে লবটা আস্তে আস্তে বড় হওয়া শুরু করে, যে খেয়াল করো, লবটা আস্তে আস্তে আরো বড় হবে, অনেক বড় হতে তখন সে আস্তে আস্তে বড় হয়। তার মানে বলতে পারছি যে tan 0 থেকে যখন tan 45, তখন হচ্ছে কি মানগুলো আস্তে আস্তে বড় হয়, তবে এই যে 0 থেকে আস্তে আস্তে 1 এর দিকে যায়, ঠিক আছে? 0 থেকে আস্তে আস্তে 1 যায়। তার মানে কি, এখানে বলতে পারো যে এই যে লম্বটা মানে এই যে ভূমি থেকে ছোট থাকে বা সমান, মানে তোমাকে বলতেছি যে 1 এর থেকে যখন ছোট, মানে 45 ডিগ্রি থেকে যখন tan এর ভ্যালু, থিটার ভ্যালুটা 45 ডিগ্রি থেকে যখন ছোট, 45 ডিগ্রি থেকে যখন ছোট থাকে, তখন হচ্ছে এই যে ভূমিটা লম্ব থেকে ছোট থাকে, যখনই এই যে tan 46 চলে যাবে, tan লেটস সে 46, দেখবে যে tan এর যে এটার ভ্যালুটা 1 থেকে বড় হয়ে যাবে। দেখো ভাই তোমাকে দেখাচ্ছি, ভাই একটু কনফিউজ করে ফেলছি হয়তো, বা একটু দেখলে বুঝে যাবে। দেখো tan 46 এর ভ্যালু কত হচ্ছে, 1 থেকে একটু বড়,
তারপর tan 47 এর মান আরেকটু বড়, কারণ কি লম্বটা আরেকটু বড় হচ্ছে, তারপর আরেকটু বড় হবে, বড় হতে 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 একদম 90 দিকে অসংখ্যায়িত হয়েছে। তার মানে বলতে ভাই যেটা বোঝা যাচ্ছে যে এখানে দুটা ভাগ হয়ে গেছে বলতে পারো, যে tan 0 আর একটা হচ্ছে tan 90, তাই না? তো এখানে মাঝে একটা ভাগ হয়ে গেছে, সেটা হচ্ছে tan 45। এটা করতেছে কি কিভাবে ভাগ করতেছে, যে tan 45 থেকে ছোট হলে কি হয়, যে অ্যাঙ্গেল যদি tan 45 থেকে ছোট হয় তখন হচ্ছে এখানে হচ্ছে লম্বটা হচ্ছে ছোট, এই লম্বটা হচ্ছে ছোট, আর যখন এখানে 45 থেকে বড় হয়ে যায় অ্যাঙ্গেলটা তখন এখানে লম্বটা হচ্ছে বড়। এটাই ভাই বলতে চাচ্ছি আমার সাথে, কনক্লুশনটা এটাই, ঠিক আছে? এখন লম্বটা ছোট মানে কি, এটা কেন বলছি সেটা হচ্ছে কি, খেয়াল করে দেখো। তুমি যখন এখন আমাদেরকে এই অধ্যায়টা পড়তে হলে অনেক মানে আনুমানিক ত্রিভুজ আঁকতে হবে, ঠিক আছে? এই জন্য দেখাচ্ছি। তো আনুমানিক ত্রিভুজ আঁকার ক্ষেত্রে যখন ধরো তোমাকে লেসে একটা কোথাও একটা জায়গায় 30 বললো, 30, তো তখন তুমি ধরো কোনটা 30 বল, এরকম 30 কোন একবার, তখন অবশ্যই তুমি কি করবে, যে লম্বটাকে ভূমি থেকে একটু ছোট দিবে, কারণ আমরা জানি যে tan 30 হচ্ছে কি লম্বটা একটু ছোট হয়। এই যে ভাই মাত্র বলছি না 45 ডিগ্রি ছোট, 45 ডিগ্রি থেকে কোন 45 ডিগ্রি থেকে ছোট হলে হচ্ছে কি লম্বা ভ্যালুটা ছোট হয়, তো তখন তুমি লম্বটাকে অবশ্যই একটু ছোট আঁকবা, ঠিক আছে? আর যখন 45 থেকে বড় হলে কোথাও একটা আমাদেরকে 70 বললো, তখন তুমি অবশ্যই এই যে লম্বটাকে ভূমি থেকে বড় দিবা। এইটাই ভাই বলতেছে, তখন এটাকে তুমি সত্য হিসেবে চিন্তা করতে পারো। এটাই ভাই বলতেছিলাম। তো ত্রিভুজ আঁকার সময় একটু মানে এরকম আনুমানিক করে আঁকবা, ঠিক আছে? তবে একটু মানে যাতে লজিক্যাল হয় জিনিসটা। যখন 45 ডিগ্রি থেকে বড় কোণ হবে তখন তুমি লম্বাটাকে বড় দিবা, আর 45 ডিগ্রি থেকে ছোট হলে লম্বাটাকে এরকম ছোট দিবা, কারণ আমরা এটা দেখতেছি কেন, ঠিক আছে? কারণ 45 ডিগ্রি মানে 1, মানে তখন হচ্ছে লম্বা আর ভূমি সমান, কিন্তু 45 ডিগ্রি থেকে ছোট হলে লম্বটা ছোট হয়, আর 45 ডিগ্রি থেকে বড় হলে লম্বটা বড় হয়। আশা করি বুঝছি, ঠিক আছে? এটা লম্বা হন না, আশা করি বুঝছি, অত কঠিন লাগে না, কেমন এতটুকুই, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাকে আরেকটা জিনিস বলার আছে, সেটা খুবই নর্মাল জিনিস, যেটা বইয়ে আলোচনা করা হয়েছে আমাদের, সেটা ঠিক আছে? এই যে লম্বা আছে একটা সমকোণী ত্রিভুজে যেটা দাঁড়ায় থাকে আর কি, এই যে এটা যেটা দাঁড়ায় থাকে এটাকে লম্ব বা এটাকে তোমার মেবি উলম্ব রেখা বলে, ঠিক আছে? এটাকে হচ্ছে তোমার উলম্ব রেখা বা উদ্ধ রেখা, এরকম জিনিসগুলো বলে, ঠিক আছে? উদ্ধ রেখা, উলম্ব রেখা, এটা মাথায় রাখতে। আর ভূমিটাকে বলা হচ্ছে ভূরেখা বলে, ঠিক আছে? ভূরেখা বলে বা শয়ন রেখা বলে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এটাই। তো তুমি যদি কোথাও একটা সমকোণী ত্রিভুজ দেখো, তার ভূমিটা হবে কি ভূরেখা বা শয়ন রেখা। আচ্ছা, ভূমিটা ঠিক বলা যায় না, মাথায় রাখো, এটা একটা কনফিউজিং বিষয়। কারণ হচ্ছে কি, যে তুমি এই কোনো সাপেক্ষে চিন্তা করলে ভূমিটা এটা, ঠিক আছে? তো ভূমি এটাকে তুমি কিন্তু আবার শয়ন রেখা বলতে পারবা। তুমি বলতে পারো যে এটা রাদার ভূমি আর লম্বার দিকে চিন্তা না করে তুমি বলবা যে যেটা দাঁড়ায় থাকে সেটা হচ্ছে উদ্ধ রেখা, ঠিক আছে? এটা মাথায় রাখো, যেটা দাঁড়ায় থাকে সেটা উদ্ধ রেখা, যেটা শুয়ে থাকে সেটা হচ্ছে ভূরেখা বা শয়ন রেখা, এবার বলতে পারো। কারণ এই কোনো সাপেক্ষে কিন্তু ভূমি তো এটা, তো ভূমি তো এটাকে তুমি ভূরেখা বলবা না। ভূরেখা হচ্ছে যেটা শুয়ে থাকে, যেটা হচ্ছে এরকম মানে গ্রাউন্ড লেভেলে আর কি, যেটা শুয়ে থাকে, এক কথা হচ্ছে, আর ওটা হচ্ছে দাঁড়ায় থাকে, ঠিক আছে? ভূরেখা আর হচ্ছে উদ্ধ রেখা, এই জিনিসটা আশা করি বুঝছি। শয়ন রেখা বা উদ্ধ রেখা বা উলম্ব রেখা আশা করি বুঝছি, ঠিক আছে? যেটা শুয়ে থাকে সেটা শয়ন রেখা, আর যেটা দাঁড়ায় থাকে সেটা হচ্ছে উদ্ধ রেখা বা উলম্ব রেখা। এবারে তোমাকে আরেকটা হচ্ছে কি উলম্ব তল বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এরকম, যে এটা একটু বোঝানো জিনিস, কঠিন, কারণ মানে কঠিন জিনিস, কারণ হচ্ছে এটা ভিজুয়ালাইজ করা মানে হার্ড, মানে কঠিন বলা যায়। তো তোমাকে ভাই তল পড়াইছিলাম, মনে আছে কিনা জানি না, রেখা কোণ ত্রিভুজের একটা তল জিনিস বলে একটা দেখাইছিলাম, যে আমরা জানি যে একটা তুমি যদি তোমার কাছে যদি তোমাকে বলি যে লেটসে সেটা হচ্ছে এরকম, যে ধরো এই যে এরকম একটা লেটসে ইয়া আছে, ধরো এরকম একটা গড় আছে ভাই, যদি গড়টা আঁকি আগে, দেখো তোমাকে গড়টা যদি দেখায় ভাইয়া, লেটসে গড়টা এরকম, ঠিক আছে? এরকম একটা গড় আছে ফর এক্সাম্পল, ঠিক আছে? এই যে এরকম একটা গড় আছে ধরো, এখন এই গড় থেকে খেয়াল করো, তুমি এরকম একটা চিন্তা করতে পারো, একটা সলিড কিছু আছে আর কি, এরকম একটা মাটির গোলা আছে বলো। তো এই মাটির গোলা থেকে আমি এই যে এইখান দিয়ে পাতলা কেটে, যে মানে একদম এই যে পাতলা কেটে একটা জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে এরকম হবে, এটা এরকম হবে অনেকটা ভাই, তোমাকে একটু দেখানোর চেষ্টা, সেটা অনেকটা এরকম হবে। এটা কি বলতে বুঝছো? এটা হচ্ছে এরকম একটা পাতলা সেকশন আর কি, পাতলা সেকশন, একটা খাতার পৃষ্ঠা আছে না, এরকম খাতার একটা পৃষ্ঠার মতন কেটে নিচ্ছি এখান থেকে একদম পাতলা করে, ওইটাকে একটা তল বল হয়। এটাই কি বলা হয়? একটা তল বল হয়। এখন ধরো এটা একটা দাঁড়ানো তল না, এটা এই জিনিসটা দাঁড়াই আছে, ঠিক আছে? এই যে এরকম ভাবে দাঁড়াই আছে, দেখো এরকম দাঁড়াই আছে। তো এই যে দাঁড়ানো এই যে তলটাকে, এটাকে বলা হচ্ছে উলম্ব তল, বলছি এটাকে বলা হয় উলম্ব তল। এখন এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকা যায়, এই যে খেয়াল করো, এই তলটা কেটে নিছি না, এখানে আমি খেয়াল করি, এখানে একটা সমকোণী ত্রিভুজ আমি চাইলে আঁকতে পারি, ঠিক আছে? এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি, এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? বা মনে রাখো যে এই তলে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এই তলটা হয় ওই সমকোণী ত্রিভুজের উলম্ব তল। এটাও তো ইম্পর্টেন্ট না তোমার উলম্ব তল বুঝাটা, বাট মাথায় রাখো এটা হচ্ছে ওই সমকোণী ত্রিভুজের উলম্ব তল হবে। এখন খেয়াল করো, তার মানে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে না, এই সমকোণী ত্রিভুজের একটা উলম্ব তল আছে, এই সমকোণী ত্রিভুজের একটা উলম্ব তল আছে, এটার একটা উলম্ব তল আছে সমকোণী ত্রিভুজের। এটা কোন তলটা? সেটা এই সমকোণী ত্রিভুজকে এই তিনটা পয়েন্টকে নিয়ে যে তলটা আঁকা যায়, যেমন এখানে একটা তল হতে পারে এরকম, এটা একটা তল হতে পারে, এটা একটা খাতার পৃষ্ঠ হতে পারে না, এই খাতার পৃষ্ঠটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের উলম্ব তল। কি বলছি বুঝছি, অত ইম্পর্টেন্ট না, বাট একটু জাস্ট মাথায় রাখলে হইলো, ঠিক আছে? তো এখন হচ্ছে ভাইয়া মেইন ম্যাথে চলে যাব, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা শিখে গেছি। আচ্ছা, তোমাকে আরেকটা জিনিস আসলে দেখানো উচিত, সেটা হচ্ছে তুমি মাথায় রাখবে একটা কোণ আঁকো, একটা কোণ, একটা রেখা আঁকো আগে, এখানে দুইটা কোণ আঁকাতে দেখবা, দুইটা না আরো অনেকগুলো কোণ আঁকাতে, দেখো এখানে একটা কোণ আঁকতে পারো, এখানে একটা কোণ আঁকতে পারো, ঠিক আছে? তুমি চাইলে আবার এই যে এটা একটা কোণ, এটা একটা কোণ, তুমি চাইলে এটাকে যদি একটু বাড়াও, এদিকে একটা কোণ আঁকতে পারো, এদিকে একটা আরেকটা কোণ আঁকতে পারো,
তো মাথায় রাখবে যে ধরো এই রেখা আছে না, এই রেখার উপরে যেগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে উন্নতি কোণ, এটাকে উন্নতি বলা, আর যেগুলো নিচে সেগুলোকে অবনতি কোণ বলা হয়। মাথায় রাখবে, ঠিক আছে? উন্নতি কোণ মানে কি উপরে থাকে, আর অবনতি কোণ মানে কি নিচে থাকে, মানে ওই যে রেখাটা নিচে থাকে। ভাই তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে আর একটু ইজি হবে। আমরা একটা চিত্র রাখতেছি এবং আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণগুলো চিহ্নিত করবো। ধরো ভাই একটা রেখা আঁকতেছি এরকম, যে ধরো ভাই এই যে এটা একটা ত্রিভুজ, তারপর ভাই এই যে এদিকে একটু বাড়াই দিতেছি, তারপর এদিকে একটু বাড়াই দিতেছি, ঠিক আছে? এরপরে ভাই ধরো আচ্ছা তুমি এই কোণটা কি উন্নতি কোণ না অবনতি কোণ? দেখো এই রেখার সাপেক্ষে এই কোণটা কোথায় আছে, উপরে আছে না, তার মানে এটা একটা উন্নতি কোণ। অন্যদিকে তুমি চিন্তা করো, ধরো এই কোণটা কি উন্নতি কোণ না অবনতি কোণ? এটা এই রেখার খেয়াল করো, এই যে এই রেখাটার কোথায় আছে, নিচে আছে না, তার মানে এটা কি, এটা একটা অবনতি কোণ। আশা করি বুঝছি, এটা উন্নতি কোণ, এটা অবনতি কোণ। এবং এখানে খেয়াল করবো যে এই কোণটা সমান। এটা কেন খেয়াল করো, কারণ এটা একটা সমান্তরাল রেখা, এটা আরেকটা সমান্তরাল রেখা, এবং এই কোণটা হচ্ছে বিপ্রতীপ, এই কোণটা হচ্ছে বিপ্রতীপ। তো বিপ্রতীপ কোণ কি হয়, পরস্পর সমান হয়, এটা আমরা জানি, ঠিক আছে? আশা করি জানি, ঠিক আছে? তারপরে এটাকে যদি বাড়াও, এই কোণটা সমান হয়, কারণ এটা আর এটা হচ্ছে অনুরূপ কোণ। আচ্ছা এগুলোর দিকে যাচ্ছি না ভাই, এগুলো জানি আমরা, ঠিক আছে? এটা জানি আমরা, ঠিক আছে? আশা করি তো কঠিন লাগে না, কেমন? আচ্ছা এখানে যদি তোমাকে একই সাথে বলো যে বুরেখা উলম্ব রেখা এগুলো চিহ্নিত করো, তখন কি করবা খেয়াল করো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বুরেখা, এটা হচ্ছে উলম্ব রেখা, ঠিক আছে? আচ্ছা এখন এটা কি, এটা একটা বুরেখা, ঠিক আছে? কারণ এটা এরকম শুয়ে আছে না, এটা একটা বুরেখা, তারপরে এটা হচ্ছে উলম্ব রেখা, ঠিক আছে? আশা করি বুঝছি, কঠিন লাগে না, কেমন? আচ্ছা ভাই হচ্ছে তোমার জন্য উলম্ব তল বোঝার জন্য একটা ফিক্সার এনে তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে ভাই? একটা ফিক্সার নিছিলাম, বাট ভাইয়া ভুলে দেখাই না, ঠিক আছে ভাই? যদি ফিক্সারটা আনি, দেখো তুমি এই যে এখানে খেয়াল করো, তুমি এই যে এটা একটা, এই যে মনে করতে পারো, এই যে আমার ধরো এই যে পুরো জিনিসটা হচ্ছে কি, যে ভাই যদি কালো নি ভাই, দেখো এই যে পুরো জিনিসটা হচ্ছে, ধরো এটাকে একটা 3D অংশ চিন্তা করা, 3D জিনিস কি আমরা বুঝি, তাই না? এখানে খেয়াল করো, এই যে নীল কালার জিনিসটা দেখতেছো, এটা একটা তল, এই যে নীল কালার একটা জিনিসটা, এটা একটা একদম পাতলা, ঠিক আছে? এটার কোনো মানে নাই, ছড়া, এটা মানে মোটা না, একদম পাতলা, এটা একটা তল। আবার এই যে এই কালারের একটা দেখতেছো, এইটা আরেকটা তল, দেখছো? এই জিনিসটা আরেকটা তল, এই জিনিসটা আরেকটা তল। তো একটা 3D জিনিস অনেকগুলো তল চিন্তা করা যায়। এখন এই যে এটা আরেকটা তল, দেখো এখন কথা হচ্ছে যাই, কোন একটা সমকোণী ত্রিভুজ কোন তলে অবস্থিত, কেমন? আমি যদি একটা কাজ করি, যে সবুজ এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, সেটা হয় ধরো এটা আর এটা একটা সমকোণী ত্রিভুজ, যেটা হচ্ছে এই যে সবুজ তলে অবস্থিত, কি বুঝছি? আর তারপরে ধরো আমি যদি এখানে একটা আঁকি, এখানে এই মাঝে আঁকতেছি না, কারণ আঁকতে গেলে নীলটার ভিতরে চলে আসবে, এই দিক দিয়ে আঁকতেছি, দেখো এটা এরকম হতে পারে, যে এটা এই তলটা কিন্তু খেয়াল করো, এই যে এরকম ডিরেকশন আছে, তো যদি দেখা যায় এরকম হবে, তার এটা একটা, এই যে একটা সমকোণী ত্রিভুজ, যেটা হচ্ছে সেই তলে অবস্থিত, মানে ওই তলের উপর আঁকতেছি, মানে এটা হচ্ছে যে ওই তলে অবস্থা, কি বুঝছি? আর আমি যদি এখানে একটা আঁকি, তুমি নিজে বুঝাচ্ছ, এখানে এই তলটা কিন্তু এরকম ডিরেকশন, মানে এই যে এদিক থেকে তুমি এদিক থেকে চোখ দিয়ে দেখলে, এই যে এদিক থেকে এই সোজা দেখবা জিনিসটাকে, এটা বাঁকা অবস্থায় আছে। তো তুমি যদি একটা জিনিস আঁকো, দেখো একটা তল আঁকো, আসলে সেটা অনেকটা এরকম হবে, কি বুঝছি? এটা একটা সমকোণী ত্রিভুজ, যেটা ওই তলে অবস্থিত। এই যে এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল, এখানে অনেক তল আঁকা যাবে, অসংখ্য তল আঁকা যাবে এখানে একটা, এই যে এরকম একটা তল চিন্তা করতে পারি আমি, যেরকম এটা, এই যে তোমাকে যদি একটু বুঝা, এটা একটু মুশকিল আসলে এগুলা লিখে বুঝানো, ঠিক আছে? এই যে এরকম একটা তল থাকতে পারে, ঠিক আছে? এই যে একটা তল থাকতে পারে, যেটা এই যে এই ডিরেকশনে আছে, এই ডিরেকশনে, এই যে একটা এইভাবে একটা আরেকটা এরকম সোজাসুজি আছে, এখন আরেকটু বাঁকা, আরেকটা এই অসংখ্য তল আঁকা যাবে, এটা মানে অসংখ্য, এক কথা হচ্ছে এটা বলতেছে। এই যে এদিকে আরেকটা তল আঁকা যাবে, যেমন কি যদি আমাকে আরেকটা তল দেখাই, এই পিছনটা দেখা যাচ্ছে না, তারপরে ধরো এই যে এদিক থেকে আরেকটা তল, এদিক থেকে আরেকটা তল, এটা হচ্ছে এরকম ওই যে মানে শোয়াশুয়ি অবস্থায় আছে আর কি, যে এটার মতন শোয়াশুয়ি অবস্থা আছে, ঠিক আছে? আর এগুলো তো দাঁড়াইছিল। আশা করি বুঝছি, অত কঠিন লাগে না। এখন এই তল একটা সমকোণী ত্রিভুজ, সেটা হচ্ছে এই মানে এই তলের সমকোণী ত্রিভুজ, বা ওই সমকোণী ত্রিভুজ উলম্ব, মানে তলটা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা এটা কিন্তু এগুলো হচ্ছে উলম্ব তল, ঠিক আছে? এগুলো হচ্ছে উলম্ব তল, এগুলো কিন্তু উলম্ব তল না, এটা আর ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো আশা করি বুঝছি, অত কঠিন লাগে নাই। এখন হচ্ছে আমরা ম্যাথগুলোতে যাবো। আমরা কি দেখছি বলো তো ভাইকে? আমরা দেখছি যে আসলে কিভাবে ইউজ করা হয় জিনিসটাকে, জাস্ট আমি থিটাটা আর হচ্ছে যে কত দূর আছে সেটা বাইর করলে হয়ে যায়। এখন থিটাটা কেমন আঁকবো, সেটা হচ্ছে ওই যে সাইলোনোমিটার বা কাইলোনোমিটার যেটা বলো তুমি, সেটা দিয়ে সেটার সাহায্যে আঁকবো। এরপর আমরা দেখছিলাম যে এখানে কতগুলো মান আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, মাস্ট বি। এরপর হচ্ছে যে আমরা দেখলাম যে কিভাবে টেন, মানে ওই যে কোণ হচ্ছে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি থেকে কোণ ছোট হলে লম্বটা আমরা একটু ছোট আঁকবো, আর 45 ডিগ্রি থেকে বড় হলে তখন আমরা লম্বটা একটু বড় করে আঁকবো আনুমানিক ত্রিভুজ আঁকার সময়। এরপর হচ্ছে তলের জিনিসটা দেখাইলাম। এরপর হচ্ছে আমরা উন্নতি কোণ অবনতি কোণ, মানে কি নিচে আছে অবনতি কোণ, এই যে এটা একটা অবনতি কোণ, এই রেখাটা নিচে আছে, তুমি কি করবা, যে কোণ ধরো এই কোণের চিন্তা আছে না, তো এই কোণ একটা সোয়ানো রেখা যেটা বুরেখা যেটা, সেটা চিন্তা করবা। তারপর বুরেখার নিচে থাকলে সেটা হচ্ছে উন্নতি কোণ, অবনতি কোণ, উপরে থাকলে অবনতি কোণ। যেমন এখানে এই কোণটা হচ্ছে অবনতি কোণ, উন্নতি কোণ, এই যে এই কোণটা উন্নতি কোণ, এই কোণটা অবনতি কোণ। আবার এইদিকে একটা চিন্তা করলে এইদিকে এটা হচ্ছে উন্নতি কোণ হইতো, কারণ এটা বুরেখা, এই যে বুরেখার উপরে আছে, ঠিক আছে? আশা করি বুঝছি, অত কঠিন লাগে না, কেমন? এখন ভাই এগুলো মুছে বললে আমরা হচ্ছে ডাইরেক্ট ম্যাথে চলে যাবো, ঠিক আছে? আশা করি বুঝছি, অত কঠিন লাগে না, কেমন ভাই? যদি মুছে ফেলি। আচ্ছা ভাই কোয়েশ্চেনগুলো নিয়ে আসছি ভাই, যদি কোয়েশ্চেনগুলো সলভ করা শুরু করি। দেখো
আমরা হচ্ছে একটা একটু পরে সলভ করছি, কারণ একটা হচ্ছে একটু কনফিউজ আছে এখানে, এখানে হচ্ছে মানে কনফিউজিং জিনিস হচ্ছে কারণ সেখানে প্রশ্ন একটু গরমিল দেওয়া আছে ভাষাতে, ঠিক আছে, আমরা একটু পরে ক্লিয়ার করতেছি। তার আমরা দুইটা আগে শুরু করে দেখো, দুইটাতে কি বলছে দেখো তো তুমি সহজে দেখো। দুইটাতে বলছে যে আমাদেরকে এই ত্রিভুজটা দিচ্ছে, ঠিক আছে, বলছে পাশের চিত্রে এক্স এর মান নির্ণয় কর, এই এক্স এর মানটা নির্ণয় কর। আচ্ছা তুমি যে এই জিনিসটা থেকে কনফিউজ, এটা আলাদা জিনিস, আমাদের ত্রিভুজ হচ্ছে এই যে এটা থেকে এখানে আমার ত্রিভুজটা আছে, ঠিক আছে, তো আমাকে এক্সটা মেবি এই যে এটা, ঠিক আছে, এই যে এক্সটা হচ্ছে এই যে বিসিটা বোঝাচ্ছে, ঠিক আছে, এটা মাথায় রাখো, বিসিটা বোঝাচ্ছে। আমি বিসিটা আমি কেমন বের করে দেখো তো। আচ্ছা এই কোণটাতে আছে, তাহলে এই কোণের সাপেক্ষে আমি চিন্তা করি, এই কোণের সাপেক্ষে হচ্ছে ভূমি, আচ্ছা সরি এটা এই কোণের সাপেক্ষে হচ্ছে লম্বা আর এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। তো আমি তাহলে লম্বার ভূমিতে কানেকশন বের করলে আমি পেয়ে যাবো। তো আমি লম্বার ভূমিতে কানেকশন কার হচ্ছে 10 এ, তো আমি যদি 1060 নিয়ে চিন্তা করে দেখো, 1060 মানে কি, এর মানে হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি, তাই না, লম্ব ডিভাইড বাই ভূমি। তো এখানে লম্ব কি, লম্ব হচ্ছে 60 আর ভূমি কত, ভূমি হচ্ছে x। এখন তাহলে তুমি 1060 যদি আরেকটা লাইন ভার্টিক্যাল লেখাচ্ছি আর কি, x এর মান কি হবে যে 60 ডিভাইড বাই 1060, এটাকে জাস্ট এদিকে ভাগে নিয়ে গেছে, এখানে 1 গুণ আছে চিন্তা করতে পারো, আর এটাই গুণ হয়ে x হয়ে গেছে। এরপর এটা হচ্ছে কি 1060 মান কত বলো তো ভাইকে, √3 ভাই শিখেছিলাম মনে আছে, 1060 মান কত, 1060 মান হচ্ছে √3। তো আমাদের x এর মান হচ্ছে √3, আমাদের কোশ্চেন আনসারটা হচ্ছে যাই এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের আনসার হবে। এখন তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি চাইলে এই যে এই কোণ বাই করে তারপর এই কোণের সাপেক্ষেও বাইরে দাও, এই কোণটা খেয়াল করো, এটা 60 যেহেতু এটা অলরেডি মাস্ট বি 30 হতে হবে, কারণ না 30 হতে হবে, কারণ এই দুটো মিলে 90 হবে, আর এটা তো আলাদা 90, যে 90 180 ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা তার মানে 90 মাস্ট বি হতে হবে। তা আমি চাইলে এই যে 10 30 সাপেক্ষ চিন্তা করতে পারি, তখন কিন্তু আমার খেয়াল করা যায় এটা লম্বা হয়ে যাবে, এটা ভূমি হয়ে যাবে, এটা লম্বা এটা ভূমি। তো লম্বা কত, লম্বা হচ্ছে x, ভূমি কত, ভূমি হচ্ছে 60। এখন x কি হবে, x তাহলে হচ্ছে যে 30 হবে, 30 ইন্টু 60, তাই না, হ্যাঁ, কারণ এই যে এটা কোনাকুনি গুণ করছে, এখানে নিচে আছে 1 হয়ে গেছে। 1030 মান কত বলো তো, 1030 মান হচ্ছে 1/√3, তো আমরা √3 ইন্টু 60 মিলে হয়ে যাবে যে 60/√3, সেম আনসার, ঠিক আছে, দুইটাতে সেম আনসার। তুমি দেখো এই যে দুইটা 60/√3। তো আশা করি বুঝে গেছো, অত কঠিন লাগে না, কেমন ভাই, এগুলো মুছে বলতেছি, পরের ম্যাথটাতে যাচ্ছি, ঠিক আছে। দেখি আমাদের পরের ম্যাথটা কি বলছে, আমাদের পরের ম্যাথটা দেখি তো আমরা যদি বলছে যে পাশের চিত্রে ও বিন্দুতে ফি বিন্দুর উন্নতি কোণ কোনটি, এই যে পি বিন্দু কোথায়, যে আমাদের এই যে পি, এই যে ও তে পি বিন্দুর উন্নতি কোণ, খেয়াল করো, ও তে পি বিন্দুর উন্নতি, ভাই তোমাকে বলছিলাম যেমন আছে যে মানে রেখার উপরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে উন্নতি কোণ। এখন এখানে উন্নতি কোণ দুইটা আছে, একটা হচ্ছে এই যে এটা আর একটা হচ্ছে এটা। এখন এই যে এই কোণটা কিন্তু খেয়াল করো, এটা হচ্ছে বি ও কিউ, এখানে ফি এর কোনো নামগন্ধ নাই, তার মানে পি হচ্ছে কোণটা এই যে এখানে, কারণ কি এখানে এ ও ফি আছে, তার মানে এটা এ ও ফি বা ফি ও এ বলতে পারো, ফি ও এ কোনটা, এই যে খ নাম্বারটা হচ্ছে আনসার, আমরা বুঝে যাচ্ছি, ঠিক আছে, আশা করি বুঝছি, ঠিক আছে। আর যদি আমার কি বিন্দু বলতো তখন হচ্ছে এই যে এটাই তো, ঠিক আছে, বি ও কি বা কি ও বি যেটা বলতে পারো, যেটা এই যে বিন্দু যেখানে কোন সৃষ্টি সেটাকে মাঝে রাখবা, এটা হচ্ছে ট্রিকটা আর কি, ঠিক আছে, বা প্রসেসটা বা নিয়মটা। এই যে এখানে যদি নিচে একটা কোণ থাকতো তাহলে এটা কি হতো বলো তোমাকে, এটা হচ্ছে কি হতো, এটা হচ্ছে অবনতি কোণ হতো, এইদিকে এটা হচ্ছে অবনতি কোণ হতো, কারণ এই যে আমরা এই যে বুরেখা আছে না, এই বুরেখার নিচে যেগুলো থাকে সেগুলো হচ্ছে অবনতি কোণ, উপরে থাকলে হচ্ছে উন্নতি কোণ, এটা আমরা জানি, আমরা শিখছিলাম। আচ্ছা এরপরে ভাই যদি দেখি যে 4 নাম্বার ম্যাথটা কি বলছে, 4 নাম্বার, আচ্ছা এখানে 60/√3 ছিল আনসার, ঠিক আছে। অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হবে। আচ্ছা এটা তোমাকে, এটার আগে তোমাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে দেখো দৈর্ঘ্য ও ছায়া এই জিনিসটা নিয়ে একটা জিনিস ক্লিয়ার করতে হবে তোমার সাথে, ঠিক আছে। তুমি একটা কাজ করিও কখনো, ঠিক আছে, কখনো আসলে তুমি অলরেডি হয়তো এটা কখনো না কখনো লক্ষ্য করছো, দেখবা যে তুমি যদি একদম দুপুরে গিয়ে একদম দুপুরে সূর্য আমাদের কোথা থেকে একদম মাথার আছে না, ধরো এই যে তুমি যদি এখানে একটা লাঠি দাও দাঁড় করে রাখো এবং একদম সূর্য তোমার মাথার উপরে, ঠিক আছে, সূর্য তোমার মাথার, তুমি দেখবা যে এই লাঠির কোনো ছায়া থাকবে না, ঠিক আছে, এই লাঠির কোনো ছায়া থাকবে না আসলে, এদিকেও ছায়া থাকবে না, এদিকে এই লাঠি মানে কোনো ছায়া থাকবে না। কিন্তু যখনই সূর্যটা আমাদের দেখবে যে এই যে লম্বাবলম্বী থাকে, একদম সোজাসুজি থেকে একটু বাঁকা হয়ে যায়, একটু বাঁকা কোণে আমাদেরকে মারে আলোটা আর কি, এই তাহলে দেখবো যে হচ্ছে যে আমরা একটা ছায়া দেখবো, তার মানে কি এইটার এই যে এদিকে একটা ছায়া থাকবে, তারপর এদিক থেকে মারলে এদিকে একটা ছায়া থাকবে, ঠিক আছে, এই যে দিকে একটা ছায়া থাকবে, আর এই দিক থেকে মারলে এদিকে একটা ছায়া থাকবে। তো ছায়ার কনসেপ্টটা বুঝেছে, ছায়ার কোনটা মানে ছায়ার মানটা দেখবো যে আসলে কোণের উপর নির্ভর, যে সূর্যটা কত কোণে আমাদেরকে মারতেছে, যে খেয়াল করে এদিকে এত কোণে মারতেছে, এদিকে এত কোণে, আর একটু বেশি কোণে মারলে দেখবে যে আরো বেশি ছায়া থাকবে, কারণ এই যে এদিক থেকে মারলে দেখবে যে এই যে এখানে গিয়ে ছায়াটা সৃষ্টি হবে, কি বলছো, এই যে এখানে ছায়াটা সৃষ্টি হবে, আর আরো সময় মারলে এই যে যদি এখান থেকে মারে ছায়াটা, মানে আলোটা যদি এদিক থেকে মারে দেখবে যে এই যে এটা আরো বড় হয়ে যাবে, আর ছায়াটা আরো বড় হয়ে যাবে, কি বলতে বুঝছি, ছায়াটা আরো অনেক বড় হয়ে যাবে, দেখবা কি বলতে বুঝছি, তুমি সকালে দেখবে যে ছায়াটা বড় থাকে সাধারণত, ঠিক আছে, মানে আলোটাই যে তোমার গায়ের উপর আলোটা যত বাঁকা অবস্থায় আছে, যত বেশি ডিগ্রি কোণে আছে তত ছায়াটা বড় হয়ে যায়, ঠিক আছে, কারণ এই যে আলোগুলো এই যে এই দিক থেকে আসে এদিকে ব্লক হয়ে যায় না, তো এই বাড়তি এদিক দিয়ে আসে, তো এই দিক দিয়ে যে এটা যেখানে পর্যন্ত ব্লক করতে পারে না, ব্লক করতে পারে মানে এই যে এই পর্যন্ত আলোটা পড়বে না এখানে, তো এটা ছায়া হয়ে যায়, এরপর এগুলো আর ব্লক করতে পারে না, ঠিক আছে। আশা করি কনসেপ্টটা বুঝছো, ঠিক আছে, একটু জাস্ট দেখাইলাম। তো তোমাকে যদি এখন তবে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমাকে যদি কখনো এরকম ছায়া দৈর্ঘ্য এরকম জন্য কোনো জিনিস বলে, তুমি কি করবে জানো, এটা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করো না, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী, যেখানে এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে ভূমি, তাহলে মাথায় রাখবে যে
লম্বটা হচ্ছে তার দৈর্ঘ্য, লম্বটা হচ্ছে তার দৈর্ঘ্য, ওই যে জিনিসের ছায়া বা দৈর্ঘ্য বলবো না, মানে যার ছায়া বলতেছে সে হচ্ছে এই যে লম্বটা, আর ছায়া হচ্ছে কি যে এই যে ভূমিটা হচ্ছে ছায়া। এখন ভূমি বা ছায়া বা ভূমিটা হচ্ছে কত বড় হবে ছোট হবে সেটা কার উপর নির্ভর করে, সেটা হচ্ছে এই যে কত কোণে আসলে আলোটা ফেলতেছে, ঠিক আছে। তো যদি এখানে আলো কত কোণে ফেলতেছে সেটা বলবে না, সেটা বলছে এই কোণটার কথা বলবে, ঠিক আছে। বলছে এই কোণটা কত বড় ছোট এটার উপর নির্ভর করে, সেটা কারণ লজিক্যাল জিনিস খেয়াল করো। তুমি যদি এখানে একটা সমান্তরাল লাইন না দেখো, তাহলে এই যে এইখানে যে কোণে ফেলতেছে, ধরো এই যে আমি যদি এইটার কথা চিন্তা করি, ধরো এইখান থেকে ফেলতেছে না, এই যে এখানে যে কোণে ফেলতেছে এই কোণটা কিন্তু সেম, এই কোণটা আর এই কোণটা সেম। তো এখানে কত কোণে ফেলতেছে আসলে সেটা এটার সাথে সম্পর্কিত, কি বলতে বুঝছি, মানে এখানে বাড়া কমানোর সাথে তুমি হচ্ছে যাই ওইটাকে ইফেক্ট করতে, মানে তোমাকে বলতে দেখো এখানে এই কোণে ফেলতেছে, আর একটা যদি ধরো এই যে এই কোণে, ধরো আমি এই কোণে, তো এই কোণে ফালাইতে হলে অবশ্যই সূর্যটাকে এখানে চলে আসতে হবে, তাই না? আশা করি বুঝছি, ঠিক আছে। তো মাথায় রাখবে যে কোণের উপর নির্ভর করে যে ছায়াটা কত বড় বা ছোট হবে, ভূমিটা কত বড় বা ছোট হবে। তুমি ভূমি বললে তুমি অলরেডি বুঝে যাও, কিন্তু ছায়া বললে হয়তো একটু কনফিউজ লাগতে পারে, কারণ এই যে কত কোণে পড়তেছে তার উপর নির্ভর করে আমার ছায়াটা কত বড় হবে। ভাই তোমাকে তাহলে সামারি যেটা বলতেছি সেটা হচ্ছে তুমি কোথাও যদি ছায়া দৈর্ঘ্য বলে, তুমি একটা ত্রিভুজ আঁকবা, এই যে লম্ব যেটা সেটা হচ্ছে কি দৈর্ঘ্য, মানে যে জিনিসটা ছায়ার কথা বলতেছে, আর এটা হচ্ছে তার ছায়াটা, এখানে কত কোণ তার উপর নির্ভর করে যে ছায়াটা কতটুকু হবে, ঠিক আছে। আমরা আমাদের কোশ্চেনটা পড়ি তাহলে বুঝে যাবো, একটা দুটো ম্যাথ করলে আর ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভাই যদি কোশ্চেনটা পড়ি, বলছে যে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ছায়া দৈর্ঘ্য সমান। এখন খেয়াল করো, লম্বা আচ্ছা ছায়ার দৈর্ঘ্য বলতে, ছায়ার দৈর্ঘ্য আর খুঁটির দৈর্ঘ্য সমান হবে বলতেছি, মানে কি তার মানে হচ্ছে এই যে একটা ধরো সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ যার এই যে লম্বটা, লম্ব মানে কি দৈর্ঘ্যটা, আর ছায়া মানে কি ভূমিটা, তার মানে ছায়ার দৈর্ঘ্য আর ছায়া দৈর্ঘ্য আর খুঁটির দৈর্ঘ্য সমান বলছে, মানে কি আলটিমেটলি লম্ব আর ভূমিটা সমান বলছে, লম্ব আর ভূমিটা সমান। এখন খেয়াল করো লম্ব আর ভূমি সমান কখন হয়, tan 45 ডিগ্রির কথা মনে আছে, tan 45 ডিগ্রি মান যে 1 মনে আছে, আর tan মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ঠিক আছে। লম্ব বাই ভূমি মানে কি, মানে তাদের অনুপাত 1 মানে কি তাদের মান দুইটা সেম, 5/5 বা 10/10। আশা করছি তুমি এই যে তার মানে এই যে তোমার যদি কখনো এমন হয় যে লম্ব আর ভূমিটা সেম হতে হয়, তাহলে অবশ্যই এখানে এটা একটা 45 ডিগ্রি কোণ হতে হবে, 45 ডিগ্রি। লম্ব আর ভূমি সেম হয় মানে কি খুঁটির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সেম, ঠিক আছে। আশা করি বুঝছো, তো কঠিন লাগে না, ইজি ছিল 45 ডিগ্রি, ঠিক আছে। এখন তোমার যদি অন্য কোথায় বলা হয় যে না আচ্ছা খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হতে হবে না, খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য অনুপাত হতে হবে যে 1/√3। তোমার যদি কখনো এর ওটা বলো, তুমি মাথায় রাখবে যে লম্বা আর ভূমি হচ্ছে tan, মানে বুঝতে যাচ্ছ, তার মানে tan কত মান 1/√3, জানো যে tan হচ্ছে 30 ডিগ্রি মান 1/3, তার মানে এই যে খুঁটির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে যদি তোমার 1/√3, তাহলে এই যে এটা 30 ডিগ্রি থাকতে হবে। তুমি দেখো না 30 ডিগ্রিতে দেখলো যে খুঁটিটা বড় হয়, দেখো খুঁটিটা না এই যে ছায়াটা বড় হয়, তুমি যদি এটা 45 ডিগ্রি না কোনটা যদি আরো ছোট করে ফেলো, দেখবো যে এই কোনটা গেলে এই যে 30 ডিগ্রি ধরো, আচ্ছা তো ছোট হবে না আরেকটু বড় নাও, ধরো এই যে এখানে হলে দেখবা যে এই যে ছায়াটা এই যে দৈর্ঘ্য থেকে বড় না, দৈর্ঘ্য এতটুকু না, তখন 30 ডিগ্রি হলে ছায়াটা বড় তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। আশা করি বুঝছি, ঠিক এত কঠিন লাগে না। এই যে ভাই তোমার আরেকটা চিত্রে দেখা, এই যে 30 ডিগ্রি হতে হলে মাঝবি তোমাকে এরকম করতে হবে, নাহলে হবে না, ঠিক আছে। এদিকে যত বাড়াও না কেন সমস্যা নাই, বাড়াইলে দেখবো যে লম্বাটা থেকে অবশ্যই এই যে ভূমিটা বড় হচ্ছে 30 ডিগ্রি ক্ষেত্রে। আশা করি বুঝছি, অত কঠিন লাগে না, কারণ তখন সবসময় অনুপাতটা 1/√3 থাকে, এগুলো আমরা অনেকবার দেখছি অনেক জায়গায়। আশা করি বুঝছি এটা কঠিন লাগে না, কেন। এরপরে আরেকটা জিনিস তোমাকে বলতে সেটা হচ্ছে তোমার জন্য হচ্ছে 5-6 বাড়ি কাজ। ভাই এই যে তুই করা দিছি না হুবহু দুইয়ের মতো, হুবহু দুই, একদম হুবহু। তুমি নিজে না করলে আসলে প্র্যাকটিসটা হবে না, এই দুইটা তুমি নিজে করবা, ঠিক আছে। এখন তোমাকে ভাইয়া একটা হচ্ছে কি একটু প্র্যাকটিস করা দিচ্ছি, ঠিক আছে। তো ভাই যদি এগুলো মুছে পেলি, আশা করি বুঝছি। আচ্ছা এটা বুঝতে চাচ্ছি না ভাইয়া, ভাই এগুলো মুছতে চাচ্ছি, ওকে। তো ভাই যদি একটা করা দিই তোমাকে, সেটা খুব ইজি, খুব ইজি, আমরা জাস্ট একটু দেখলে হয়ে যাবে। এখানে একটু কোশ্চেনে গড়বড় আছে দেখছি, আমরা দেখি একসাথে লক্ষ্য করে। বলছে যে একটি দণ্ডের দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের 1/3 হলে ছায়ার প্রান্ত বিন্দুতে সূর্যের উন্নতিকোণ কত, ছায়ার প্রান্ত বিন্দুতে। আচ্ছা আমরা দেখি কি হয় দেখি। দেখো আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ আগে, কারণ ছায়া আর দৈর্ঘ্য বললে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের লম্বার ভূমিকে ইন্ডিকেট করতেছে আসলে, ঠিক আছে। তো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি এখানে, আচ্ছা আমরা আপাতত আঁকি, ঠিক আছে। ওই যে বড় ছোট ওগুলা ম্যাটার করতেছে না, আমরা আপাতত আঁকি আসলে, ঠিক আছে। বলছে যে খেয়াল করে কি বলছে যে একটি দণ্ডের দৈর্ঘ্য, ধরো দৈর্ঘ্যটাকে আমরা একটা নাম দিই, ধরো এল নাম দিচ্ছি। বলছে তার দৈর্ঘ্যের বর্গ, আচ্ছা দৈর্ঘ্যের বর্গের সাথে কার সাথে বর্গ আছে, আচ্ছা ছায়াটাকে একটা নাম দিলে কি নাম দিবে, ছায়ার ইংলিশ কি শ্যাডো না, শ্যাডো হলে এস দিচ্ছে, ঠিক আছে। বলছে দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের 1/3, মানে হচ্ছে কি যে আমি যদি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ বের করি, আমি দণ্ডের দৈর্ঘ্য বের করি, দণ্ডের দৈর্ঘ্যের বর্গ মানে কি এল স্কয়ার, ওকে। জাস্ট এরকম স্টেপ বাই স্টেপ আগাবা। এরপর বলছে যে তার দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের 1/3, মানে কি আমি এবার ছায়া দৈর্ঘ্যটাকে কানেক্ট করবো। এখন কথা হচ্ছে কানেকশন কি বলছে যে ছায়ার দৈর্ঘ্যের 1/3, মানে কি ছায়ার দৈর্ঘ্যকে 3 ভাগ করলে 1 ভাগ হচ্ছে দণ্ডের মানে দৈর্ঘ্যের বর্গটা আর কি। ভাই এই যে লেখা দিচ্ছি, এই যে এটা বুঝছি, মানে এটাকে 3 ভাগ করলে এই পুরো জিনিসটা সমান হয়, কি বুঝছি। আরেকবার পড়ি
দণ্ডের দৈর্ঘ্যের বর্গ মানে এই পুরো জিনিসটা কার সমান, ছায়ার দৈর্ঘ্যের 1/3, 1/3 মানে কি 3 বার ভাগ করলে আর কি। এই যে এটাকে 3 দিয়ে ভাগ করলে 12কে 3 ভাগ করলে কত হয়, 4 করে হয় না, 4 করে হয় না, তুমি 12কে 3 দিয়ে ভাগ করো না, সেটা তো 4ই। এই যে 1 ভাগ, এই যে 1 ভাগ মানে 3 ভাগ করলে 1 ভাগের সমান হচ্ছে পুরো দণ্ডের বর্গটা। আশা করি বুঝছি, একটু কনফিউজ করে ফেলতে পারি হয়তো, বাট আশা করি বুঝছি এটা খুবই ছিল। এই কেন এটা বারবার বলতেছি, কারণ সেগুলো একটু কনফিউজিং এগুলো পড়াটা। তাই এভাবে স্টেপ বাই স্টেপ আগাবা। আমি দণ্ডের দৈর্ঘ্য বর্গটা বাইর করছি, এই যে বাইর করছি। এরপর বলছে যে ছায়া দৈর্ঘ্যের 1/3 মানে সমান আর কি, ছায়া দৈর্ঘ্যের 1/3। তো আমি সমস্যা দিচ্ছি ছায়া দৈর্ঘ্যের 3 ভাগ করে দিচ্ছি, এটা সমান, ঠিক আছে। অনেকে এখানে ভাগ দিতে পারে, এটা মাথায় রাখবে যে যার এটা 3 ভাগের 1 ভাগের সমান বলছে এটা, তো এই জন্য এইভাবে দিচ্ছি, ঠিক আছে। আশা করি উচ্চতা আর পেছাচ্ছি না, কানেকশনটা দিছে। এখন আমাকে বলছে যে ছায়ার প্রান্তবিন্দু। আচ্ছা, ছায়ার প্রান্তবিন্দু মানে কি, এই যে ছায়া, এটা ছায়া না, আমরা জানি ভূমিটা হচ্ছে ছায়া। ছায়ার প্রান্তবিন্দুতে সূর্যের উন্নতিকোণ, এই যে খেয়াল করি এখানে সূর্য কথাটা মেনশন করছে, ঠিক আছে। সূর্যের উন্নতিকোণ, এই যে মানে এই যে এই উন্নতিকোণের কথা বলছে, ঠিক আছে। এই যে সূর্যের আলোটা ধরো এই দিক থেকে মারতেছে আর কি, ঠিক আছে। এই দিক থেকে মারতেছে, এই যে এখানে সে একটা কোণ সৃষ্টি করতেছে, ঠিক আছে। সূর্যটা তোমার লেগছে এই যে এদিক থেকে, লেগছে এই যে এদিক থেকে মারতেছে না, রেগুলার দিক থেকে আসে না, এই যে এইখানে এই কোণ মারতেছে, সেই কোণটা এখানে সৃষ্টি করতেছে, ঠিক আছে। আচ্ছা, এত জটিলে যাচ্ছে না, ঠিক আছে। এটা নিয়ে চিন্তা করি, আমরা এটা নিয়ে চিন্তা করি। এখন বলছে এই কোণটা আমাদেরকে বাইরে করতে বলছে, ঠিক আছে। এই কোণটাকে আমরা থিটা নাম দিচ্ছি। এখন আমি যদি কানেকশনটা লিখি, সেটা হচ্ছে কানেকশনটা কি হবে, যে tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে, যে সেটা হচ্ছে লম্বা বাই ভূমি। তো এই কোণের সাপেক্ষে লম্বা হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, L ডিভাইড বাই S। এখন এখানে তো আমি মানটা এত সহজে বাইর করতে পারবো না, কারণ এখানে দুইটা অচলক। তো আমি একটা আছে, এখানে একটা রিলেশন দেয়া আছে আমাকে, ঠিক আছে। বলছে যে L স্কয়ার ডিভাইড বাই ইজ ইকুয়াল টু S/3, L স্কয়ার ইজ ইকুয়াল টু S/3। তো আমি যদি লেটস সে একটা কাজ করি, আমি S এর মানটা বাইর করে ফেলি, সেটা হচ্ছে কি হবে, যে L স্কয়ার ইনটু 3 হবে, ঠিক আছে। তো আমি যদি tan থিটা ইজ ইকুয়াল টু এই যে S এর জায়গায় L স্কয়ার ইনটু 3 বসাই দিই, L স্কয়ার ইনটু 3 বসাই দিই, তাহলে একটা L আর একটা L কেটে যাবে, আলটিমেটলি আমার থাকতেছে, খেয়াল করো যে কি থাকতেছে, 1 থাকতেছে, নিচে হচ্ছে 3 আছে। এখন খেয়াল করো ভাই, তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, এখনো কিন্তু আমাদের এই যে ছলক একটা রয়ে গেছে, দেখো এই যে একটা ছলক রয়েছে, আমরা যেভাবে বলছি সেভাবেই করছিলাম, কি বলতে বলছি, আমরা যেভাবে করছি সেভাবে, কিন্তু একটা L আমাদের এখনো রয়ে গেছে। তা আমরা এটা নিয়ে কি করবো, এটা কি আসলে সলভের যোগ্য, সলভ করতে পারবো না। তুমি যদি এখানে অনেকে বলতে পারছো, আমি একটা কাজ করি না, আমি L এর মান √S, মানে L এর সাথে Lটা এখানে তো ভাই খেয়াল করে S এর মান বসাই দিছি, এটা আমি এটা আজকে L এর মান বসাই। তা আমি L এর মান যদি বসাতে চাই, সেটা হচ্ছে যে L এর মান কত হবে, যে L এর মান √S/3 হবে। তুমি যদি L এর মানটা প্রতিস্থাপন করে দেখো, tan থিটা ইজ ইকুয়াল টু L এর মানটা অবশ্যই সেটা হচ্ছে √S/3 না ডিভাইড বাই S। তো এটা যদি তুমি এই যে নিচে 1 চিন্তা করতে পারো, তাহলে এরপর হচ্ছে কি, যে কিভাবে ভাই তোমায় দেখাচ্ছি, যে এরপরের লাইন হচ্ছে √S, এটাকে আলাদা আলাদা করে লিখতে পারো, এভাবে লিখতে পারো, ঠিক আছে। আর উপর হচ্ছে 1 চলে যায়, নিচে S। তো ভাই তোমাকে বলছিলাম এর আগে অনেকবার, যে S মানে দুইটা √S, তো একটা √S কাটে থাকবে, আর নিচে হচ্ছে আরেকটা √S থেকে যাবে √S। তো এখন কিন্তু এই যে √S টা রয়ে যাবে, তো আমরা আবার সেম ডিগ্রিটা বাইর করতে পারবো না, যে tan থিটা ইকুয়াল টু এটা। তো এখানে আসলে প্যাচটা কোথায় জানো, প্যাচটা হচ্ছে এইখানে, যে এখানে ওনারা যখন দণ্ডের দৈর্ঘ্য বর্গ বলছে, এই বর্গটা আসলে দুজনের জন্য বুঝেছে, ছায়ার দৈর্ঘ্যের বর্গ বুঝেছে, বুঝছি, বর্গটা আসলে দুজনের জন্য বুঝেছে। কোশ্চেনটা তো সুন্দর করে লিখতে পারে না, ঠিক আছে, না হলে এটা কখনো সলভ করতে পারবে না তুমি। এখন দেখি আমরা দুইটা যদি বর্গের কানেকশন বলে, যে মানে দণ্ডের দৈর্ঘ্যের বর্গ ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3, এটা বললে হইতো, যে এইটা বললে তখন আমাদের প্যারাটা আর থাকতো না। তখন আমরা যদি এই যে S = বাইর করতে যেতাম না, তোমাকে দেখায় যদি ধরো S = কি বাইর করতে, এই যে S = ধরো S স্কয়ার হইতো, ঠিক আছে, S স্কয়ার হইতো। তারপরে তোমার হয়তো কি, যে S = আসলে আসতো কি জানো, এই যে এখানে এই যে এটার ওদিকে √ওভার হয়ে যেত না, তো এই যে আচ্ছা তোমাকে ভাই দেখাচ্ছি, √L² 3 হইতো না, তখন এই √R² কাটা যেত, শুধু 3 √3 থাকতো, আর একটা L থাকতো। কি বুঝছি, √3 আর একটা L থাকতো, এইটা বুঝছি আশা করি। যে √টাকে জাস্ট এদিকে নিচ্ছি, L² √তো কাটা, L এর স্কয়ার রুট কাটা গেছে, আর √3 রয়ে গেছে, √3 একটা L রয়ে গেছে, ঠিক আছে, আশা করি বুঝছি। এবার তুমি S এর জায়গায় এই যে তখন আর দেখতে, যে S এর জায়গায় কি আসতেছে, আসলে √3 আসতেছে, নট এই যে L² 3 আসতেছে, বুঝছি। S এর জায়গায় এর আগে কিন্তু S = L² 3 পাইছিলাম, যখন শুধু এই যে এটা S/3 বসাইছিলাম। এখন এই স্কয়ার দেওয়ার কারণে দেখো যে S = √3L। তা আমি যদি এখন এখানে S = √3L বসে দেখো, তাহলে আমার এখানে √3 বসবে, আর এটা L, তখন L কাটা যাবে, tan থিটা = 1/3 আসতেছে, tan থিটা = 1/3 আসতেছে। তাই এখন আমি কিন্তু মানটা বাইর করব, কারণ এটা মান হচ্ছে কত, 1/3 মানে কত, 1/3 মানে হচ্ছে যায়, আচ্ছা 1/3 না, 1/√3, ঠিক আছে, 1/√3 মানে কত, tan 30 ডিগ্রি, তার মানে থিটা = কত, 30 ডিগ্রি। আমার আনসারটা কত, আমার আনসার হচ্ছে খ। কি বুঝছি। তাহলে এখানে মেন সমস্যা হচ্ছে কি, এই L² = S/3 না, এটা না, আসলে এখানে রিলেশনটা দিচ্ছে কিভাবে, যে L² = S² / 3।
বলছি বুঝছি, আশা করছি। এইখানে হচ্ছে সমস্যাটা। তুমি যদি এই যে এই রিলেশন নিয়ে কাজ করো সবসময় দেখবে যে এখানে একটা এই যে দেখো ভাই এই যে এখানে করতে গেছিলাম, আচ্ছা এটা ভাইয়া এটা ওভার রাইট করে দিচ্ছি সঠিক করে, এটার দিকে খেয়াল করো একটা রুট ওভার এস রয়ে গেছে, ঠিক আছে, বা ওইখানে দেখতাম যে আমরা একটা এল রয়ে গেছে, আমরা ম্যাথটা সলভ করতে হতো না। যখন এসকে দিয়ে চিন্তা করি তখন হচ্ছে আমাদের ম্যাথটা হয় আসলে, ঠিক আছে। তুমি এখন ভাই আসলে এগুলো আউলাই ফেলছি, তুমি হচ্ছে ভাই যেগুলো বলছি না এগুলো নিজে নিজে একবার ট্রাই করো। তুমি এই রিলেশনটা চিন্তা করো, এই রিলেশনটা দুইটা দিয়ে বাইর করো, ঠিক আছে। মানে বলতে চাচ্ছি যে এটা দিয়েও এস দিয়ে প্রতিস্থাপন করো বাইর করো, এল দিয়ে প্রতিস্থাপন বাইর করো, একটা তো সলভ করতে পারবে না, এখানে এল দিয়ে করো আর এস প্রতিস্থাপন করো বা এল কে প্রতিস্থাপন করো, দুইটা দিয়ে পারা যাবে, কোনো প্যারা নাই, ঠিক আছে। আশা করি বুঝছি অত কঠিন লাগে না। এটা যদি কঠিন লাগে একটু আরেকবার দেখিও, মানে ভিডিওটা আরেকবার টেনে দেখি আর কি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ভাই, আশা করতেছি, ঠিক আছে। তো আর তাছাড়া এটা যে আসলে কখনো হয় না, এটা তোমাকে আরেকটা জিনিস বলি, এই যে এল স্কয়ার ইজ ইকুয়ালস টু এস বাই 3, এটা একটা ইকুয়েশন তুমি লিখতেই পারো না কখনো। কারণ কি জানো? কারণ হচ্ছে যে আমরা জানি কিনা জানি না, সেটা হচ্ছে যে পদার্থবিজ্ঞান যদি পড়ে আসি তাহলে আমরা জানি যে একটা ইকুয়েশন হতে হলে দুইটা জিনিসের মাত্রা একই হতে হয়, মাত্রা। তো এটা একটা লেন্থ, এটা একটা লেন্থ, এটা যদিও ছায়া হলে সেটা তো একটা লেন্থই, মানে দৈর্ঘ্য আলটিমেটলি, এটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য, সেটা আমরা মিটারে মাফি বা কিলোমিটার মাফি। তো আমি দুইটা মিটার মাপতে, তাহলে এই পাশের মাত্রা কি হবে যে মিটার স্কয়ার, এই পাশের মাত্রা হতে হবে যে শুধু একটা এস, মানে হচ্ছে একটা মিটার। তো মিটার স্কয়ার ইকুয়ালস কি কখনো মিটার স্কয়ার হতে পারে? শুধু মিটার স্কয়ার ইকুয়ালস শুধু মিটার হতে পারে কখনো? হতে পারে, এটা কখনো ইকুয়েশন হবে না। কিন্তু যখন আমি এল স্কয়ার ইকুয়ালস টু এল স্কয়ার ডিভাইড বাই 3 লিখি তখন কিন্তু খেয়াল করে মিটার স্কয়ার ইকুয়ালস টু মিটার স্কয়ার। তো মাত্রা দিয়ে তুমি বুঝতে পারো যে এই যে এই সম্পর্কটা কখনো পসিবল না, এই সম্পর্কটা কখনো পসিবল না, সম্পর্ক এটা হচ্ছে রাইট। এল স্কয়ার ইকুয়ালস টু এল স্কয়ার ডিভাইড বাই 3, মাত্রা আমরা জানি যে সমীকরণ হওয়ার জন্য দুই পক্ষের মাত্রা সেম হতে হয়। আচ্ছা পদার্থবিজ্ঞানের উপর ছেড়ে দিচ্ছে বাইরে, ঠিক আছে, আমরা যখন পড়বো তখন ইনশাআল্লাহ জানবো। আশা করি বুঝছো, অত কঠিন লাগে না, কেমন? এটা যদি একটু কনফিউজিং লাগে ভাই, যেটা বলছি আরেকবার টেনে দেখো, কারণ এখানে আসলে গুছিয়ে লিখি না, ঠিক আছে, এটা ভাই ভুল হয়েছে, একটু গুছিয়ে লেখার চেষ্টা করা উচিত ছিল। আশা করি বুঝছি এই দুইটা বাড়ি কাজগুলো। এখন হচ্ছে ভাইয়া পরে ম্যাথগুলো যাচ্ছে, ঠিক আছে, আশা করি এত কঠিন লাগে না, কেমন? কঠিন লাগলে আরেকবার টেনে দেখি, কেমন ভাই, পরে ম্যাথগুলোতে যাচ্ছি। আচ্ছা ভাই ম্যাথগুলো নিয়ে আসছি, ঠিক আছে। তো আমরা একটু যদি সলভ করা শুরু করি, দেখো 7 নাম্বার ম্যাথটা কি বলছে, আচ্ছা এটা এমসিকিউ এটা, ঠিক আছে। যদি এমসিকিউটা দেখে কি বলছে দেখো তো, বলছে যে 30 ডিগ্রি হলে ভূমি গ্রেটার লম্বা হয়। আমরা দেখছিলাম, মনে আছে, আমরা এগুলো অনেক দেখছিলাম অনেক আগে, দেখছো, খেয়াল করো এখানে এই লম্বা আর ভূমির কানেকশন আছে, তার মানে আমি tan থিটা নিয়ে চিন্তা করতে, আমরা জানি যে tan 0 ডিগ্রি মান কত, tan 0 ডিগ্রি হচ্ছে 0, আর অন্যদিকে tan 45 ডিগ্রি মান কত, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। এরপর ভাই দেখছিলাম হচ্ছে কি tan 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। তাই আমি বলতে পারি যে এখানে হচ্ছে tan কে 0 থেকে 90 এর ভিতরে দুইটা ভাগ করছে। এই যে এই ভাগ হচ্ছে 0 থেকে 1, মানে 0 থেকে আস্তে বড় হয় 1 হয়, তারপর এদিকে হচ্ছে 1 থেকে আস্তে বড় হয়। আবার tan থিটা ইকুয়ালস টু কি জানি, সেটা হচ্ছে লম্বা ডিভাইড বাই ভূমি, তাই না? বলা যাচ্ছে যে এই দিকে হচ্ছে, যেহেতু এদিকে tan এর মান মানে 0 থেকে ছোট, তার মানে এই যে লবটা হচ্ছে ছোট, তার মানে হচ্ছে কি হরটা বড়, ভূমিটা বড়, তার মানে 0 থেকে 45 ডিগ্রির মধ্যে হচ্ছে লম্বাটা ছোট, ভূমিটা বড়, আর এরপর হচ্ছে লম্বাটা বড়, ভূমিটা ছোট। দেখেন আমি যদি চিন্তা করি তাহলে হচ্ছে কি, যে খেয়াল করো যে এখানে বলছে যে 35 ডিগ্রি হলে কি ভূমি গ্রেটার লম্বা হয়? অবশ্যই না, হ্যাঁ অবশ্যই, কারণ কি ভূমি নিচে না, ভূমি অবশ্যই বড়। তারপর দিয়ে 45 ডিগ্রি, হ্যাঁ এটা সমান হয়। 60 ডিগ্রি হলে লম্বা লেস দেন ভূমি হবে, লম্বা বড় হবে, লম্বা এই গ্রেটার দেন এইভাবে হবে, এটা হবে না। এখানে বলতেছে লম্বা ছোট, মানে এই যে হাঁটায় ভূমির দিকে না, ভূমি বড়। 60 ডিগ্রি হলে তো এটা মান 1 থেকে বড়, তার মানে লম্বাটা বড়, তার মানে 1 আর 2 হবে, ঠিক আছে, আমাদের আনসারটা 1 আর 2। আশা করি বুঝছো, তো কঠিন লাগে না, কেমন? এরপরটা যদি ভাই তোমাকে দেখাই, খেয়াল করো তো কি বলছে যে এরপর ম্যাচটা বলছে যে ডিএসি, আচ্ছা এখানে একটা চিত্র দিচ্ছে, বলছে যে ডিএসি কোণ কি কোণ? তুমি বলো তো আগে, তুমি এখানে এই রেখাটা চিন্তা করো, যে রেখাটার কথা খেয়াল করো, রেখাটা দিয়ে খেয়াল, এই যে এই রেখাটা দিয়ে খেয়াল করো, এই রেখাটা দিয়ে খেয়াল করো, এই রেখাটা এই ডিএসি কোণটা মানে এই কোণটা বলছে, এই কোণটা রেখাটার উপর আছে না নিচে আছে? নিচে আছে না, তার মানে এটা কি, এটা একটা অবনতি কোণ। এসিবি এই যে এই কোণটার কথা বলছে, এই কোণটা কোথায় আছে? আচ্ছা না, এই কোণটার কথা এসি না, সি মাঝে না, তার মানে এই কোণটার কথা বলতে এসিবি, এটা কি, এটা এই রেখার সাপেক্ষে চিন্তা করো, এই রেখার সাপেক্ষে। এখানে কথা একটা মাথায় রাখবে যে মানে কোন যে দুইটা বাহু মিলে তৈরি করছে না, ওই দুইটা বাহুর একটাকে চিন্তা করবা, এই যে এটার কথা চিন্তা করবা, যেটা শুয়ে আছে সেটা কথা। এই শয়ন রেখার সাপেক্ষে এটা উপরে না নিচে আছে, এটা উপরে আছে না, তাহলে এটা একটা উন্নতি কোণ, ঠিক আছে। আর ডিএসসি কোণ হচ্ছে এসিবি কোণ। ভাই যদি একটু এগুলো মুছি আসলে ভাই, বেশি ওভার রেটিং করে বলছি। ডি হচ্ছে কোনটা, ডি এটা এসি, ডিএসসি কোণ হচ্ছে এটা, আর একটা হচ্ছে এসিবি মানে এই কোণটা। তো এই কোণটা আর এই কোণটা তো সমান হবে, কারণ এই দুটো হচ্ছে বিপ্রতীপ কোণ, এই যে এই দুটো হচ্ছে সমান্তরাল রেখা, আর এটা হচ্ছে তাদের স্যাদকের এই যে এই যে স্যাদকের দুই পাশের কোণগুলোকে বলা হচ্ছে বিপ্রতীপ কোণ। এটাকে আর এটাকে এটা হচ্ছে স্যাদকের এই পাশে, এটা হচ্ছে এই পাশে, এই দুটোকে বলা হচ্ছে বিপ্রতীপ কোণ। এটা পরস্পর সমান, এমনকি এটার এটাও সমান, কারণ এটা হচ্ছে বিপ্রতীপ কোণ স্যাদকের দুই পাশে, ঠিক আছে। আশা করি বুঝতে তো কঠিন লাগে না। তাহলে এখানে হচ্ছে কি যে গড় হবে, ঠিক আছে। এরপরে ভূরেখার অপর নাম কি? ভূরেখার অপর নাম শয়ন রেখা, এটা আমরা জানি, তাই না, ঠিক আছে। তো ভাই যদি এরপরে এগুলো একটু মুছে আমরা হচ্ছে এরপরে ম্যাথটাতে যাই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে কি যে এটা ডান হচ্ছে আমরা 10 নাম্বার ম্যাথটা করবো, ঠিক আছে। তো আমরা ভাই যদি 10 নাম্বার ম্যাথটা একটু পড়ি, দেখো কি বলছে আমাদের কোশ্চেনটা। বলছে যে একটি মিনারের পাদদেশ থেকে, আচ্ছা খেয়াল করো এখানে একটু টিনার আসছে, একদম শান্ত মাথায় চিন্তা করো, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে।
একটি মিনারের পাদদেশ থেকে একটি মিনার আঁকো, যেহেতু পাদদেশ বলছে একটা মিনার আঁক, ঠিক আছে। এই মিনারের পাদদেশ মানে কি নিচে, পাদদেশ মানে নিচের কথাটা বুঝেছি, ঠিক আছে। পাদ মানে হচ্ছে মানে নিচে, আচ্ছা পাদদেশ মানে হচ্ছে নিচে জিনিসটা, ঠিক আছে। এরপর হচ্ছে পাদদেশ থেকে কিছু দূরে মানে কি এই যে এখান থেকে কিছু দূরে বলছে, আচ্ছা কিছু দূরে একটি স্থানে, এই যে ধরো কিছু দূরে একটু স্থানে নিলে, ধরো এই যে কিছু দূরে এখানে আসছি, বলছে মিনারটি শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি। তো যদি 30 ডিগ্রি বলছে, এটা 30 ডিগ্রি বলছে যে শীর্ষের উন্নতিকোণ কাকরা, কিছু দূরে একটি স্থানে মিনারটি শীর্ষের উন্নতিকোণ, এই যে শীর্ষ আছে না, এই শীর্ষটা এখানে কানেক্ট করলে, যে স্থানে গেছি আমি এখানে কানেক্ট করলে বলছে যে এখানে উন্নতিকোণ বলছে না, উন্নতি মানে কি এই যে এই ভূমিটার উপরের দিকে চিন্তা করো, এই এখানে উন্নতিকোণটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। কি বলছে বুঝছি, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, আশা করি বুঝতে পারো। এবং বলছে যে এবং মিনারটির উচ্চতা 26 মিটার, এই যে মিনারের উচ্চতা আমাকে বলেছে, মিনারটির উচ্চতা হচ্ছে 26 মিটার। বলছে যে মিনার থেকে ওই স্থানটি দূরত্ব কত, মানে এই যে মিনার থেকে কিছু দূরে গেছি না, এই যে স্থানে আসছি না, এই স্থানের দূরত্ব তোমাকে চাইছি, ধরো লেটস সেটাকে একটা নাম দিই, যেটা এমনিতে এটা লম্ব ভূমি, এটা বোঝা যাচ্ছে, বাট এটাকে একটা নাম দিলে এক্স নাম দিচ্ছি, ঠিক আছে। লিখবো হচ্ছে দড়ি, যে দূরত্বটা সেটা হচ্ছে এক্স। এখন তুমি বলো এটা কেমনে বের করবা, এটা কোনো জাদুবিদ্যা লাগবে? এটা তো খুব ইজি, আমরা জানি, সবাই জানি। এটা হচ্ছে কোন লম্বার ভূমি দেয়া আছে, লম্বার ভূমি নিয়ে একটু অনুপাত চিন্তা করি, আমরা টেন জানি, টেন মানে হচ্ছে লম্বা ভূমি, তাহলে এটা আসবে না, 30 ডিগ্রি নিয়ে চিন্তা করি না, 30 ডিগ্রি হচ্ছে কিন্তু লম্বা ডিভাইড বাই ভূমি, 26 ডিভাইড বাই এক্স, তারপরে এক্স কত হবে যে 26 ডিভাইড বাই 10 30, সেটা কত 26 ডিভাইড বাই 10 30 মানে কত, 10 30 মানে হচ্ছে 1/√3, তার মানে এই যে √3টা উপরে চলে আসবে, তাই না, গুণ করলে এটাকে ভাগ করলে গুণ করলে 26√3, এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা তুমি কিন্তু সুন্দর করে গুছিয়ে লিখবা, দেওয়া আছে এটা দড়ি, এটা তারপরে আমরা জানি tan θ এটা, তারপরে এটা পাইছি, তাহলে আমরা x কত পাইছি, এই যে এটা হচ্ছে কত, এটা আসলে হচ্ছে 26√3। এখন খেয়াল করো এটা কি, এটা ভূমি না, আর কোনটা কত, কোনটা হচ্ছে 30 ডিগ্রি, মানে কি 30 ডিগ্রি মানে কি 45 ডিগ্রিতে ছোট, আর 45 ডিগ্রি থেকে ছোট হলে কি হয়, ভূমিটা বড় হয় না, দেখাল করে যে ভূমিটা বড় 26, এটা হচ্ছে শুধু 26, এটা হচ্ছে ভূমিটা হচ্ছে 26√3, মানে কি এটা 1.3 ইন্টু 26 হবে, তো এটা অবশ্যই বড় না, 1.3 দিয়ে গুণ করলে অবশ্যই বড় একটা ভ্যালু আসবে। তোমাকে যদি ক্যালকুলেটরে দেখাই, একটু চেক করে দেখাও, এই যে 26√3 দেখাচ্ছি ভাইয়া, তুলে দিচ্ছি, তাহলে এটা কত আসতেছে 45 আসতেছে, তার মানে এটা অবশ্যই ভূমিটা বড় লম্ব থেকে, ঠিক আছে ভাইয়া, যদি চিত্রটা এলোমেলো করে ফেলছে, ঠিক আছে, বাট আনুমানিক চিত্র এভাবে আঁকলে হবে, প্যারা নাই, ঠিক আছে। এরপরে ম্যাথে তোমার জন্য বাড়ি গাছ, ওকে। কি বলছে, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ, খেয়াল করো, এই যে গাছটা আঁকছি, বলছে যে পাদদেশ থেকে 20 মিটার দূরে, এই যে এটা 20 মিটার বলে দিচ্ছে, 20 মিটার দূরে, 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে, ভূতল মানে এই যে এখানে কোনো বিন্দুতে আর কি, বিন্দুতে গাছের চূড়ার, এই যে গাছের চূড়ার উন্নতি কোণ মানে এই যে 60 ডিগ্রি দিছে, বলছে যে গাছটির উচ্চতা নির্ণয় করে, এটা আমি আর কি বলবো, তুমি নিজে বুঝে গেছো আশা করি, ঠিক আছে। তাহলে এটা তোমার জন্য বাড়ি কাজ রইলে, কেমন, এটা তোমার জন্য বাড়ি কাজ রইলে। এরপরে ম্যাথটা যদি একটু দেখি কি বলছে যে 18 মিটার দৈর্ঘ্য একটি মই, ঠিক আছে, বই নেয় এগুলো মুছে ফেলি। 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে, আমরা একটা মই আঁকি, তুমি কি করবে জানো, চিত্রটা এঁকে ফেলবা, চিত্রটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ, এটা মাথায় রাখবা, ঠিক আছে। চিত্রটা যদি আগে দেখো, বলছে যে 18 মিটার একটি মই, মানে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে উৎপন্ন করে দেয়ালের ছাদা স্পর্শ করে, ঠিক আছে। তুমি বুঝছো, তার মানে কি তুমি এখন কি মইটাকে এভাবে আঁকবা, তুমি নিজে বলো, তোমার কমন সেন্সে কি বলতেছে, বলছে যে মই ভূমিকে স্পর্শ করছে, মানে কি দেয়ালের ছাদকে স্পর্শ করছে, মই মানে কি, মানে যদি বলি যে এটা আমার ছাদটা, তার মানে মইটা এভাবে ছিল, বুঝো নাই, মইটা এরকম করে থাকে না সাধারণত, মই কখনো সোজা থাকে, মই তো একটু বাঁকা হয়ে যে দেয়ালের ছাদটাকে স্পর্শ করতো, আমি দেয়ালে উঠবো মইটা ভেবে, বুঝো নাই, এই যে মই ভেবে আমি এই যে দেয়ালে উঠবো, এই যে দেয়ালের ছাদটাকে সে স্পর্শ করছে, এই যে মইটা, ঠিক আছে। এখন বলছে যে আচ্ছা স্পর্শ করছে যে এই যে এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা বলে দিচ্ছি যে 45 ডিগ্রি স্পর্শ করছে, যে মানে কত কোণে রাখছে সেটা 45 ডিগ্রি কোণ রাখছে আর কেউ স্পর্শ করছে। এখন বলছে যে দেয়ালের উচ্চতা নির্ণয় করো, মানে খেয়াল করো তোমাকে দৈর্ঘ্যটা দিয়ে দিছে না, ময়ের দৈর্ঘ্য বলে দিছে 18 মিটার, এই যে এই দূরত্বটা বলে দিছে তোমাকে 18 মিটার, মানে ময়ের দৈর্ঘ্য এটা না, হ্যাঁ ময়ের দৈর্ঘ্য, আর এটাই তো মইটাকে আমি দেয়ালের সাথে ঠেক দিয়ে রাখছি এভাবে। এরপর আমাকে দেয়ালের উচ্চতা মানে কি, দেয়ালের উচ্চতা মানে এটা না, দেয়ালের উচ্চতা বাইরে করতে হবে, ধরো সেটাকে এক্স দিই, আচ্ছা যেহেতু উচ্চতা মানে হাইট মানে এটাকে এইচ দিলে বেটার হয় আর কি, ঠিক আছে। তো এখন এই কোনটা দেয়া আছে, তুমি কি একটা কাজ করো, লম্ব দেয়া আছে অতিভুজ দেয়া আছে, অতিভুজ দেয়া আছে, তার মানে তুমি কি করো, সাইন থিটা নিলে বেটার হয় না, সাইন 45 নিলে, সাইন 45 মানে কি লম্ব বাই অতিভুজ, তাই না, এক্স ডিভাইড বাই 18, লম্ব ডিভাইড বাই অতিভুজ কত, এটা না, এই কোন সাপেক্ষে অতিভুজ এটা, তারপরে এক্স ইকুয়ালস টু কত হবে 18 ইনটু সাইন 45 ডিগ্রি, সেটার মানে সাইন 45 মানে কত, সাইন 45 মানে হচ্ছে 1/√2, 1/√2, cos 45 এর মানে হচ্ছে 1/√2, ঠিক আছে, দুইটা সেম, কারণ 45 হচ্ছে 90, আর tan 45 মানে হচ্ছে 1, এটা মাথায়, tan 45 মানে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 18 ডিভাইড বাই √2 মিটার, ঠিক আছে। আশা করি বুঝছো, অত কঠিন লাগে না, কেমন। তো ভাই হচ্ছে এরপরে ম্যাথটা যে যায় দেখি, এরপর আচ্ছা আমাদের এটা ডান তাহলে, ঠিক আছে, আমাদের এই যে 12 নম্বর ম্যাথটা আমরা করে ফেলছি। এরপর 13 নম্বর ম্যাথটা কি বলছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, ঠিক আছে, এটা আমার মনে হয় তোমার একটু চিত্র আঁকতে একটু প্যারা খাইতে পারে, ঠিক আছে, তাই জন্য ভাই ম্যাথটা দেখাই দিচ্ছি। দেখো বলছে কি যে
একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে বলছে যে খেয়াল করো একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে আচ্ছা আমরা একটা ছাদটা আঁকি আগে ঠিক আছে এটা ধরো আমাদের ছাদটা সেই ছাদটা ধরো এটা আমাদের গ্রাউন্ডটা মানে হচ্ছে মাটি হচ্ছে এখানে আমি ছাদটা এখানে এটা হচ্ছে ছাদটা বলছে যে ছাদের কোনো একটা বিন্দুতে ঠিক আছে আমি একটা কাজ করি না একটা বিন্দু সিলেক্ট করি ধরো এই বিন্দুটা ঠিক আছে ছাদের এই বিন্দুটা নিয়ে কাজ করি ছাদের এই বিন্দুটা আমি ধরছি বলছে যে ছাদের কোনো ওই বিন্দু থেকে 20 মিটার দূরে এই বিন্দু থেকে 20 মিটার দূরে তাই না 20 মিটার দূরে এদিকেও চিন্তা করতে পারো এদিকেও চিন্তা করতে পারো ভাই এদিকে যেহেতু বাড়তি লিখছি ধরো 20 মিটার দূরে এই যে এটা 20 মিটার লেগেছে এটা 20 মিটার 20 মিটার ধরো এই যে 20 মিটার দূরে বলছে যে 20 মিটার দূরের খেয়াল করো ভূতলস্থ বলছে বলে না যে 20 মিটার দূরের বিন্দুতে বলছে যে 20 মিটার দূরের ভূতলস্থ মানে কি এই 20 মিটার দূরে ভূতলস্থ মানে যে মাটির সাথে যে মাটিতে যে বিন্দুটা আছে এখান থেকে 20 মিটার দূরে মাটিতে যে বিন্দুটা আছে সেটা কথা বলছে কথা কি বলছি বুঝছি এটার কথা বলছে ভূতলস্থ বলছে না যদি শুধু বলতো যে এখান থেকে 20 মিটার দূরে তখন আমি এই বিন্দুটা চিন্তা কিন্তু বলছে যে 20 মিটার দূরে ভূতলস্থ বিন্দু তার মানে এই বিন্দুটাকে ইন্ডিকেট করছে ঠিক আছে আশা করি বুঝছি ভূতলস্থ একটি বিন্দুর অবনতিকোণ কি বলছি অবনতিকোণ মানে কি এই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ বিন্দুর অবনতিকোণ এই যে এই অবনতিকোণটা বলে দিছি এই যে এই অবনতিকোণটা আচ্ছা তোমাকে যদি বলি এখন তুমি একটু কনফিউজ হয়ে যে খেয়াল করো বলতো যে এই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দুর অবনতিকোণ এখন অবনতিকোণ কোথায় থাকে সাধারণত এই রেখাটার কথা বলছেন আমাকে ছাদের কথা বলছেন এই রেখাটার অবনতিকোণ কোথায় থাকবে নিচে থাকবে না নিচে থাকবে আর যেহেতু এই বিন্দুটার কথা বলছে এই বিন্দুর সাথে অবনতিকোণ তার মানে কি তুমি আগে এটাকে কানেক্ট করো তার মানে অবনতিকোণ কোথায় আসবে এই রেখার সাপেক্ষে অবশ্যই এখানে আসবে না অবনতিকোণ এই কোণটা তোমাকে বলে দিয়ে আছে এই কোণটা কথা বলছে সেটা বলছে যে তোমার এই যে ভূতলস্থ একটা বিন্দুর অবনতিকোণ হচ্ছে 30 ডিগ্রি এই কোণটা তোমাকে বলছে আশা করি চিত্রটা বুঝছি একটু পড়ে বাবা আগে বুঝে যাবা অবনতিকোণ কি আমরা জানি এই রেখার নিচে যদি এই রেখার কথা বলছে তার মানে এই রেখার নিচে এটা হবে এখানে তো আসি একটা অবনতিকোণ তৈরি করবে না এখানে নিচে আসি অবশ্যই না কারণ এখানে তো মানে কোশ্চেনে এটার কোনো কথা বলাই নাই ঠিক আছে ভূতলস্থের সাথে বলছে যে ভূতলস্থের বিন্দুর সাথে এই বিন্দুর অবনতিকোণ দেখো তুমি আরেকবার কোশ্চেনটা পড়লে বুঝে যাবা কোন ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতিকোণ মানে এই বিন্দুর সাথে এই বিন্দুর অবনতিকোণ এই বিন্দুর সাথে এই বিন্দুর এই যে এখানে অবনতিকোণটা বুঝছি আশা করি বুঝছি এরপরে বলছে যে কি দেখি তো অবনতিকোণ এত হয় স্তম্ভের উচ্চতা নির্ণয় করো মানে কি হচ্ছে আচ্ছা স্তম্ভ না এই যে কোথায় যে গড়ের উচ্চতা মানে এই যে গড়ের উচ্চতা মানে কি এই যে ভূমি থেকে গড়ের এই যে ছাদের দূরত্ব না তো সেটা কত সেটা এই যে এই এতটুকু হাইটটা এটা বাইর করতে বলছে আমাকে ফর এক্সাম্পল আমাকে এটা বাইর করতে বলছে এখন আমি কেমনে বাইর করবো না বলো তো এটা কঠিন হবে কঠিন না তো কারণ খেয়াল করো তুমি হচ্ছে এই দূরত্বটা জানো না এই দূরত্বটা জানো খেয়াল করো এটা আর এই বিন্দুটা সমান বাইর নিচ্ছে আবার এই দূরত্বটা সমান তার মানে এটা যে দূরত্ব এটাও সেম দূরত্ব না 20 মিটার দূরে না এটা 20 মিটার হবে না এই দূরত্বটা 20 মিটার হবে না মানে এখান থেকে 20 মিটার দূরে তাই না আর এটা থেকে ডাইরেক্ট লম্ব এখানে টানছি ঠিক আছে ডাইরেক্ট লম্ব দূরত্বটা উচ্চতাটা মাপতেছি এখান থেকে 20 মিটার দূরে এটা হবে না এখান থেকে 20 মিটার যে কথা এখান থেকে 20 মিটার এই বিন্দুটা সেম কথা ভাই বলতেছে এই দূরত্বটা আর এই দূরত্বটা সেম কথা আশা করি বুঝছি ঠিক আছে কারণ এটা ডাইরেক্ট নিচে আসতেছি এখান থেকে ডাইরেক্ট নিচে আসতেছি তার মানে এই দূরত্বটা তো সেমই হবে বুঝছি তো এটা 20 মিটার মানে এটা 20 মিটার মানে হচ্ছে এটা 20 মিটার তার মানে এটা ভূমিটা বলে দেওয়া আছে অতিভুজটা বলে আর কি বলে দেওয়া আছে আমাকে কোণটা বলে দেওয়া আছে তাই না এই কোণটা বলে দেওয়া আছে 30 ডিগ্রি এখন আমাকে এটা বাইর করতে বলছে এখন খেয়াল করো তুমি কি করবা তোমার হচ্ছে এই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে দেখো তোমার এই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে এখানে আরেকটা কাজ করা যায় তুমি একটা যদি একটা কাজ করো এই যে এই ছাদ আচ্ছা ভাই আগে এটা করাচ্ছি তারপর এটা দেখাচ্ছি তুমি যদি এইখানে কাজ করো খেয়াল করো এখানে তোমার হচ্ছে এই কোণটা দেয়া আছে এখন এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ এই দুইটা হচ্ছে সমান্তরাল সরলরেখা আর এটা হচ্ছে ছেদক এই কোণটা আর এই কোণটা কি এটা হচ্ছে ছেদক এই কোণটা হচ্ছে বিপরীত কোণ তার মানে এই দুটি কোণ হচ্ছে সমান 30 ডিগ্রি এরপরে তো তুমি বুঝতে পারছো এটা দেয়া আছে এটা অর্থাৎ লম্ব বাই ভূমি তুমি এটা করতে পারো যে tan 30 ডিগ্রি লম্বটা হচ্ছে h আর এটা হচ্ছে 20 তুমি হচ্ছে h ইকুয়ালস টু কি হবে যে h ইকুয়ালস টু হচ্ছে যে tan 30 ডিগ্রি ইনটু হচ্ছে কত 20 এটা হচ্ছে তোমার আনসারটা tan 30 মানে হচ্ছে 1/√3 তার মানে 20/√3 তোমাকে ভাই আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে তুমি চাইলে এই যে এই ত্রিভুজটি নিয়ে কাজ করতে পারো কারণ খেয়াল করো এই যে আমি যদি ছাদটাকে দিকে বাড়াই তার মানে এই যে এই দূরত্বটাই তো ছাদের উচ্চতা না এটা তো ছাদের উচ্চতা বুঝো নাই এটা তো ছাদের উচ্চতা তখন আমি এই যে এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে পারি বুঝছি তুমি এখানে চাইলে যে কোনো ত্রিভুজ নিয়ে কাজ করতে পারো এটা নিয়ে কাজ তবে আমি এখন যেটা দেখাচ্ছি এটা ইজি আসলে ভাইয়া এইভাবে করলে আমার মনে হয় বেটার হবে ঠিক আছে এইখানে হলো তোমার এইটা আর এটা যে সেম দূরত্ব এটা এত কাজও লাগছে না এখানে তো বুঝতে পারছি এটা 20 আর এটা হচ্ছে এর উচ্চতাটা ছাদের আর এটা হচ্ছে অতিভুজটা এখন এই কোণের সাপেক্ষে আমাকে এইটা বাইর করতে বলছে আর কি দেয়া আছে আর এটা দেয়া আছে মানে কি এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব এই কোণের সাপেক্ষে এটা কিন্তু লম্ব খেয়াল করি এই কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে আমার ভূমি তো আমাকে লম্ব ভূমি দিয়ে আছে তার মানে কি করতে হবে যে tan নিতে হবে tan 30 আমাকে লম্ব হচ্ছে কত h আর এই যে ভূমি কত ভূমি হচ্ছে 20 h ইকুয়ালস কত এই যে tan 30 ইনটু 20 সেটা হচ্ছে আবার সেম 20/√3 আসবে ঠিক আছে আনসার তো যেটা ইচ্ছে সেটা নিয়ে কাজ করতে পারো এটা ভাই দেখাই দিছি দুইটা উপায় ঠিক আছে আশা করি বুঝছো তো কঠিন লাগে না কেমন তো আশা করি বুঝছি অত কঠিন লাগে নাই তাহলে আমাদের হচ্ছে যে 13
13 নম্বর ম্যাথটা তো ডান। এরপর হচ্ছে কি যে তাই ম্যাথটা ডান, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা 14, 15, 16 এর হচ্ছে একই টাইপের ম্যাথ, ঠিক আছে। এখানে এগুলো সবই একই ছিল। এখন এখানে হচ্ছে 14, 15, 16 এই তিনটা ম্যাথ হচ্ছে একই টাইপের ম্যাথ। তো তোমাকে ভাইয়া এখানে 16টা সবার প্রথমে করা দিচ্ছি, ঠিক আছে। 16টা করা দিচ্ছি, আর 14, 15 দেখি বাড়ি কাজ দেওয়া যায় কিনা, ঠিক আছে। তিনটা সেম ম্যাথ ভাই, 16টা করা দিচ্ছে, ঠিক আছে। তো ভাই তার জন্য হচ্ছে এগুলো মুছে ফেলি, কেমন। তা আমরা যদি 16 নম্বর ম্যাথটা একটু পড়ি, কোশ্চেনটা পড়ি, দেখো কি বলছে। বলছে যে একটি নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে, মানে একটি নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওকে। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ এত হয়, টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করে। ভাই যদি একটু কোশ্চেনটা একটু ফ্লট করার চেষ্টা করে দেখো, বলছে যে একটা নদী আছে, তাই না। তো ভাই যদি নদীটা একটু আগার চেষ্টা করি, আসলে ধরো আমাদের নদীটা হচ্ছে এটা হচ্ছে সেই নদীটা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে সেই নদীটা, একটু আগার চেষ্টা করছি, ঠিক আছে। তো এই নদীর বলছে কি যে, বলছে যে এই যে এই তীরে হচ্ছে মানুষটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই তীরে, এখানে এই তীরে মানুষটা দাঁড়িয়ে আছে, আর এই তীরে হচ্ছে একটা এটা কি বলে না, একটা টাওয়ার আছে, ঠিক আছে। এই তীরে একটা টাওয়ার আছে। বলছে যে টাওয়ার, এই যে তীরে দাঁড়িয়ে সেই ব্যক্তিটা টাওয়ারের শীর্ষের উন্নতি। আচ্ছা ভাইয়া হচ্ছে যাই, টাওয়ারটা তো এখানে তো একটা মানে 2D বোর্ড। তো ভাই তো তোমাকে টাওয়ারটা উপরের দিকে আঁকতে পারতেছি না, মানে এখান থেকে উপরের দিকে আসবে না। নদী যদি এটা হয়, এদিকে সোজ যাচ্ছে ধরো, তো টাওয়ারটা তো উপরের দিকে আসবে। ভাই যে এদিকে এঁকে দেখা দিচ্ছি, আশা করি বুঝছি কি বলছি, ঠিক আছে। তো ভাই টাওয়ারটা ধরো আপাতত এই যে এদিকে আঁকতেছে, ঠিক আছে, এদিকে টাওয়ারটা এইদিকে। তো বলছে যে সেই টাওয়ারটা এটা উপর দিকে হবে। টাওয়ারটা এই যে এই বিন্দুতে এসে, এই যে এই বিন্দুতে আর কি, এই যে যদি একটু একদম মিলানোর চেষ্টা করি, এই বিন্দুতে এসে করছে কি যে টাওয়ারটা এই বিন্দুতে এসে টাওয়ারের মানে শীর্ষটা আর কি, টাওয়ারের শীর্ষটা এখানে এসে উন্নতি কোণ তৈরি করছে 60 ডিগ্রি। অর্থাৎ বলছে যে তাহলে মানে কি যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি বলছে, ঠিক আছে। আশা করি বুঝতে কঠিন নয়, টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি বলছে। যে এরপরে যে যদি ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 হয়। এখন খেয়াল করো, যদি এই ব্যক্তিটা এখান থেকে এসে সে যদি লেটসে এই যে এদিকে একটু আগায় চলে আসলো আর কি, যে এদিকে সে ধরো এই কালি দিয়ে দেখা ভাইয়া, ধরো সে এদিক থেকে আর একটু 30 মিটার চলে আসছে, এখানে আসলে তার কোনটা কমে যাবে না, তুমি বলো ভাইয়া, বলবো না। কোনটা ছোট হয়ে গেল না, ধরো এখানে আসলো, ঠিক আছে। এটা কতটুকু আসছে সেটা কিন্তু ফিক্সড, এটা বলে দিচ্ছে। এটা হচ্ছে কতটুকু আসছে, সে 32 মিটার আসছে, এখানে 32 মিটার আসছে। তো আসলে তার উন্নতি কোণটা কত পরিণত হয়, সেটা হচ্ছে 30-তে পরিণত হয়। তো আশা করি বুঝছি, অত কঠিন লাগে না, কেমন। এখন আমাদেরকে বলছে কি যে, আমাদেরকে বলছে হচ্ছে কি যে তার টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো। নদীর বিস্তার মানে কি, আচ্ছা নদীর বিস্তার মানে হচ্ছে কি যে এই যে দূরত্বটা, মানে এই যে দূরত্বটা নির্ণয় করতে বলছে। আর টাওয়ারের উচ্চতা মানে কি, এই দূরত্বটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তা আমরা খেয়াল করো, আগের সময় আমাদেরকে কি ছিল যে ডাইরেক্ট যে এই জিনিসটা দেওয়া ছিল, তা আমরা এটা উচ্চতাটা বাইর করতে বলছে, আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করে বাইর করে ফেলছিলাম। তো এখন হচ্ছে সমস্যা হচ্ছে আমাকে ডাইরেক্ট দেয়া দেয় নাই, ঠিক আছে, একটু কাবজাব করেছে। তা আমরা যদি চেষ্টা করি আমরা পেরে যাব। এখানে একটা টুইস্ট আছে, দেখো এই যে এখানে এই ত্রিভুজের জন্য লম্ব যেটা, আর এই যে বড় ত্রিভুজের দিকে খেয়াল করো, বড় ত্রিভুজের জন্য হচ্ছে লম্ব সেটা। আশা করি বুঝছি। এবার যদি একটু নেমিং করি, ধরো বা যদি একটু নেমিং করি, সেটা হচ্ছে এরকম যে ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এইখানে একটা সি বিন্দু আছে, এখানে ডি বিন্দু। ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ এভাবে বুঝাচ্ছি, ত্রিভুজ এ ডি বি চিন্তা করো, এ ডি বি চিন্তা করো। ও হচ্ছে ত্রিভুজ তুমি এ সি বি চিন্তা করো। দুইটা ত্রিভুজের হচ্ছে লম্ব হচ্ছে এটা, লম্ব হচ্ছে এটা, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, প্রথম হচ্ছে এই যে ছোট ত্রিভুজটা মানে হচ্ছে ত্রিভুজ এসিবি তে একটা সূত্র অ্যাপ্লাই করি। ধরো ত্রিভুজ এসিবি তে আমি সূত্র কিভাবে অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে ধরো ত্রিভুজ এসিবি তে আমি সূত্র অ্যাপ্লাই করি। ধরি আমি এই দূরত্বটা হচ্ছে লেটসে কত, এই দূরত্বটাকে একটা নাম দাও, এটা যদি দেখাইছি মাত্র, এই দূরত্বটাকে লেটসে একটা নাম দাও, সেটা হচ্ছে হাইট। তো মানে উইথ বলতে, হাইট না, এটা হচ্ছে উইথ মানে বিস্তার। তো উইথ হচ্ছে মানে উইথ তো মানে ফ্রস্ত আর কি, সেটা ডাব্লিউ নাম দিচ্ছি, ঠিক আছে। তো আমি যদি এটাকে এই যে ভূমিটাকে ডাব্লিউ দিই, এবং হচ্ছে এটা যদি লম্বটা চিন্তা করি, লেটসে এটা হচ্ছে হাইট, ঠিক আছে। হাইট দিলে ভাই হচ্ছে এইচ দি, ঠিক আছে। তাহলে আমার মানটা কি হবে, যে খেয়াল করো, এই যে tan 60 ডিগ্রি নিলে কি হয়, দেখো তো tan 60 ডিগ্রি নিলে কি হবে, সেটা হচ্ছে যাই এইচ ডিভাইড বাই ডাব্লিউ হবে, কারণ লম্বা ডিভাইড বাই ভূমি। আশা করি বুঝছি, ঠিক আছে। এটাকে আমি একটা নাম দিই, ইকুয়েশন নাম্বার 1। এবার আমি একটা কাজ করছি, বড় ত্রিভুজটাতে একটু সূত্র অ্যাপ্লাই করি, ঠিক আছে। বড় জাস্ট যেগুলো জানি সেগুলো অ্যাপ্লাই করতেছি, আশা করি কঠিন লাগতেছে না, ঠিক আছে। জাস্ট যে জিনিসগুলো জানি সেগুলো করতেছি। ত্রিভুজ এ ডি বি তে একটা সূত্র অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে কি যে এই যে এটা নিয়ে, এই যে বড় ত্রিভুজ নিয়ে, এই যে এটা আর হচ্ছে এটা tan 30 মার বাবা, ঠিক আছে। tan 30 নিলাম, তো সেটা হবে কি যে লম্বটা তো সেম, তাই না, এইচ। আর ভূমিটা হচ্ছে কত, এবার ভূমিটা হচ্ছে এই যে খেয়াল করো, ভূমিটা এই যে এটা প্লাস 30, বুঝছি। এই যে পুরোটা না বড় ত্রিভুজের ক্ষেত্রে, এই যে বড় এই ত্রিভুজটা, বড় ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই যে ভূমি হচ্ছে পুরোটা। তো ভূমি হচ্ছে কত, 32 প্লাস ডাব্লিউ। আশা করি বুঝে গেছে, অত কঠিন লাগে। এটাকে ভাই 2 নম্বর ইকুয়েশন দিচ্ছে। এখন একটা কাজ করো, আমি সেটা হচ্ছে যাই,
তুমি খেয়াল করো এখানে তুমি এখানে হচ্ছে কি তুমি যদি সামাও এইচ বা ডাব্লিউ জানতে তাহলে বাইর করে ফেলতে, কিন্তু এখন হচ্ছে যে এখানে দুইটাই আননোন, তো দুইটা আননোন যে আমার প্যারা খাইতেছি, আমি একটা কাজ করতে পারি কি জান, আবার এইদিকেও দুইটা আননোন প্যারা, তো আমি একটা কাজ করতে খেয়াল করো এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করে দেবো যে এইচ কাটা চলে যাবে, একটা চলক চলে যাবে, তখন আমি ডাব্লিউটা বের করে ফেলতে পারবো। ভাই দেখাচ্ছি ভাই, এক নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার দিয়ে ভাগ করতেছি, দাঁড়াও এই যে 1/2, তার মানে 1/2 করলে কি দুইটা ইকুয়েশন ভাগ করার প্রসেস কি, বাম পক্ষ ডান হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ডান পক্ষ ভাগ হয়ে যাবে। এবার যদি ভাগ করি 1060 ডিভাইডেড বাই 1030, ওকে। আর এদিকে হচ্ছে কত h/w, এই যে বড় ভাগটা, নিচে হচ্ছে h/, আচ্ছা এটাকে একটু ছোট করে লিখি, ঠিক আছে, 32 প্লাস w, আশা করি বুঝছো তো কঠিন লাগে, কেমন। এরপরে খেয়াল করতে বা যদি একই লাইনে এই লাইনটা একটু সিম্পল করে দিই, তাহলে এটা হয়ে যাবে যে h/w, ভাগটা গুণ হয়ে গেল 32 প্লাস w-টা উপরে চলে গেল, আর নিচে হচ্ছে h-টা থাকলো, তাই কেমন। তো h কাটা চলে যাবে, বুঝা যাচ্ছে, h কাটা চলে গেল, থাকতেছে কি তাহলে 1060 ডিভাইড বাই 1030, তাই না। 1060 মান কত, 1060 মান হচ্ছে √3, আর 1030 মান কত হচ্ছে 1/√3, ঠিক আছে, 1/√3, এটা বড় হচ্ছে, এটা হচ্ছে মেইন ভাগটা, ঠিক আছে। আর এদিকে আমার থাকতেছে কি খেয়াল করা যায়, শুধু 32 প্লাস w ডিভাইড বাই w, তাই না, 32 প্লাস w ডিভাইড বাই w। তো এরপরে এখানে তো খেয়াল করে এটা গুণ হলে √3 উপর চলে যাবে 1 নিচে, তো √3 গুণ হয়ে 3 হয়ে যাবে। আচ্ছা যদি একটু দেখাই দিই আসলে, √3 ডিভাইড বাই 1 মানে এই যে এটাও গুণ করে দিছি, √3 উপরে চলে আসছে, 1 নিচে চলে আসছে, আর এদিকে হচ্ছে 32 প্লাস w ডিভাইডেড বাই w। এরপরে খেয়াল করো তো √3 হয়ে যাবে, আর এই যে এগুলো কোনাকুনি গুণ হয়ে যাবে, তাই না। এখানে এটা 3, এদিকে হচ্ছে 32 প্লাস w ডিভাইডেড বাই w, বা যদি বাকি অপারেশনটা এদিকে করে দিই, দেখো এদিকে এবার কি হবে খেয়াল করো, 3 এই যে এটা গুণ হয়ে যাবে, এটা এদিকে হচ্ছে নিচে 1 আছে, চিন্তা করতে পারো, তো 3w হয়ে যাবে, আর এদিকে হচ্ছে কত 32 প্লাস w, তাই না। এরপরে এই যে 3w, একটা w এদিকে গেলে 2w হয়ে যাবে, আর এদিকে 32, w এর মান কত আসছে 32 ডিভাইড বাই 2, অর্থাৎ কত 16, অর্থাৎ w এর কত 16 মিটার। তার মানে আমরা কি পেয়ে গেছি, w-টা পেয়ে গেছি। w-টা কি ছিল, নদীর প্রস্থ, এই যে নদীর প্রস্থটা আমরা পেয়ে গেছি। নদীর প্রস্থটা কত, নদীর প্রস্থটা হচ্ছে 16 মিটার। আশা করি উচ্চতা কঠিন। এখন তুমি তোমার হাইটটাও বাইরে করতে বলছো, এই যে বিস্তারটা, অর্থাৎ প্রস্থ মানে হচ্ছে বিস্তারটা, ঠিক আছে। এবার হচ্ছে এই যে হাইটটা মানে কি উচ্চতাটা, হাইটটা তুমি কেমন বাইর করবা, এটা সিম্পল। তুমি যে 1 নং ইকুয়েশন আছে না, এই 1 নং ইকুয়েশন হচ্ছে, এখন তুমি এই যে w-টা পাই গেছো, w-টা তুমি এখন 16 বসা দিলে h-টা পাই যাবে না। তো এখন কি করবা, তুমি বলবা যে আমি হচ্ছে কি করবো, কি বলবো জানো, সেটা হচ্ছে যে w এর মান 1 নং বা 2 নং যেখানে বসা, 1 নং এ বসিয়ে পাই, 2 নং বসাইলে হবে, ঠিক আছে। কারণ এই যে 2 নং বসা হচ্ছে যায় h ডিভাইড বাই 32 প্লাস w, তো w এর বসাতে শুধু h থাকতেছে। আচ্ছা এগুলোতে কেন বসাইছো, কারণ খেয়াল করো বসাতে পারতেছে কেন, কারণ হচ্ছে এই ইকুয়েশনে h মানে কি, এই w মানে কি, এই যে এই w-টাই তো w-টা তো সেখানে বসাতে পারি, কারণ আমি তখন বাইর করে ফেলছি। এই ইকুয়েশনে w-টা মানে কি, এই w আর এই w তো সেম w, বুঝো নাই, w এর মান তো এখানে আমি বসাতে পারবোই, স্বাভাবিক। এখানে বিস্তার বোঝাচ্ছে, এটাও বিস্তার বাইর করছি। তো আমি যদি একে বাইর করি, সেটা হচ্ছে 1060 হবে, 1060 ডিগ্রি, আর এদিকে হচ্ছে কত h ডিভাইড বাই w, তাই না। তো এরপর হচ্ছে কি হবে যে w এর মানটা কত পাইছিলাম, মানে হচ্ছে 16 পাইছিলাম, তাই না। তো h ইকুয়ালস টু হচ্ছে যাই 1060 ইনটু w হবে, তো 1060 মানে হচ্ছে √3, আর w এর মান হচ্ছে 16, অর্থাৎ 16√3। আশা করি বুঝছি। তাহলে এটা h টা কত পাইছি, h টা হচ্ছে 16√3 পাইছি। তাহলে প্রসেসটা কিরকম দেখছো, প্রসেস হচ্ছে এই যে এরকম ম্যাথগুলোতে আমরা কি করবো, এরকম ম্যাথগুলোতে এই যে তোমাকে ভাই বলি, এই যে এটা আর এটা, তো তোমার জন্য বাড়ি গেছে ভাই, করে দিচ্ছি না আসলে, সত্যি কথা বলতে একদম হুবহু সেম, ঠিক আছে। এই যে এখানে বলছে যে পিছনে যাইতে, এই যে এখানে পিছনে বলছে না, শুধু এখানে বলছে আগিয়ে, মানে এগিয়ে আসে, তখন হবে কি জানো, এই যে এখানে থাকবে না, এখান থেকে একটু আগে চলে আসবা, তো সেম দুইটা ত্রিভুজ পাবা, এই যে এখানে এই ত্রিভুজটা এখানে পাবা, তো তখন সেম দুইটা ত্রিভুজের জন্য তুমি সূত্রটা অ্যাপ্লাই করবা ফার্স্টে। দেখো ভাই আমার এই ম্যাথটা কেমন করছি সেটা বুঝলে তুমি ওগুলো বুঝে পেয়ে যাবা। কি করছি দেখো, প্রথম দুইটা ত্রিভুজ পাবো না, একটা ত্রিভুজ tan এর সূত্রটা অ্যাপ্লাই করছি, দুইটা ছলক বাইর করতে, আরেকটা সূত্র, আরেকটা তো হচ্ছে কি যে এখানে বাইর করছি সূত্র, তাও পাচ্ছি না, দুইটা ছলক তাই যে বাইর করতে, তখন আমি একটাকে আরেকটা দিয়ে ভাগ করতেছি, এইচ কাটা চলে যাবে, সেম হচ্ছে এই যে এটা তো একদম হুবহু সেম, কোনো পার্থক্য না, একদমই পার্থক্য না, ঠিক আছে। পড়লে বুঝে যাবা তুমি, এরকম একদম সেম প্রসেসে 1 কে 2 দিয়ে ভাগ করে দিবা, তারপর একটা পাই যাবা, তারপর যেটা পাইছো সেটাকে হচ্ছে অন্য ইকুয়েশনে এই যে 1 নাম্বার বা 2 নাম্বারে বসিয়ে দিলে বাকিটা পেয়ে যাবা। এখন তাহলে এই যে এইখানে কি হবে জানো, 15 নাম্বার যেখানে আগিয়ে পিছিয়ে না, এখানে আমি এখান থেকে পিছিয়ে গেছি না, এখানে হচ্ছে এই ম্যাথটা হচ্ছে একটু আগাবো, তা আগালে এখানে জাস্ট কি হবে জানো, এই যে 32 মাইনাস w হবে, আর কিচ্ছু হবে না। কি বলছি বুঝছি, 32 মাইনাস w হবে, আর কিচ্ছু হবে না। আচ্ছা 32 মাইনাস w হবে না, এখানে হচ্ছে তোমার যে যতটুকু বলছে না শুরুতে, ধরো এই যে এতটুকু দেখাই, এখানে যদি দেখাই দিই, দেখো বলছে যে
একটি মিনার দিকে 60 মিটার এগিয়ে গেলো, তাই না? 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষের বিন্দুর উন্নতি কোণ এত থেকে এত হয়। তো তুমি ধরো এই যে ডাব্লিউটা ধরলা না, তো ডাব্লিউ থেকে আগাই গেছো না, তো আগাই গেলে এখানে আসলে কি হবে যে এই যে তোমার যে ত্রিভুজটা নতুন ত্রিভুজটা হবে যে এরকম ত্রিভুজ হবে। তো সেটা আবার কথা হবে যে ডাব্লিউ মাইনাস ওই যতটুকু আগাইছো ততটুকু, কি বুঝছি? এই যে 60 ডাব্লিউ মাইনাস 60 হবে, মানে আগের পুরো ত্রিভুজটা ছিল এই পুরোটা, তারপরে আগাই গেছি না, এই ম্যাথটার কথা বলছি, আগাই গেছি যতটুকু আগাইছি তত কি হবে যে এই পুরোটা মানে যেটা ধরছিলাম ডাব্লিউ, যে এটা হচ্ছে সেটা থেকে 60 মিটার আগাইছি, তার মানে 60 বাদ যাবে নতুন ত্রিভুজের জন্য, এই যে ত্রিভুজের জন্য আশা করছি এই যে 60 মিটার আগাইছি না, তো এটা বাদ চলে যাবে, এই যে ভূমি হবে তখন শুধু এই নতুন এতটুকু কত, এতটুকু হচ্ছে ডাব্লিউ মাইনাস 60, মানে এই যে এই ম্যাথটা দেখালাম আর কি, ঠিক আছে? আর এখানে তো যোগ ছিল কারণ এই যেখানে পিছে গেছে মানে ত্রিভুজটা আরো বড় হয়েছে, ভূমিটা আরো বড় হয়েছে, আর আগে গেলে তো ভূমিটা আরো ছোট হয়, তখন ডাব্লিউ মাইনাস 60 হয়ে যাবে, মানে আগে যে ভূমিটা ছিল তার থেকে 60 মিটার চলে যাবে, কারণ 60 মিটার আমি আগাই গেছি এই যে ত্রিভুজটা, ঠিক আছে? এই 60 মিটার আগাই গেছি। আশা করি বুঝছি, অত কঠিন লাগে কেমন এই ম্যাথটা, আশা করি বুঝছি। জাস্ট দুইটা ইকুয়েশন বাইর করছি, একটা কথা মাথায় রাখবা, দুইটা ত্রিভুজ পাবো, দুইটা ত্রিভুজের জন্য আমি জাস্ট দুইটা ফর্মুলা এরকম বাইর করবো, এই ফর্মুলা বলতে tan বাইর করবো, tan এর পরে একটা দিয়ে একটা ভাগ করে দিব, একটা পেয়ে যাবো, তারপর আরেকটা ওই যে যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিব, ম্যাথটা রান, ঠিক আছে? আশা করি তো কঠিন লাগে না কেমন, আশা করি কঠিন লাগে না কেমন। তো এই দুটো তোমার জন্য বাড়ি গেছে এগুলো। এরপর হচ্ছে ভাই তোমাকে যেটা করা দিতে চাচ্ছি হচ্ছে 17 নাম্বারটা করা দিতে চাচ্ছি, ঠিক আছে? তো 17 নাম্বার জন্য ভাই যদি এগুলো একটু মুছে ফেলি, তো আমরা যদি আমাদের 17 নম্বর ম্যাথটা একটু পড়ার চেষ্টা করি, দেখো আমাদেরকে বলছে কি যে একটি 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, আচ্ছা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির বাংশাংশের দৈর্ঘ্য নির্ণয় করে। এখন আচ্ছা বিচ্ছিন্ন না হয় বলতে কি বুঝছি, ধরো এটা একটা খুঁটি, ঠিক আছে? ধরো খুঁটিটা এখানে ভাঙছে, বিচ্ছিন্ন হয়েছে মানে কি এই জিনিসটা পড়ে এখানে চলে আসছে, আর বিচ্ছিন্ন হয় না মানে কি জানো, সে যে এখানে ভাঙছে না ভেঙে এটা এর দিকে লেদ কি আছে আর কি, এরকম লেদ কি একটা ত্রিভুজ গঠন করে ফেলে, এটাই বলে বিচ্ছিন্ন না হয়। সেটাই বলছে আসলে যে বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে একটা ত্রিভুজ গঠন করে ফেলছে 60 ডিগ্রি, ঠিক আছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করার মাধ্যমে। তা আমি যদি একটু এগুলো মুছে তারপরে একটু তোমাকে চিত্র এঁকে দেখা, বলছে কি যে 64 মিটার একটি লম্বা খুঁটি ভেঙে গিয়ে, ধরো আমি একটা খুঁটি আঁকি, ধরো এটা সেই খুঁটিটা, এটা কত, এটা হচ্ছে 64 মিটার আমাদেরকে বলেই দিছে, ঠিক আছে? সহজ ম্যাথ দেখবা হয়ে যাবে। বলছে 64 মিটার ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়, তো আমরা ভাঙি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন, তো সেটা যদি আমরা একটু দেখি, দেখো ধরো এই যে ধরো এখানে ভাঙছে, ঠিক আছে? ধরো এই যে এখানে ভাঙছে, ভেঙে কি হয়েছে যে এটা বিচ্ছিন্ন হয়েছে, আচ্ছা এত বেশি বড় আঁকতেছি কেন, এটা তারা ছোট, এই যে এতটুকু না, এটা বিচ্ছিন্ন হয়ে ধরো এই যে এখানে বিচ্ছিন্ন হয়েছে, বিচ্ছিন্ন হয়ে এইভাবে পড়ে গেছে, এবারে এখানে একটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ফেলছে। এখন বলছে যে খুঁটিটির বাংশ দৈর্ঘ্য, মানে এই যে বাংশ কোনটা বলো তোমাকে বাড়িতে, বাংশ এই যে জিনিসটা এটা বাংশ না, এটা বাঙিতে এখানে পড়ছে, তার মানে এইটাই হচ্ছে কি যে আমার বাংশ দৈর্ঘ্য, সেটাকে আমি একটা নাম দিচ্ছি x, ঠিক আছে? আচ্ছা একটা নাম দিচ্ছি। তো দেখো এখন আচ্ছা ভাইকে তুমি আগে প্রথমে একটা কথা বলো, আচ্ছা এই পুরোটা কি, পুরোটা হচ্ছে 64, এটা দুই ভাগ হয়েছে, দুই ভাগ হয়ে এটা তৈরি করছে আর এটা তৈরি করছে, তাই না? এখন কি করো, এটা আর এটা যোগ করলে তার মানে কত হবে, 64 হবে না? বুঝো না, এই যে লম্ব আর এই কোন সাপেক্ষে লম্ব আর অতিভুজ যোগ করলে কত হবে, 64 হবে। আমি যদি একটু দেখাই, লম্ব আর অতি যোগ করলে 64 হবে না? কারণ কি এই দুইটা আর এই দুইটা তো সেম, মানে এটা এখানে আসছে আর এটা এখানে আসছে, মানে দুইটা যোগ করলে 64 হবে। এখন আমি অলরেডি লম্বটা অতিটাকে ধরে ফেলছি x, আমি যদি একটা কাজ করি লম্বটা, তাহলে কি হবে যে লম্বটা হচ্ছে 64 মাইনাস x হবে না, এই যে এটাকে x ধরে ফেলছি, তার মানে এটা চলে যাবে 64 মাইনাস x, দুইটা যোগ করলে 64 হবে, একটা x ধরছি তার মানে আরেকটা 64 মাইনাস x, এটা আশা করি বুঝছি, ঠিক আছে? অত কঠিন লাগে নাই। তো আমি যদি এটাকে 64 মাইনাস x নাম দিই, তার মানে কি আমার এই যে বাঙাংশ দৈর্ঘ্যটা, ঠিক আছে? বাঙাংশ দৈর্ঘ্য কত, 64 মাইনাস x, বা তুমি ভেবে চিন্তা করতে যে x অংশ ভেঙে পড়ছে এখানে, তার বাকি আছে কতটুকু, সেটা হচ্ছে 64 মাইনাস x অংশ আমার এখানে দাঁড়িয়ে আছে, আমাকে এটাই বের করতে হচ্ছে। এখানে এটা কেমন বের করতে, খুবই ইজি, একদম ইজি। দেখো তোমাকে, তুমি যে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে এখানে একটা চলক প্যারা নেই, যে x একটা চলক শুধু, লম্বা আর এটা হচ্ছে অতিভুজ, তাই না? তো লম্ব অতিভুজ নিয়ে কানেকশন কার আছে দেখো তো, এটা হচ্ছে সাইনের আছে, তাই না? সাইন 60 ডিগ্রি হিসেবে নাও, তাহলে লম্ব হচ্ছে কত, 64 মাইনাস x, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে x, ডান হয়ে গেছে। এবার জাস্ট একটু ক্যালকুলেশন করলে সাইন 60 মানে কত, সাইন 60 মানে হচ্ছে যাই √3 ডিভাইড বাই 2, ঠিক আছে? আর এদিকে হচ্ছে 64 মাইনাস x, আর এদিকে হচ্ছে x, আচ্ছা এটাকে 64 এটা, ঠিক আছে? এরপরে কি করবা যে এদিকে হচ্ছে √3x, এদিকে হচ্ছে 64 ইন্টু 2 কত, 60 গুণে 120, 128 হবে মাইনাস 2x, ঠিক আছে? এরপরে কি করবা, এই যে এই 2x টাকে এদিকে নিয়ে আসো, তাহলে কত হয় যে √3x x প্লাস 2x ইকুয়ালস টু হচ্ছে 128, তাই না? এরপরে √3x প্লাস 2x এটা যোগ করতে পারবা, তুমি একটা কাজ করতে x টা কমন নিয়ে ফেলো, তাহলে হচ্ছে √3 প্লাস 2 আর এদিকে হচ্ছে 128। এরপরে x টাকে এটা x এর সাথে গুণ অবস্থা আছে না, এটাকে এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে যে ভাগ অবস্থা হয়ে যাবে, যে √3 প্লাস 2, এই যে এবার এটাকে ক্যালকুলেটর বসাই দিলে মানটা আমাদের, আমরা যদি ক্যালকুলেটর বসাই দেখো মানটা বের হয়ে যাবে। বা যদি ক্যালকুলেটর বসাই, এটা হচ্ছে কত, 128 ডিভাইডেড বাই হচ্ছে কি যে √3 প্লাস 2, তাই না? এটা কত, 36.29, তাই না? 36.29, এটা হচ্ছে আমাদের আনসার।
আশা করি বুঝছি, অত কঠিন লাগে না। কেমন, এটা ইজি, কঠিন লাগার কথা না, এটা তো ইজি ছিল, তাই না? জাস্ট এটাকে একটা নাম দিচ্ছি, এই যে কানেকশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিভাবে কানেকশন হচ্ছে, বাংসে এক্স পরিমাণ ধরছি, তাহলে আমার বাকি কত, 64 মাইনাস এক্স, কারণ এই দুইটা মিলে তো 64 তৈরি করছে, ঠিক আছে? আশা করি বুঝতে কঠিন লাগে না। কেমন, এখন হচ্ছে আমরা তোমার এর পরে ম্যাথগুলো আনতেছি, ঠিক আছে? আশা করি এটা অত কঠিন লাগে না, খুবই সহজ ছিল। এখন ভাই পরে ম্যাথগুলো আনি, তারপরে আর পরে এরকম কঠিন ম্যাথ নাই, কঠিন ম্যাথ বলতে নতুন ম্যাথও নাই, ঠিক আছে? সবগুলো আগেগুলো আসবে আশা করি ইনশাল্লাহ। আর ছিল দেখবো যে এগুলো ঘুরে ফিরে আসতে আমরা একটু দেখবো তারপরে, ঠিক আছে? তো ঠিক আছে ভাই, প্রশ্নগুলো নিয়ে আসি। আচ্ছা ভাইয়া, কোয়েশ্চেনগুলো নিয়ে আসছি ভাইয়া। যদি ম্যাথগুলো সলভ করা শুরু করি, আমরা 18 নম্বর ম্যাথটা পড়ি, ঠিক আছে? 18 নম্বর ম্যাথে বলছে কি যে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে রয়েছে ভাঙাংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটি দূরে নির্ণয় করে। আমরা চিত্রটা এঁকে ফেলি, তাহলে আমার জন্য বুঝতে ইজি হবে, দেখতে ইজি হবে, আমরা বুঝবো যে কোয়েশ্চেনে চাইছেটা কি আসলে। একটা গাছ আছে, গাছটা হয়েছে কি যে ভেঙে গেছে, ধরো গাছটা এই যে এখান দিয়ে ভেঙে গেছে, ফর এক্সাম্পল ভেঙে হয়েছে কি যে এই যে ভেঙে দণ্ডায়মান অংশ মানে কি, যেটা দাঁড়িয়ে আছে, যেটা ভাঙে নাই আর কি, ভাঙে নাই যে তার সাথে করছে কি যে 30 ডিগ্রি কোন প্রবেশ, মানে এটা একটা জিনিস খেয়াল করা, বলছে যে এটার সাথে 30 ডিগ্রি, বলছে যে দণ্ডায়মান অংশের সাথে, তার মানে কি এই যে এটার সাথে যে ভাঙছে সেটা তো কোন তৈরি, তার মানে এই কোনটার কথা বলছে, এই কোনটার কথা বলছে 30 ডিগ্রি। এখানে প্রশ্নগুলো ভালো করে পড়ি, তাহলে বুঝে যাবা। এই যে এই অংশের কথা বলছে, কারণ এটা হচ্ছে দণ্ডায়মান অংশের সাথে কোন, তাই না? এটা হচ্ছে যাই কথা 30 ডিগ্রি, এটা হলে তো এটা হচ্ছে যাই ভূমির সাথে হয়ে যেত, ঠিক আছে? দণ্ডায়মান অংশের সাথে বলছে, এই জন্য এটা গাছের গোড়া থেকে 12 মিটার দূরে। গাছের গোড়া কোথায়? এই যে গাছের গোড়া এটা না, এটা থেকে 12 মিটার দূরে, তার মানে এই যে এটা এই 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে, এখানে মাটি স্পর্শ করছে ধরছি না আমরা, এটা হচ্ছে 12 মিটার, তার মানে ঠিক আছে? স্পর্শ করে সম্পূর্ণ গাছটি দূর করে নিয়ে, এখানে সম্পূর্ণ গাছটি দূর মানে কি, এই যে এই আচ্ছা তোমাকে যদি দেখা একটু অন্য কাজে দেখো, এই দূরত্বটা আর হচ্ছে এই দূরত্বটা হচ্ছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, কারণ বুঝো না, এটা তো এটাই, আর এটা ভেঙে এটা হয়েছে, তার মানে কি পুরো গাছটা মানে কি এটা আর এটা, এটা কি ইজি না? হ্যাঁ ইজি। তো তুমি হচ্ছে এটা বাইর করতে হবে, আর হচ্ছে এটা বাইর করতে, কেমন বাইর করো বলো তো তুমি? ইজি। তুমি হচ্ছে এই দূরত্বটাকে, এটা তো লম্ব, তাই? আচ্ছা এই কোনো সাপেক্ষে খাবে, এই কোনো সাপেক্ষে কিন্তু এটা কিন্তু লম্ব না, এটা 90 ডিগ্রি, তাই না? তো এটা চাইলে তুমি বাইর করতে করে এটা দিয়ে কাজ করতে পারো, বা এটা দিয়েও কাজ করে ফেলতে পারো, প্যারা নাই। তো আমি এটা দিয়ে করে ফেলতেছি, ঠিক আছে? কারণ ওইটা দিয়ে তো অনেক সময় করি, আমরা এটা দিয়ে একবার করি। এটার সাপেক্ষে এটা কি, এটা লম্ব আর এটা ভূমি, এটার সাপেক্ষে এই কোনো সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি, মাথা রাখো, এটা লম্ব এটা ভূমি। তা আমি যদি প্রথমে এটা তো দেয়া আছে, আমি প্রথমে এই যে ভূমির সাথে একটা কাজ করি যে লম্ব কানেকশন করে টেন দিয়ে লম্বটা বাইর করে ফেলি। ধরো টেন 30 ডিগ্রি মান হচ্ছে কত, ভূমি লম্ব বাই ভূমি, তাই না? লম্ব কত, লম্ব হচ্ছে যে 12, আর ভূমি কত, ভূমিটা হচ্ছে ধরো এটাকে এক্স একটা নাম দাও, এক্সটা বাইর করে ফেলি। এরপরে এক্সটা হবে কি 12 ডিভাইড বাই 10 30, যেটা মান যদি আমরা একটু ক্যালকুলেটরে দেখি কত হয় আসলে, 12 ডিভাইডেড বাই 10 30 একটা কথা মাথায় রাখবো, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিবা নিচে লিখলে, ঠিক আছে? 12√3, তাই না? এটা আমরা জানি, কারণ 10 30 মানে হচ্ছে √3, 1/√3, 1/√3 হচ্ছে 10 30 মান, তো √3 উপরে চলে 12√3। তো আমরা আনসারটা পাইছি, এটা আচ্ছা এটা আনসার না একদম, এটা এখন মানে এক্সট্রা পাইছি, এখন ওয়াইটা বের করা লাগবে না। তো ওয়াইটা মানে কি, ওয়াইটা চৌতিভুজ, আর এটা কি হচ্ছে লম্ব, ও লম্বার অতিভুজের কানেকশন করতে হবে, কারণ এই কারণে সাপেক্ষে এটা লম্ব, ভূমিটা পাইছি, এখন অতিভুজের সাথে কানেকশন করে আমরা অতিভুজটা পেয়ে যাই। তো অতিভুজের সাথে এটা হচ্ছে লম্বা আর অতিভুজ আর লম্বার ভিতরে কানেকশন করতে হবে, সেটা কাকে আনতে হবে? সাইনকে আনতে হবে, কারণ সাইন মানে হচ্ছে লম্বা বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে কত 12, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে ওয়াই। তুমি একটু এগুলো সুন্দর করে গুছিয়ে লিখবা বাংলা ভাষাটা, সেটা ঠিক আছে ভাই? তো তোমাকে জাস্ট দেখাই দিচ্ছি কেমনে করতে হয়, মানে আমরা একসাথে বোঝার চেষ্টা করতেছি, ঠিক আছে? ওই সুন্দর দায়িত্বটা তোমার উপর আর কি, ঠিক আছে? তো এখন ওয়াইটা বের করতে হবে, সেটা হচ্ছে 12 ডিভাইডেড বাই sin 30, তাই না? sin 30 কত জানো? sin 30 মানে হচ্ছে তাই হাফ, তো 2 তে উপরে চলে যাবে, তাই না? তো 12 × 2 হবে, তার মানে এটা কত হচ্ছে 24 মিটার হবে, তার মানে ওয়াই কত 24 মিটার। এখন তুমি কি করবা বলো তো? এখন হচ্ছে তুমি এই যে গাছের মোট দৈর্ঘ্য বলছো না, তার মানে সেটা কত, x প্লাস ওয়াই না? গাছের মোট দৈর্ঘ্য x প্লাস ওয়াই, সেটা কত? সেটা হচ্ছে 12√3 প্লাস হচ্ছে 24, তাই না? মোট কত হবে? যোগ করলে এটা যোগ করলে ক্যালকুলেটরে বসে দিবা, যেটা পাবা সেটা হচ্ছে আনসার। আশা করি আমাদের গাছের মোট দৈর্ঘ্যটা পাই গেছি আমরা, তাই না? আশা করি অত কঠিন লাগে নাই, কেমন? আশা করি লাগে না, কেমন? এরপরে তুমি যদি খেয়াল করো যে 19 নম্বর ম্যাথটা হচ্ছে ভাই তোমাকে করা দিব আসলে। 19 নম্বর ম্যাথটা যদি আমরা একটু দেখি, এটা একটু কাবজাব লাগতে হবে তোমাদের কাছে, কাবজাব লাগবে না, ইজি লাগবে। তবে ভাই যেটা বলতেছি কাবজাব কেন বলতেছি, কারণ হচ্ছে কি এটা যে চিত্রটা অনেকে আঁকতে পারো না, বা পারো না বলতে মানে একটু ঝামেলা আছে চিত্রটা ভিজুয়ালাইজ করে দেখা। আচ্ছা আমরা কোয়েশ্চেনটা একটু পড়ি, কেমন? কোয়েশ্চেনটা বলছে যে একটি নদীর তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো, আচ্ছা নদী তীরে একজন লোক দাঁড়িয়ে দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছ, মানে নদীর এক পাশে সে দাঁড়িয়ে, আরেক পাশে একটা গাছ আছে 100 মিটার লম্বা, শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, ঠিক আছে? কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। আচ্ছা ভাই তোমাকে বুঝাচ্ছি, সে হচ্ছে কি জানো,
ধরো এই যে এটা একটা নদী আর এটা একটা, মানে নদীর এটা একটা পাড় আর এটা একটা পাড়, সে এখানে একটা গাছ আছে, তো গাছটা এখানে আছে, সে এখানে আছে, সে গাছটা হচ্ছে 150 মিটার লম্বা, তো সেই দিকে যা এই গাছের উদ্দেশ্য করে নৌকা নিয়ে চললো, তো কথা হচ্ছে এখন নৌকার স্রোত আছে না, নদীর স্রোত আছে না, তো স্রোত ধরে এইদিকে যাচ্ছে, তো অবশ্যই তাকে একটু একটু ঠেলে 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 করছে কি যে এই যে এখানে আনি ফালাইছে, মানে এই যে 10 মিটার দূরে ফালাইছে, এটাই বলছে। কি বলছি বুঝছি? আশা করি বুঝছি, ঠিক আছে। এখন গাছের দূরত্বটা তুমি এইভাবে আঁকলে জিনিসটা কনফিউজিং হয়ে যাবে যে এইদিকে গাছটা তো উপরের দিকে, তো ভাই একটা উপায় দেখাচ্ছে যে চিত্রটা কেমন আঁকবা, ঠিক আছে। কোয়েশ্চেনটা তো বুঝছি তাই না, ওই যে স্রোতের বেগের কারণে সে একটু যে ঠেলে ঠেলে তাকে 10 মিটার দূরে ফালাইছে, গাছে নেয় মানে গাছের গোড়াই নেয় একদম, তাকে 10 মিটার দূরে রেখেছে। তো যদি একটু চিত্রটা আঁকার চেষ্টা করে দেখো ভাই, প্রথমত হচ্ছে এখানে একটা ধরো একটা জিনিস আঁকতেছি, দেখো তুমি চিন্তা করো, এটা তুমি যে এলাকায় থাকো সেই এলাকায় বাইরে কাটি নিছি, ঠিক আছে, একটু বাক্সা করে কাটি নিছি একদম এলাকাটাকে, ধরো বাইরের এলাকা বা তোমার এলাকা, ঠিক আছে। তো সেই এলাকায় ধরো এই যে এদিকে ধরো একটা বাড়িঘর আছে, এখানে অবশ্যই বাড়িঘর থাকবে মানুষের, সেই এলাকায় বাড়িঘর আছে, ধরো এটা একটা বাড়ি, ঠিক আছে, এটা একটা বাড়ি, এটা আরেকটা বাড়ি, আরো অনেক বাড়ি, ধরো এই বাড়ির একটা পুকুর আছে, সেই পুকুরে অনেক মাছ টাছ আছে, ঠিক আছে। তো এরকম ধান খেত আছে, ফর এক্সাম্পল চিন্তা করো যে ধান খেত আছে, এগুলো কতগুলো ধান খেত, এখানে একটা ধান খেত, ঠিক আছে, ধরলাম আর কি। আর সেই গ্রামে আছে কি, সেই গ্রামে একটা নদী আছে, সেই নদীটা ধরো এটা, ধরো এই নদীর পাড় একটা পাড় হচ্ছে এটা আর একটা পাড় হচ্ছে এটা, একদম স্ট্রেট লাইন না কি একটু বাঁকা করে নাকি, এটা হচ্ছে আরেকটা নদীর পাড়। এখন সেই নদীর পাড় ধরো, সেই নদীতে স্রোত আছে, স্রোত যাচ্ছে এইদিকে স্রোত এইদিকে যাচ্ছে, ঠিক আছে, মাথা রাখিও, এই যে বাইরে যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, এই যে মানে এইদিকে যাচ্ছে আর কি, স্রোত এটা বলতেছি। এখন সেই নদীতে এই যে এক পাড়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এখন সে দাঁড়িয়ে আছে, তার বিপরীত পাশে হচ্ছে একটা তাল গাছ আছে, ধরো তার বিপরীত পাশে হচ্ছে এটা, এখানে একটা তাল গাছ আছে, ঠিক আছে, এখানে একটা তাল গাছ আছে, একদম ঠিক সরাসরি তার বিপরীত পাশে একটা তাল গাছ আছে। এখন ওই তাল গাছটা লেগছে এই যে এটা হচ্ছে সেই তাল গাছটা, ঠিক আছে, ধরো গাছ বলছে ভাই, তাল গাছ ধরে নিচ্ছে, তাল গাছ আছে বলছে, সেই তাল গাছটা তার এই যে অবস্থানে হচ্ছে উন্নতি কোণ সৃষ্টি করছে 30 ডিগ্রি। ওই যে দেখো বলছে যে 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ, এই যে এই গাছের শীর্ষটা তার এখানে যে উন্নতি কোণ তৈরি করছে, এই যে এখানে খেয়াল করো, এই যে নদী, এই যে নদীর এখানে এই যে উন্নতি কোণটা তৈরি করছে, সে এখানে গাছটা এখানে তার এই যে তার গাছের শীর্ষ থেকে তার অবস্থানে উন্নতি কোণটা সৃষ্টি করছে, সেটা হচ্ছে কত বলছে 30 ডিগ্রি। তোমরা যদি একটু 30 ডিগ্রিটা একটু লেখার চেষ্টা করি, এখানে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, ঠিক আছে। এরপর বলছে কি যে ব্যক্তিটা শখ হয়েছে, সে এখান থেকে ডাইরেক্ট এই গাছে যাবে, তো সে একটা নৌকা নিল, ঠিক আছে, নৌকা নিয়ে সেদিকে রওনা দিল, কিন্তু স্রোত যেহেতু এই দিক থেকে তাকে ঠেলবে, তাই না, এই দিক থেকে ঠেলবে না তাকে স্রোত, তো ঠেলে ঠেলে সে এখান থেকে শুরু করছে, যদিও সে এখানে একদম এখানে আসি পৌঁছে না, কারণ ঠেলতে 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 নদীটাকে এই যে ঠেলতে ঠেলতে আস্তে আস্তে সে ধরো এই যে এই বিন্দুতে আসি, আসলে মানে এখান থেকে শুরু করছে, সোজা যাইতে পারে না, কারণ যদি নদীটাকে ঠেলতে 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 এইখানে আমি পৌঁছাইছে তারে, ঠিক আছে। তো সেটা বলে দিছে আমাদেরকে, সেই দূরত্বটা হচ্ছে কিন্তু তোমার 10 মিটার বলে দিছে, এই যে 10 মিটার দূরে পৌঁছাইছে, এটাই হচ্ছে তোমার কোয়েশ্চেনটা, যেখানে 10 মিটার দূরে আসি সে পৌঁছাইছে। আশা করি কোয়েশ্চেনটা বুঝছো, অত কঠিন লাগে না, কেমন। এরপরে তোমাকে বলছে যে তুমি আমাকে একটা কাজ করো, যে আশা করি চিত্রটা আমরা বুঝছি, ঠিক আছে। এখন আমাদের কোয়েশ্চেনে বলছে যে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখতে, যে আমরা চিত্রটা দেখাই ফেলছি তাই না, একজন ব্যক্তি নদীর এক পাড়ে দাঁড়িয়েছে, আরেক ব্যক্তি আরেক পাড়ে দাঁড়িয়ে, আরেক ব্যক্তি না, আরেকটা গাছ আছে তাল গাছ, এখানে সেই তাল গাছের শীর্ষে ওই ব্যক্তির অবস্থানে তো উন্নতি কোণ সৃষ্টি করছে 30 ডিগ্রি, এটাই নদী আঁকে ফেলছি আমরা, চিত্রটা দেখা ফেলছি। সে যে 10 মিটার দূরে যায় পৌঁছাবে, আসলে এই যে তার পথটা যদি একটু চিহ্নিত করে দেখো, তার পথটা কোনটা হবে, সে হচ্ছে এই যে আসলে এই যে এই বিন্দু থেকে এইখানে যায় পৌঁছাইছে, বুঝো নাই, এইখানে যাবে। এখন খেয়াল করো, এইখান থেকে এটা কিন্তু সোজা, একদম সোজা, যদি এখানে বাঁকা লাইন আঁকছি, কারণ হচ্ছে এই যে সিমেট্রিটা লক্ষ্য করো, মানে মানার জন্য দেখো, এই যে বাঁকা কেটে নিছি না, তো তুমি যদি আসলে এই দিক থেকে চোখ দিয়ে দেখতেছো বলতে পারো আর কি, ঠিক আছে। তো এখান থেকে সোজা হচ্ছে এটা, আর ভাই যদি এখান থেকে ডাইরেক্ট সোজা আঁকে দিতে হয়, তাল গাছটা আঁকতে পারবো না আর কি, চিত্রের সৌন্দর্যের জন্য ভাই বা করে দিতে হচ্ছে চিত্রটা 3D করার জন্য, বুঝছি, আশা বুঝছি। তো এই যে এইখানে এই যে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে, বুঝতেছ, কারণ এটা নদীর একটা পার্ট, ওইটা সে আরেকটা সোজা পার্ট, সেইখান থেকে একটু দূরে গেছে, এই যে তোমাকে যদি একটু দেখায়, এটা হচ্ছে বিষয়টা এমন, এদিকে যদি একটা এই যে এখানে একজন মানুষ আর এখানে হচ্ছে তাল গাছটা, সে এখান থেকে যাওয়ার জন্য রওনা দিচ্ছে এদিকে, তবে সে যে এইদিকে যায় পৌঁছাইছে, এই যে এখানে, তো এটা কত 90 ডিগ্রি না, সেটা হচ্ছে এই যে এই কোণটা, আশা করি বুঝছি, ঠিক আছে, অত কঠিন লাগে না। এখন তোমাকে বলছে যে আচ্ছা কোয়েশ্চেনটা চিত্রটা হয়ে গেল, কোয়েশ্চেনটা বলছে নদীর বিস্তার নির্ণয় করো, নদীর বিস্তার কোনটা আগে বলো তো, তুমি বলো নদীর বিস্তার কি, এই যে এই দূরত্বটা না, এই যে এই দূরত্বটা না, আর এই দূরত্বটা কোনটা, এই যে এটা না, এই যে এই দূরত্বটা, বা যদি একটু নাম দিই, ধরো এটা এটা হচ্ছে বি, এই বি দূরত্বটা নদীর দূরত্ব না, হ্যাঁ, তার মধ্যে খেয়াল করো আবার এটা কিন্তু একটা 90 ডিগ্রি, তাই না, কারণ এই যে তাল গাছটা কিন্তু এটা, এই যে খেয়াল করো এই তাল গাছটা এখানে সোজা না, তো এই তাল গাছটা আচ্ছা এটাতে 90 ডিগ্রি বুঝতে পারতেছি, এটা হচ্ছে 90 ডিগ্রি হবে, কারণ কি, কারণ তাল গাছ সোজা আর এই নদীর ফাড় হচ্ছে এইদিকে, তো এটা একদম সোজা, মানে এই রেখাটা আর এই যে তাল গাছটা একদম সোজা, মানে এক অপর দাঁড়ায় আছে বলতে পারো, তো অবশ্যই এটা 90 ডিগ্রি। এখন এটা 90 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি বলে দিয়েছে আমাকে, আবার এই যে এটা বলে দিয়েছে 150 মিটার, এটা 150 মিটার বলে দিয়েছে, ঠিক আছে। তা আমি কি এই যে এটা এই কোন হিসাবে কি, এটা লম্বা, এটা ভূমি, এটা লম্বা, এটা ভূমি, তোমাকে ভূমিটা বের করতে হবে না, ভূমিটা মানে কি নদীর বিস্তার নাই, ভূমিটা কত হবে
আচ্ছা আমি টেন থিটা নিতে আমি যদি 10-30 ডিগ্রি নিই, দেখো 10-30 ডিগ্রি মানে কত, লম্বা বাই ভূমি, লম্বা কত 150, ভূমি কত, ভূমিটা হচ্ছে নদীর প্রস্থটা, সেটা হচ্ছে ডাব্লিউ নাম দিচ্ছে আপাতত। ডাব্লিউ ইকুয়াল কত হবে 150 ডিভাইড বাই 10-30, তো এটা হচ্ছে 150√3 হবে, ঠিক আছে, কারণ 10-30 মানে হচ্ছে 1/√3, তো √3 টা পড়ে যাবে, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। আশা করছি তাহলে আমরা নদীর প্রস্থটা পাই গেছি। এখন আমাদেরকে বাই করতে হবে কি, যে আমাদেরকে আরেকটা বলছে যে নদীর লোকটি যাত্রা স্থান থেকে গন্তব্যস্থলের দূরত্ব, মানে কি এই যে এই দূরত্বটা বাইর করতে বলছে, এই যে এই দূরত্বটা, এখানে যদি একটা নাম দিই আমি এসিটা বাইর করতে বলছে, এসিটা দেখো এসিটা কিন্তু আলাদা আরেকটা নিজে একটা সমকোণী ত্রিভুজ, কারণ কি হলো এটা হচ্ছে সমকোণটা তার, ঠিক আছে ভাই। 3D করার জন্য এখানে একটু বুঝে যাচ্ছ আশা করি, ঠিক আছে, কঠিন লাগছে না। কারণ এই যে তুমি যদি আবার 2D তে চিন্তা করো, এই যে এখান থেকে সেখানে রওনা দিছে, এখানে এসে পৌঁছাইছে, এটা হচ্ছে 10 মিটার, ঠিক আছে, এইটা বাইর করতে বলছে, এই দূরত্বটা বাইর করছে, এই যে এই ত্রিভুজটা ভাই এইখানে আমি চিন্তা করতেছি, এই যে এখানে, ঠিক আছে, আশা করি বুঝতেছ। তো এইটা হচ্ছে সেই ত্রিভুজটা। তো এখানে আবার খেয়াল করো, এটা জানি আমাকে এটা বাইর করতে বলছে, আবার এটা মাত্র বাইর করছি, এটা কি, এটা মানে হচ্ছে নদীর প্রস্থ না, এই যে এই দূরত্বটা মাত্র বাইর করছি না, এটা কত পাইছিলাম, এটা পাইছিলাম 150√3, আর আমি তো এটা জানি, তাহলে আমি এটা কি, এটা অতিভুজটা বাইর করতে পারবো না। অতিভুজ মানে কি, লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই যে এটা এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে, এটাকে তুমি লম্বা বলতে পারো, এখানে কোণ তো আমরা চিন্তা করতেছি না, বা এটা লম্বা এটা ভূমি, বা এটা ভূমি এটা লম্বা, সমস্যা নাই, অতিভুজের ক্ষেত্রে কি হবে, দুইটাই স্কয়ার হয়ে যাবে। তা আমি যদি বাইর করে দেখো, একটা হচ্ছে 10 স্কয়ার আর একটা হচ্ছে 150√3 এর হোল স্কয়ার। আচ্ছা অতি স্কয়ার ইকুয়াল টু কেমন, অতি স্কয়ার ইকুয়াল টু এটা, তো শুধু অতি হবে কি, যে শুধু অতি হবে হচ্ছে √10 স্কয়ার প্লাস 150√3 এর স্কয়ার। তো আনসারটা হচ্ছে 100 প্লাস 150 স্কয়ার ইনটু, আচ্ছা এটা স্কয়ার করলে যেটা পাবো আর কি। তো ভাই যদি একটা ডাইরেক্ট ক্যালকুলেটর বাইর করে দিই তোমাকে, দেখো সেটা হচ্ছে কত হবে, যে √10 স্কয়ার প্লাস 150, আচ্ছা একটু সাবধানে বসাবে বলে, ঠিক আছে, √3, এই যে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিবা, ঠিক আছে, তারপরে স্কয়ার দিবা, ব্র্যাকেট দিবা, হ্যাঁ ব্র্যাকেট দিবা, ব্র্যাকেটের আগে একটা স্পেস দিবে, এটা বলতে চাইছিলাম ভাই, এই যে এখানে একটা স্পেস দিছি ভাইয়া। আচ্ছা বুঝছো, আশা করি, না হলে দেখবা যে একটু কাপজাপ করে ফেলতে পারে। আচ্ছা বসাই দেখবা 260 আসতে দেখবা, আনসারটা 260 আসবে, 260, তার মানে কি এই যে এসে 260, এই যে এই দূরত্বটা হচ্ছে 260, এটা হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে আমরা মাত্রা বাইরে নদীর প্রস্থ, আর সে এখানে যে এই পথে গিয়ে এখানে সি বিন্দুতে আসে পৌঁছেছে। আশা করি বুঝছো, অত কঠিন লাগে না, কেমন ইজি ছিল, ইজি ছিল। এক ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, তার বিপরীত পাশে একটা তার গাছ আছে, তার গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি বলছে, নদীর প্রস্থ বাইর করতে বলছে, সিম্পল, যা সমকোণী ত্রিভুজের এই যে লম্ব জানি, ভূমিটা বাইর করছি, কোণ দেয়া আছে এই জন্য, তারপর হচ্ছে এই কোণ এখন বাইর করতে বলছে, এটা আরেকটা সমকোণী ত্রিভুজ, যেটা হচ্ছে এটা জানি অতিভুজটা বাইর করতে বলছে, এটা স্কয়ার করলে অতিভুজটা পেয়ে যাবো, ডান। ভাই ওই যে একটা কথা বলছিলাম যে এটা লম্বা না, এটা আমি বলতে পারতেছি না, কারণ হচ্ছে কোণের সাপেক্ষে না, এই কোণের সাপেক্ষে চিন্তা করলে এটা লম্বা, আর এই কোণের সাপেক্ষে চিন্তা করলে এটা লম্বা, এটা জৈন বলছে, বাট দুইটাই তো স্কয়ার হবে, লম্বা ভূমি স্কয়ার, তো এই জন্য ভাই জাস্ট বসাই দিচ্ছি, ঠিক আছে। আশা করি বুঝছো, অত কঠিন লাগে না, অত যাই ঝামেলা নাই, ইজি ম্যাথ, একটু চিন্তা করলে বুঝে যাবা, ঠিক আছে ভাই। তো আবার এই দিকে একটা ত্রিভুজ দিয়ে বুঝাই দিই, চেষ্টা করছি আর কি, ঠিক আছে। আশা করি বুঝছো, অত কঠিন লাগে, কেমন একটু না বুঝলে আরেকবার রিপিট করে দেখবা, ঠিক আছে ভাই, এগুলো মুছে ফেলি। এরপর হচ্ছে তোমার সৃজনশীলগুলা খুবই ইজি, ভাই না দেখাই দিলেও হয় ভাই, তারপর একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। দেখো বলছে যে ভাই জাস্ট যেগুলো একদম ইজি সেগুলো দেখাবো না। 16 মিটার দৈর্ঘ্য একটি বারবার বই বলতেছি, লম্বাভাবে দণ্ডায়মান একটি দেয়ালকে ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো। এটা সিম্পল, এই যে একটা ছাদ চিন্তা করো না, যে ধরো এটা একটা ছাদ, এটা একটা বাড়ি আর কি, এটা বাড়ির ছাদটা হচ্ছে, এখানে একটা মই আছে, এই যে মইটা বলছে কি যে ঠেস দিয়ে আছে, ঠেস দিয়ে মানে কি যে ঠেলা দিয়ে আছে আর কি, ঠিক আছে, ঠেস দিয়ে রাখা হলে ফলে এটি ভূমির সাথে, এই যে এটা হচ্ছে ভূমি না, এটা বাড়ি যদি হয়, এটা যদি বাড়ি হয়, দেখো এই যে এটা যদি সেই বাড়িটা হয়, আচ্ছা বাড়িটা এটা, হ্যাঁ ঠিক আছে। তো এই যে এখানে দরজা আছে বলতে পারো, ঠিক আছে, এই যে আরেকটা জানালা, এটা আরেকটা জানালা, এই বাড়ির ছাদের সাথে ঠেস দিয়ে আছে ভূমির সাথে, ভূমি মানে কোনটা, এটা না, ভূমি তো জানো মানে যে যেখানে পাটা দিয়ে আর কি আমরা থাকি, মাটি যেটা, এটা যে কত 60 ডিগ্রি কোণ তৈরি করা আছে। বলছো এই চিত্র তো ভাই কি বলছি, দেয়াল উচ্চতা এটা বাইরে করতে বলছে, এটা কোনো কথা, এটা তো পারবা তুমি। ময়ের দৈর্ঘ্যটা দিয়ে দিছে না, ময়ের দৈর্ঘ্যটা দিয়ে দিছে হচ্ছে 16 মিটার, তো 16 মিটার দিয়ে দিলে আমার জন্য আর কোনো প্যারা আছে, এই যে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্বাটা বাইরে করতে বলছে, সাইন মেরে দিব, হয়ে গেল, ঠিক আছে। এরপরে বলছো যে দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খেয়াল করো, এটা একটু আমরা চিন্তা করি, দেখো ইজি খুব ইজি। দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটির সাথে, এই যে এখন 60 ডিগ্রি না, মানে বলতেছে যে এই কোণটাকে আমাকে 30 ডিগ্রি করতে হবে, এখন 30 ডিগ্রি করার জন্য কি করতে হবে, খেয়াল করো 30 ডিগ্রি, তুমি যদি এটাকে আরো উপরে উঠাও এবং এরকম করো, মানে এটাকে এই যে এরকম করে দাও, এরকম করো, তাহলে তো কোণটা বড় হচ্ছে, কখনোই 30 ডিগ্রিতে যাবে না, 60 থেকে 70 যাবে, 80 যাবে, তার মানে অবশ্যই আমাকে এটাকে এরকম করতে হবে, ঠিক আছে। এরকম করার জন্য খেয়াল করো, তুমি যদি এটাকে নিচে নামাও, এটা অবশ্যই দিকে চলে আসবে না, বুঝো না, এটাই দিকে চলে আসবে, কারণ দৈর্ঘ্যটা বড় না, তো এটা থেকে এদিকে নিয়ে আসলে, এই যে খেয়াল করো ভূমিটাই ধরো
হচ্ছে তুমি এই যে এরকম করে রাখলা আর কি, এরকম করে, ঠিক আছে, এরকম করে রাখলা, তখন হচ্ছে কি দেখবে যে এখানে 30 ডিগ্রি হয়ে গেল। কথা বুঝো নাই? আশা করি বুঝছি মইটা। তো এখন তোমাকে বলছে যে কত দূর সরালে, মানে হচ্ছে তোমাকে হচ্ছে এই যে এই দূরত্বটা বাইর করতে বলছে, এই যে এই দূরত্বটা বাইর করতে বলছে, এই দূরত্বটা, ধরো এটাকে এক্স নাম দিচ্ছি। আমার মনে হয় এটা তুমি অলরেডি বুঝেছো, বাইরে তারপরে দেখাই দিই। দেখো তোমার আলটিমেট টার্গেটটা হচ্ছে, তোমার আলটিমেট টার্গেটটা হচ্ছে এই যে এক্সটা বাইর করো, তাই না? তো আমি একটা কাজ করি, আগে এই যে এই ত্রিভুজটা নীল কালার যেটা দিয়ে আসছে, এই যে এই পুরো ত্রিভুজটা যদি একটু নাম দিয়ে আসলে এ বি সি, এ বি সি ত্রিভুজে আমি চিন্তা করি, এ বি সি সমকোণী ত্রিভুজ লিখি, ঠিক আছে? আচ্ছা, সমকোণী ত্রিভুজে করছে কি যে আমি হচ্ছে আমার দরকার হচ্ছে, আমি খেয়াল করো আরেকটা জিনিস ইন্টারেস্টিং খেয়াল করো, আমি কিন্তু এই যে অতিভুজটা জানি, অতিভুজটা অলরেডি 16 যেটা জানি, কারণ এটা তো মইটা, ওই মইটার দৈর্ঘ্য 16, এটা এইভাবে 16 আর এইভাবে করলেও 16, মই সেম টাইম ওইটাই তো আমি তাহলে অতিভুজটা জানি, আর আমার এই যে এটার সাথে কানেকশন করতে হবে, তাহলে আমার এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভূমি হবে, তাই না? কারণ এটা হবে লম্ব, এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ, তো অতিভুজের ভূমি কানেকশন করতে হবে। তো আমি cos থিটা নিই, কেমন? cos 30 ডিগ্রি, যে এই কোণের সাপেক্ষে, ঠিক আছে? cos 30 নিলে ভূমি হবে কত? ভূমি খেয়াল করো, ভূমি কিন্তু x প্লাস হবে, বুঝছো? কারণ কি ভূমিটা পুরোটা, এখন x প্লাস এটা কতটুকু সেটাকে আমরা জানি, আমরা সেটা বাইরে করি না, তাই না? ছোট ছাদ বা ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আচ্ছা, এটা 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 আগে বাইরে করতে, এটা কেন বাইরে করবে খেয়াল করো, এটা বাইরে করা ইজি হচ্ছে, উপায় হচ্ছে যে এটার কি, যে ওই যে এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করতে পারি, তো সেই ত্রিভুজটা যদি চিন্তা করি যে, তো এটা একটা নাম দিলেছে ডি, এটাকে বাইরে যদি একটু বিন্দু নাম দিই ই, আর এটা হচ্ছে এফ, তা আচ্ছা ডিইসি, এটাকে অলরেডি সি দিছি না, তো আমি যদি ডিইসি ত্রিভুজের কথা চিন্তা করি, ডিইসি ত্রিভুজের চিন্তা করি, খেয়াল করো আমাকে এই যে এটা বাইরে করতে হবে না, তো ডিইসি ত্রিভুজে আমি অলরেডি হচ্ছে এটা জানি, কোনটা জানি, আর এটা বাইরে করতে হবে, তো ভূমি কস দিয়ে মারি, ঠিক আছে? কস দিয়ে গেলে cos 60 হবে কি, সেটা হচ্ছে ভূমি ডিভাইড বাই তো ভূমিটা হচ্ছে কি ইসিটা, তাই না? কারণ আমার এই যে ইসিটা বের করা লাগতেছে এই মুহূর্তে, এই যে ই আর সি এটা লাগতেছে, কারণ এই যে এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এটা আর এটা লাগতেছে, তো আমার এটা লাগতেছে, তো আমি ইসি ডিভাইডেড বাই অতিভুজ কত, অতিভুজ তো সেই 16 হবে, তাই না? ইসি হচ্ছে কত, ইসি হচ্ছে আলটিমেটলি cos 60 ইনটু 16, cos 60 মানে হচ্ছে হাফ, তার মানে 8 হয়ে যাবে, ঠিক আছে? cos 60 মানে হাফ, তো তার মানে এটা কত পাই গেছি, এটা হচ্ছে 8, এই যে ইসিটা দৈর্ঘ্য হচ্ছে 8 ইসি। তো এখন তাহলে এই যে বড় ত্রিভুজের ক্ষেত্রে, এই যে বড় ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, যে বড় ত্রিভুজের ক্ষেত্রে মানে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে কি, সেটা হচ্ছে ভূমি বা অতিভুজটা, ভূমিটা হচ্ছে x প্লাস 8, অতিভুজটা কত, অতিভুজটা 16। ডান হয়ে গেছে না মনে হয়? হ্যাঁ হয়ে গেছে। তো cos 30 মানে কত, cos 30 মানে হচ্ছে √3/2 আর x প্লাস 8 ডিভাইডেড বাই 16। তাহলে আমার খেয়াল করো তো, এখান থেকে এক্সটা বাইরে করে ফেলবো, 2x হবে, কোনাগুনি গুণ করতেছি 16 হবে, আর এদিকে 16√3 হবে, বুঝো নাই? এই যে কোনাগুনি গুণ করছি জাস্ট, এরপরে x এর মান যদি, আচ্ছা 2x এর মান হবে 16√3 মাইনাস 16, তাই না? তারপর x এর মান হবে আলটিমেটলি কত, আচ্ছা এত নিচে আসছি কেন, x এর মান হবে আলটিমেটলি হচ্ছে 16√3 মাইনাস 16 ডিভাইড বাই 2, ডাইরেক্ট ক্যালকুলেটর বসে দিবা, ঠিক আছে? আবার যদি একটু দেখি, 16√3 মাইনাস 60, এই যে বাইরে দেখছো মাত্র কি করছি, এই যে একটা স্পেস দিছিলাম, যদি তোমাকে দেখে এখানে মাইনাস দিলে √, ভিতরে চলে আসবে, এটাই বাইরে তখন বলতে চাইবে যে এখানে একটা স্পেস দিয়ে তারপরে মাইনাস দিবা, ঠিক আছে? স্পেস মানে এটাতে ক্লিক করবো আর কি, 16 ডিভাইডেড বাই কত 2, তাই না? 2 হলে কত হয় দেখো তো, আচ্ছা এটাকে 5.85, এটা একটু কয়েক গল লিখবা, বাইরে 2 গল দিয়ে দেখা দিচ্ছে আপাতত এটা। তার মানে কি, আমাকে এই ভূমিটাকে এখান থেকে আরো 5.85 মিটার পিছনে নিতে হবে, পিছনে, তাহলে আমার কোনটা 30 ডিগ্রি হবে। কোশ্চেনটা বুঝছি, অত কঠিন না, একটু চিন্তা করলে কঠিন লাগবে না আশা করি, বুঝছি? আর এক্সট্রা পাই গেছি না, এখন এক্সট্রা পাই করার জন্য আমাকে অবশ্যই এটা আগে বাইর করা লাগতেছিল, ঠিক আছে? এই সিটা ওই যে ওই আগের ত্রিভুজের সাহায্যে বাইর করে ফেলছি, যে আশা করি বুঝছি, অত কঠিন লাগে না। ভাই কি করছি, ভাই যদি একটু মানে রিক্যাপ করি যে কি কি হইলাম, সামারি করার চেষ্টা করি। একটা এই যে ভূমি মই আছে দাঁড়ায় 60 ডিগ্রি কোণ করে, তো এখন তার কোণটা বলছে যে 30 ডিগ্রি করতে, তাহলে কি করতে হবে বলো আমাকে, ঠিক আছে? ভূমিটাকে সরাইতে, মানে মইটাকে সরাইতে হবে কতটুকু পিছনে, তো এখন আমি আগে 30 করতে হলে আমি বুঝতেছি অবশ্যই এটাকে, এই যে ভূমিটাকে এটাকে নিচে নামাইতে হবে, নাহলে উপরে উঠলে তার কোন বাড়তি হয়ে যাবে 30 ডিগ্রি, এই তার মানে এখানে নিচে নামাইলে এইদিকে অবশ্যই এটা পিছনে যাবে, বুঝো নাই? পিছনে গেলে এটা হচ্ছে কতটুকু, তো সেটাকে নাম দিলাম x, ঠিক আছে? এখন আমি সেখানে ত্রিভুজ করলাম, আমি তো ওই যে এটা অতিভুজটা জানি, কারণ অতিভুজটা হচ্ছে মইয়ের দৈর্ঘ্য, 16 দিলাম, 6 ভূমি বাই অতিভুজ মারলাম, তো ভূমিতে খেয়াল করো x প্লাস এই যে এটা লাগবে, ইসিটা লাগবে আমার, কারণ ঠিক আছে এক্সটা তো চলো আমি জানি না বাইর করবো, ইসিটা তো আমার বাইর করা লাগবে, তো ইসিটা হচ্ছে আমি ওই যে এই ত্রিভুজের সাহায্যে বাইর করে ফেলছি, ঠিক আছে? কারণ ওই ত্রিভুজের সাহায্যে হচ্ছে আমার খেয়াল করো অতিভুজে আছে, ভূমিটা আমি এই যে জাস্ট এভাবে বাইর করে ফেলছি, তো এখন আমার এটা পাই গেছি, এই ইসিটা পাই গেছি, তো ভূমি পাই গেছি, অতিভুজ, এরপরে x এর মান তো এই যে খেয়াল করো কতটুকু আসলে নেওয়া লাগতেছে, সেটা হচ্ছে মানে ধরলাম x পরিমাণ নেওয়া লাগছে আর কি, তাহলে 30 ডিগ্রি হয়, তারপরে ওই অনুযায়ী আমি হচ্ছে cos দিয়ে জাস্ট এক্সট্রা বাইর করে ফেলছি, তার জন্য আমাকে এই ইসিটা আগে একবার বাইর করা লাগছে। আশা করি অত কঠিন লাগে না, কেমন?
আশা করি তো কঠিন লাগে না, ইজি ছিল। একটু চিন্তা করলে আমার মনে হয় পারার কথা। তো ভাই মুছে ফেলতেছি, কেমন? না বুঝলি আরেকবার একটু টেনে দেখবে, কেমন? কষ্ট করে, কেমন ভাইয়া? মুছে ফেলতেছি। তাহলে আমাদের কোনটা গেল, যে এটাই গেল, কেমন? এর পরেরটা আসলে ভাইয়া তোমাকে দেখানোর দরকার নাই আমার মনে হয়। যদি তারপরে একবার দেখি আমরা, সিডি কত এটা বলে দিছে, সি এ ডি এটা ডিগ্রি মাপ করো। সি এ ডি মানে কোনটা? সি এ ডি, খেয়াল করো, এটা মাপতে বলছো তোমাকে। এখানে হচ্ছে কিন্তু তোমার রেখাকোণ ত্রিভুজের একটু কনসেপ্ট কাজে লাগবে, ঠিক আছে? তুমি চিন্তা করো ভাই, তোমাকে এখানে দেখাই দিচ্ছি। তারপর তুমি এই যে খেয়াল করো, আচ্ছা এই পুরো কোনটা কত বলো তো ভাইকে? এই যে এই পুরো কোনটা হচ্ছে 180 না, কারণ একটা এই যে তোমাকে ভাজি কোন খালি দিয়ে দেখায়, একটা সরল কোণ, নাই সরল কোণের মান কত? 180 ডিগ্রি। এই যে এটা একটা সরল কোণ, এই যে পুরোটাই এই রেখাটার এই যে পুরোটা একটা সরল কোণ, এটা হচ্ছে 180। তার মধ্যে খেয়াল করো, এটা একটা আরেকটা এটা, তো এটা 180 ভিতরে এটা যদি 60 হয়, তার মানে এটা কত? এটা 120। আশা করি বুঝছি, তাই না? এই যে এই কোণটা 120। এখন খেয়াল করো, এবার এই যে এই ত্রিভুজের এসিডি ত্রিভুজের দিকে চিন্তা করো, এসিডি এই কোণটা কত পাইছি? এই কোণটা মাত্র পাইছি 120, আর এটা হচ্ছে 100 শুধু 30, তাহলে 120 30 কত হয়েছে? 30 150 হয়েছে, ঠিক আছে? আবার এই তিনটা কোণ মিলে, যে এটা 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 মিলে কত হবে? 180, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তো এটা 120, এটা 30 150, আর 180 থেকে 150 বাদ দিলে কত হয়? আরো থাকে 30, তার মানে কত? এই যে এটা হচ্ছে 30, বুঝো নাই? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে এটা 120, এটা 30, তাহলে এটা কত? এটা অবশ্যই 30 হতে হবে, বুঝছি? এটা 120 নিলে আর বাকি আছে কত? 60, 60 এর ভিতরে 30 নিচে আর 30 নিচে আর কি, বুঝছি? আর এই 120 যে এটা কেমনে বের করছি, এটা হচ্ছে পুরো হচ্ছে 180, তার মধ্যে এটা 60 নিয়ে গেল, আর কত বাকি আছে? 120, সেটাই এটা পাইলো। তুমি হচ্ছে বাংলা ভাষায় সুন্দর করে এসিডি এটা লিখে সুন্দর করে দেখতেছি যে বিসিডি একটি সরলকোণ, যে বিসিডি একটি সরলকোণ, তার মধ্যে দুইটি কোণ আছে, একটা হচ্ছে এসিবি আর একটা হচ্ছে এসিডি। আশা করি বুঝছি, তাই না? আশা করছি ভাই আর বলা লাগতেছে না। তো তার মানে এসিডি হচ্ছে 120, তার মধ্যে তারপর বলবো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি এত, তার ভিতরে সিএডিটা তাহলে কত হবে? যে 180 বিয়োগ 150, সেভাবে লিখবার কি ভাই বলতেছি আর কি। তারপর এই বিসিটা কিভাবে, বিসিটা কেমন বের করবা বলো তো ভাই? একটু এগুলা মুছে পেলেই তাহলে তোমার জন্য ইজি হবে। আচ্ছা এগুলা মুছা তো ইম্পসিবল হয়ে যাচ্ছে ভাই, এগুলা ডাইরেক্ট মুছতে গেলে কি হবে দেখাই তোমাকে, কি বুঝছি। এই জন্য একটু কাহিনী করে মুছতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা ভাই তোমাকে দেখাই তারপর কি হবে পরেরটা। দেখো তোমাকে বলছে যে এই বিসি দৈর্ঘ্যটা মাপতে, তাই না? তো বিসিটা মাপতে হলে সিডিটা দিয়ে দিচ্ছে, তোমাকে খেয়াল করো, সিডিটা বলে দিচ্ছে 96, বাইর করতে বলছে বিসিটা। তুমি সিডি দিয়ে আছে, বিসিটা কেমন বাইর করো বলো তো? তুমি একটা কাজ করো, প্রথম হচ্ছে এই এ বিডি, এই পুরো সমকোণী ত্রিভুজটা চিন্তা করো, এ বিডি পুরো সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করো। তার মধ্যে এ বিটা হচ্ছে লম্ব, এই বিডিটা হচ্ছে ভূমি, তাই না? আচ্ছা ভাইয়া তোমাকে হচ্ছে এটা একটু আলাদা একটা চিত্র এঁকে একটু বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? তাহলে তোমার বুঝতে সুবিধা হবে বলে ভাই আশা করতেছি, ঠিক আছে? ভাই যদি আলাদা একটা চিত্র আঁকি, দেখো, ঠিক আছে? ধরো ভাই একটা আলাদা চিত্র আঁকতেছি, বলছে খেয়াল করো, আমরা ভাইয়া এই চিত্রটা আবার আলাদা করে আঁকতেছি। দেখো ধরো এই যে ভাই যদি চিত্রটা এই যে এটা, এই যে পুরোটা হচ্ছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি, আর এই যে এটা হচ্ছে এ, ঠিক আছে? এটা হচ্ছে এ, আর এই যে বড় ত্রিভুজটা, তার মধ্যে এই দিক দিয়ে আরেকটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে এটা, তাই না? তো এখানে আবার বলে দিচ্ছে যে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাকে বলে দিচ্ছে যে 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি। এখন আমাকে বলছো যে এই এটাকে সি বিন্দু বিসিটা বাইর করে দাও, ওকে? তো আমি ধরি যে বিসিটা এক্স, কি বুঝছি? যেহেতু আমাকে বিসিটা বাইর করতে বলছে, বিসিটা এক্স ধরে নিচ্ছে। আবার আমাকে খেয়াল করে যে বলে দিচ্ছে যে সিডিটা 96, তাই না? এটা বলে দিচ্ছে 96, ঠিক আছে? আমি এটা কাজ করি, এখানে দুইটা ত্রিভুজ আছে, খেয়াল করো। আমরা যেহেতু দূরত্ব উচ্চতা পড়তেছি, এখন এখানে আমরা এতক্ষণ দেখছি সব সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতেছি। তো এখানে দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করা যায়। একটা হচ্ছে যাই এ বি সি, আর একটা হচ্ছে যাই এ বি ডি বা এ ডিবি বলতে পারো, ঠিক আছে? একটা হচ্ছে পুরো বড়টা, আর একটা হচ্ছে এই ছোটা। তো আমি যদি আগে একটু ছোটটা নিয়ে কাজ করি, দেখো ছোটটা তুমি বলতে পারো যে দুইটার ভিতরে আবার একটা জিনিস কমন আছে, সেটা দুইটার লম্ব হচ্ছে এটা, তাই না? দুইটার লম্ব এটা, তো লম্বটাকে আমি একটা কাজ করি যে এইচ একটা নাম দিই। তো আমি এবিসি ত্রিভুজে খেয়াল করি, এবিসি ত্রিভুজে আমি যদি 10 নিই, লেটস সে 10 লম্বায় ভূমি, তো এই যে এটার সাথে এটার কানেকশন করবো, তো এই জন্য ভূমি নিচ্ছি, ঠিক আছে? কারণ এই যে এটার ভিতরে তো হচ্ছে এই যে এক্সটা। তো এবিসি ত্রিভুজে আমি যদি 10 60 ডিগ্রি নিই, তাহলে সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এই যে এ বি সি ত্রিভুজের এই যে হচ্ছে ভূমি আর হচ্ছে লম্ব, তো লম্ব ডিভাইডেড বাই ভূমি, ঠিক আছে? আশির বুঝতে করে নিলাম। 10 60 মানে কত? 10 60 মানে হচ্ছে √3, √3 = h/x। তো তুমি এখান থেকে বলতে পারো যে x বা h এর সাথে মানে এটাই আপাতত এটা রাখতেছি, ঠিক আছে? এটা ইকুয়েশন 1 নাম দিতেছি। এরপর দেখো কি করবো আমরা। এরপর হচ্ছে কি যে আমরা এবার বড় ত্রিভুজটার কথা চিন্তা করি। বড় ত্রিভুজটা হচ্ছে কি যে এবিডি, তাই না? এবিডি ত্রিভুজে আমি হচ্ছে 10 নিই, তেমন 10 30 ডিগ্রি নিলে কি হবে যে সেটা হচ্ছে এই পুরোটা, তাই না?
আর লম্ব হচ্ছে এইচ এখনো, কিন্তু পুরো এই যে ভূমি কিন্তু পুরোটা হবে, ভূমি হচ্ছে পুরোটা, তাই না? এ লম্ব ডিভাইড বাই ভূমি, ভূমি হচ্ছে কত 96 প্লাস এইচ। এখন তোমাকে বাইরে করতে বলছে এক্স, তাই না? তোমাকে এক্সটা বাইরে করতে বলছে। ওকে, এই যে খেয়াল করো বিসি এর দৈর্ঘ্য, বিসি এর দৈর্ঘ্য মানে কি, যে এটা বাইরে করতে বলছে। তুমি এখন খেয়াল করো, তার মানে এক্সটা লাগবে তোমার, এখানে এক্সটা তুমি পাই যেত যদি এইচ এর মানটা জানতে চাও, তাই না? বুঝো না, একটা ছলক থাকলে পারে যেতে, কিন্তু এখন কথা হচ্ছে এখানে দুইটা ছলক, এই জন্য পাচ্ছে না। তো তুমি এখান থেকে খেয়াল করো, এইচ এর মান তুমি কি লিখতে পারো, √3x লিখতে পারো না? এই জাস্ট এখানে মানে √3x টা বসাই দিবা, দেখো tan 30 মানে বসাই দিয়ে একসাথে ভাইয়া 1/√3। আর এদিকে হচ্ছে কি এইচ এর মান হচ্ছে কত, √3x ডিভাইড বাই 96 প্লাস x। আশের উচ্চতা কোণ লেখা, কেমন? এরপরে কি কোণাগুণি গুণ করে দাও, এদিকে হচ্ছে 96 প্লাস s, আর এদিকে হচ্ছে √3 গুণ হয়ে হচ্ছে 3 হয়ে যাবে, আর x টা x এর মতন হয়ে যাবে। তারপর হয়ে যাবে কি যে x টা দিকে গেলে 2x হয়ে যাবে, আর 96 এর দিকে 2x। এরপরে তো কি বলতে বলছি বুঝছো, 96 ডিভাইড বাই 2 হয়ে যাবে, তার মানে x এর মান কত, x এর মান 96 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, হচ্ছে 43। ঠিক আছে, 43 কি না 43 না, সরি 48, ঠিক আছে 48। আমরা ক্যালকুলেটর চেক করি না, কারণ আর দরকার নাই। তো কত 96 ডিভাইড বাই 2, হ্যাঁ 48, তারপর একটা চেক করতেছি 48, ঠিক আছে? কারণ আমরা কখন যে ভুল করে ফেলি আমরা নিজেরা জানি না, কেমন? আচ্ছা, এটা হচ্ছে কত 48, আমরা x এর মান পাইছি কত 48, তার মানে এটা কত, এটা হচ্ছে 48। এখন একটা কাজ করি, পরের ম্যাথটা দেখো, বলছে যে ACD এর পরিসীমা নির্ণয় করো, ACD এর পরিসীমা নির্ণয় করো। আচ্ছা, একটা ত্রিভুজের পরিসীমা মানে কি, আচ্ছা পরিসীমা জিনিসটা মানে কি হচ্ছে যে একটা ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে তাই, মানে এই যে তার বাহুগুলোর লেন্থ, ঠিক আছে, তার বাহুগুলোর লেন্থ যোগ করলে কত হয় সেটা হচ্ছে পরিসীমা। কি বলছি বুঝছি, একটা বড় ক্ষেত্রে পরিসীমা মানে হচ্ছে কি, তার এই যে বাহুগুলোর লেন্থ হচ্ছে পরিসীমা, ঠিক আছে? মানে সে এরকম কত লম্বায়, মানে তুমি যদি একটা এটাকে যদি একটা এটা কি বলেন, একটা বৃত্তের পরিসীমা মানে কি, তুমি যদি এটা কেটে ফেলে এটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে না? এই যে স্ট্রেট লাইনের দৈর্ঘ্যটা, মানে এই যে তার এই যে চারপাশে যে কতটুকু জায়গা আছে এরকম করে লম্বা, এই জিনিসটা হচ্ছে তার পরিসীমা। এখানে হচ্ছে লম্বায় যে কতটুকু জায়গা আছে, ঠিক আছে? এটাকে তুমি এটা খুলে ফেলো না, এটাকে একটা বাহু খুলছি, আরেকটা বাহু খুলছি, আরেকটা বাহু খুলছি, আরেকটা বাহু খুলছি, তার মানে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a। আর ত্রিভুজের পরিসীমা হচ্ছে যে তার বাহুগুলোর যোগফল, তাই না? বাহুগুলোর যোগফল। এখন এটা তো সম্ভব না, তবে এখানে বর্গবিধে 4টা জিনিস সেম ছিল, এই জন্য 4a হয়ে গেছে, কারণ এ 4a। আর এখানে যেহেতু ত্রিভুজের এটা যে কোনো ত্রিভুজ, এটা তো সমবাহু ত্রিভুজ না, আমরা বুঝতে পারছি। তো সমবাহু ত্রিভুজের না, যেহেতু মাথায় রাখবা যে ত্রিভুজের পরিসীমা মানে কি, তৃণবাহুর যোগফল, তৃণবাহুর যোগফল হচ্ছে পরিসীমা। এই যে এটা খেয়াল কর, এটা হচ্ছে এটা, ধরো এটা আর একটু বড়, আর এটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে? তো তিনটা বাহু যোগ করতে হবে, ঠিক আছে? ওই সমান হলে আমি ডাইরেক্ট 3 লিখতে পারতাম আর কি, ঠিক আছে? তো যদি আমি এখন যোগ করে দিই, তিনটা বাহু যোগ করার জন্য খেয়াল করো, এখন আমাকে তিনটা বাহু তো জানা লাগবে, তাই না? খেয়াল করো আমাদের কাছে কোন কোন বাহুটা জানা আছে, আমাদের কাছে এই বাহুটা জানা আছে, আমাদেরকে 96 ACD বলছে, খেয়াল করো ACD। আর আমরা হচ্ছে এইটা জানি, তাই না? এই যে এটা জানি, এটা কি জানি না, এটাও জানি না, আবার খেয়াল করো এটাও জানি না। এখন আমাকে তার মানে এটা বাইর করতে হবে, আবার এটাও বাইর করতে হবে। তো খেয়াল করো, তুমি যদি চিন্তা করো যে ABC ত্রিভুজে এটা হচ্ছে অতিভুজ, তাই না? এটা হচ্ছে অতিভুজ। তো তুমি এইচটা কি জানো, এইচটাও জানো। তার আগে আমরা একটা কাজ করি, আমরা ভূমিটা জানি x = এই যে এটা জানি, আর এটা জানলে আমি এটা বাইর করে ফেলতে, ফিতাগোরাসের উপপাদ্য দিয়ে এটা বাইর করে ফেলতে পারবো। তো আমি এইচটা আগে বাইর করি, খেয়াল করো এইচটা ইম্পর্টেন্ট। তারপর এইচটা বাইর করলে খেয়াল করো যে এই যে এটা, এই যে বড়টার ক্ষেত্রে চিন্তা করে এটা তো পাই গেছে, এখন পুরোটাও জানো আবার এটাও জানো, তখন এটাও বাইর করে ফেলতে পারবা। তো তারপর এটা পাই গেছে, এটা পাই গেছে, আর এটা তো জানোই, তিনটা যোগ করে দিলে হয়ে গেল। তাই যদি একটু দেখাই দিই তোমাকে, আসলে নাহলে তুমি কনফিউজ হয়ে যেতে পারবো। তুমি x এর মান পাইছো কত 48, এখন একটা কাজ করো, h এর জায়গায় x, এই যে h কি পাইছো √3x না, তো √3 × x এর মান বসাই দেন 48, কারণ ax আর ax তো সেম জিনিস, তাই না? তো বসাতে পারি আমি, তাহলে এটা কত হলো 48√3। তাহলে এখন তুমি কি পাইলা, h পাইলা আর x পাইলা। এখন এই যে ABC সমকোণী ত্রিভুজের চিন্তা করো, ABC সমকোণী ত্রিভুজে তুমি যদি ফিথাগোরাসের উপপাদ্য পাও, অ্যাপ্লাই করো, তাহলে এটা হবে কত, এটা হবে হচ্ছে কি যে এই বাহুটা হবে হচ্ছে তোমার 48 স্কয়ার প্লাস এইচটা কত পাইছি মাত্র 48√3 এর হোল স্কয়ার। বুঝছি? তো এটা যত পাবা সেটা হচ্ছে এটা পাইছো। এরপর তুমি এখন হচ্ছে এই বড়টার কথা চিন্তা করে, এই যে বড়টার কথা চিন্তা করো, তখন হচ্ছে এটাও জানো, এই এটাও জানো, তাহলে এই যে অতিভুজটার কথা হবে সেটা হচ্ছে যাই, যদি আমি বড়টার কথা চিন্তা করি, যে বড়টা এটার কথা বলতেছি ভাই, ঠিক আছে? এটা হবে ভাই যদি একটু দেখাই দিবে, একদম এক্সাক্ট করা দিচ্ছি না, এতটুকুই শেষ করে দিতে পারি, জাস্ট দেখাই দিচ্ছি কেন করবা। সেটা হচ্ছে কত, এইচ তো সেম দুজনের জন্য 48 স্কয়ার, এই যে এটা সেম, তারপর এটা হচ্ছে কত প্লাস 96 প্লাস 48, বুঝো নাই, এর স্কয়ার, বুঝো নাই? বুঝছি তো, এই যে এটা কি, এটার স্কয়ার না, তো এটা কি, এটা হচ্ছে 96 প্লাস 48 তার স্কয়ার। তো এটাও পাই গেছো, তাহলে এটা পাইছো, এটাও পাইছো, আর এটা তো 96 আছে, তিনটা যোগ করে দিবা, ডান, ঠিক আছে? আশা করি বুঝছি, অত কঠিন লাগে না, কেমন? তো আশা করি বুঝছি, এগুলো নিজে নিজে একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে আসলে কিছুই হবে না, যেটা আমরা শুরুতে বলছিলাম। তো প্র্যাকটিস করবা নিজে নিজে, এবং নিজে নিজে আরো নতুন নতুন ম্যাথ সলভ করার চেষ্টা করবা। বাড়িতে অনেকগুলো দেখাই দিচ্ছি, যেগুলো বাড়ির কাছে সেগুলো করার চেষ্টা করবা। নিজের হাতে না করলে কিছু পারবা না, 100% শিওর থাকো। নিজের হাতে অবশ্যই করতে হবে, প্র্যাকটিস করতে হবে কয়েকদিন পরে পরে, সূত্রগুলো মাথায় রাখতে হবে।
পড়াশোনার চেষ্টা করতে হবে, মানে পরিশ্রমটা করতে হবে, না হলে আসলে আলটিমেটলি কিছু হবে না। আশা করি বুঝছি, হয়তো কঠিন লাগে নাই, কেমন? তো আল্লাহ হাফিজ, দোয়া রইলো, ভালো থেকো, কেমন? দোয়া করি সবার জন্য সবাই। আল্লাহ হাফিজ।